আচ্ছা, সাউন্ড আর ছবি ঠিক আছে? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে এখনও তো সবাই আসেনি। আচ্ছা, তোমরা যারা রয়েছো তাদেরকে দিয়ে আমি স্টার্ট করে দিচ্ছি, কারণ নাহলে লেট হয়ে যাবে। আচ্ছা, আমাকে আগে একজন একজন করে একটুখানি নিজেদের সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করবে, মানে যারা স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো বা কারোর যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে, কারণ কেউ কেউ এক একজন এক একটার জন্য জয়েন করেছো, কেউ স্কুলের পড়ার জন্য, কেউ হয়তো কলেজের জন্য, আবার কেউ হয়তো চাকরির পরীক্ষার জন্য। তো কে কোনটার জন্য জয়েন করেছো, কোন ক্লাসে পড়ছো, বা যারা গ্র্যাজুয়েশন হয়ে গেছে সেটাও বলবে, কোন বছরের ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস টার্গেট, নাকি শুধুমাত্র স্কুলের জন্যই ভর্তি হয়েছো, আর সেগুলো সম্পর্কে একটু বলবে। তারপরে যে কোনো এক্সাম রিলেটেড তোমাদের যা ডাউট আছে সেটাও আলোচনা হবে, প্লাস এক্সামের সিলেবাস নিয়ে, আমাদের ক্লাস শিডিউল নিয়ে সবটা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে কে বলবে বলো? আচ্ছা আচ্ছা, কথাই বলো, কথার ইয়েটা সাউন্ডটা অন আছে, বলো। ম্যাম আমি কথা হাজরা, আমি হাওড়াতে থাকি। আমি এই ফার্স্ট সেমিস্টার পেয়েছি হাওড়া বিজয় কৃষ্ণ গার্লস কলেজ থেকে, গ্র্যাজুয়েশন করছি পল সায়েন্স অনার্সে। আর আমি মেন টার্গেট করছি ইউপিএসসি আর বিসিএস কে নিয়ে, তো এই জন্যই ভর্তি হচ্ছি। আচ্ছা, যেহেতু কলেজ স্টুডেন্ট এখন মানে হালকা একদম বেসিক থেকে এনসিইআরটি থেকে শুরু করবে বলেই মেনলি ভর্তি হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কোন বছরের ইউপিএসসি টার্গেট সেটা একটু আমাকে বলে দাও। ম্যাম সেরকম করে তো এখনো করিনি, কারণ তাও গ্র্যাজুয়েশন তোমাদের কোন বছর কমপ্লিট হবে গ্র্যাজুয়েশন? আমাদের এবারে তো 27-এর কমপ্লিট হবে। আচ্ছা, এবছরই ভর্তি হয়েছো তাই তো? না, 2023-এ ভর্তি। আচ্ছা আচ্ছা, 23 থেকে 4 বছর, হ্যাঁ হ্যাঁ 4 বছর হয়ে গেছে। ঠিক ঠিক, 27-এ কমপ্লিট হবে, ওই মোটামুটি 27 বা 28-এ দেবে, ঠিক আছে? এখনো অনেক সময় আছে, ধীরে সুস্থে এক বছরে ক্লাস 11-12-এর এনসিইআরটি কমপ্লিট হয়েও তোমার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কোনো অসুবিধা নেই, যদি অন্য কোনো রিলেটেড কোয়ারি থাকে বলতে পারো। ম্যাম যদি স্ট্র্যাটেজিটা একটু বলা যেত ভালো হতো। অবশ্যই অবশ্যই আলোচনা করবো, সবার সাথে একটুখানি ইন্ট্রোডিউস করে নিয়ে তারপর আর স্ট্র্যাটেজি নিয়ে, কিভাবে ক্লাস এগোবে, ক্লাস শিডিউল নিয়ে, যারা যে বছর এক্সাম দেবো ওই জন্য আমি টার্গেটেড ইয়ারটা জিজ্ঞেস করছি, বা কে কোন এক্সামের জন্য টার্গেট করছো সেই রিলেটেড এক্সামের সিলেবাস, স্ট্র্যাটেজি, সেইগুলো নিয়ে আমরা প্রথম দিনের ইন্ট্রোডাক্টরি ক্লাসে এগুলো নিয়েই আলোচনা করি, ঠিক আছে? এগুলো নিয়ে হবে। আচ্ছা, সুবর্ণা বলো। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, কথা তুমি না ওই সাউন্ডটা একটুখানি মিউট করে নাও, ওই যেটা মুখের যে সাউন্ডের ইয়েটা রয়েছে, হ্যাঁ, যার বলা হয়ে যাবে সে একটু সাউন্ডটা মিউট করে নেবে, তাহলে বাইরের থেকে সাউন্ড আসবে না, যে বলবে শুধু সে তখন অন করে নেবে। আচ্ছা, সুবর্ণা বলো। ম্যাম আমি সুবর্ণা মণ্ডল, আমি হাওড়া থেকে, হাওড়ায় থাকি। আমি এবছর এইচএস দিলাম। আচ্ছা, মানে এই বছরই নতুন আর কি, এখনো তো বোধহয় রেজাল্ট বেরোয়নি না এইচএস এর? হ্যাঁ, রেজাল্ট বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বেরিয়ে গেছে, কদিন আগে বোধহয় মাধ্যমিকের বেরিয়েছে শুনেছিলাম। আচ্ছা, এইচএস এর বেরিয়েছে। আচ্ছা, রেজাল্ট ভালো হয়েছে তো? ম্যাম ওই বলতে সায়েন্স থেকে আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, আচ্ছা আর আচ্ছা, আমার জিওগ্রাফি ছিল। 387 হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি কি অনার্স নেবে নাকি পাশে পড়বে? না ম্যাম, অনার্স নেব। আচ্ছা আচ্ছা, কিসে অনার্স নেবে? জিওগ্রাফি অনার্স। আচ্ছা, তাহলে তো ভালোই, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে তোমার ওটা একবারে অপশনালেরও কাজ হয়ে যাবে, কথারও তাই, পলিটিক্যাল সায়েন্সটা একবারে অপশনালেরও কাজ হয়ে যাবে। একটা ভালো অপশন অনার্স নেবে যাদের কাছে অপশন রয়েছে চুজ করার, যাতে একবারে দুটো কাজ হয়ে যায়, মানে ডবল করে আবার না হলে খাটতে হবে আর কি, ওটাই। আচ্ছা, তুমি তোমার তো মোটামুটি 28-এ মনে হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই 28 বা 29-এ গিয়ে এক্সাম দিতে পারবে, কারণ অনেক সময় হয় কি গ্র্যাজুয়েশনের বছর পরীক্ষাটা এখন যেহেতু অনেকটা ডিলে হয়, তোমাদের মনে হয় জুন জুলাই মাসের শেষে গিয়ে আর কি ফাইনাল সেমিস্টার পড়ে, তো যার জন্য সেই সময় মানে স্কুলের মানে তোমরা ওই ইউপিএসসির পড়া প্লাস আবার হচ্ছে সেমিস্টারের ফাইনাল সেমিস্টারের পড়া, এটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি সবসময় রেকমেন্ড করি গ্র্যাজুয়েশনের ফাইনাল বছর এক্সাম না দেওয়াই ভালো, ঠিক আছে? না দেওয়াই ভালো। তার একটাই কারণ হচ্ছে, ধরো তোমার ওই আলটিমেটলি দুটো করতে গিয়ে না প্রথম অ্যাটেম্পটে তোমার প্রিলিমসটা ক্লিয়ার হবে, না ওদিকে তোমার ফাইনালের ভালো রেজাল্টটা হবে। তো ভালোভাবে সুস্থভাবে ফাইনাল কমপ্লিট করে নাও, করে একটা বছর মোটামুটি সময় পাবে, একটা জুনে হয়তো তোমাদের এক্সাম কমপ্লিট হলে পরের জুনে প্রিলিমস থাকবে, ওই এক বছর ভালো করে রেডি করে নিয়ে তারপরে এক্সামে বসাটাই ভালো। তো মোটামুটি 29-কে টার্গেট রাখবে, মনে করবে যে 28-এর মধ্যে যেন আমার সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যায়, পড়ানো ব্যাচে ট্যাচে যা পড়া আছে সব কলেজের মধ্যে কমপ্লিট করে নেব, কলেজ শেষ হবে, ব্যাচ পুরো বন্ধ, আমি নিজের মতো সেলফ স্টাডি করব। হ্যাঁ, মেন্টারশিপ অনেকে রাখে,
সেটাতে কোনো অসুবিধা হয় না, কারণ কোচিং করতে যাবে না, কারণ কোচিংয়ে না অনেক ক্লাস হয়, তো মানে এই ধরো তোমরা এনসিআরটি বলে সপ্তাহে 2 দিন ক্লাস, এটাই যদি ফুল সিলেবাসের কোচিং হয় সপ্তাহে মিনিমাম 4 দিন ক্লাস হয়। এবার স্বাভাবিক অনেকটা সময় চলে যায় সেই পড়া রেডি করতে, তো যার জন্য চেষ্টা করবে যারা কলেজে পড়ছো বা স্কুলে পড়ছো কলেজের মধ্যে সবটা কমপ্লিট করে নেওয়ার, কলেজ শেষ হবে তারপর ওই 1 বছর পুরো নিজেদের পড়াশোনার জন্য রাখবে, নিজেদের টোটাল রিভিশনের জন্য। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে সুবর্ণা বলতে পারো। না, কোনো কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সঞ্জনা বলো। হ্যালো ম্যাম, হ্যাঁ, আমি সঞ্জনা দাস, আর আমি হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বিএলএলবি নিয়ে। আর আমার এখন সেকেন্ড ইয়ার চলছে। আর আমি থাকি নন্দীগ্রামে, থাকি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, তোমার কি ইউপিএসসি না ডাব্লিউবিসিএস কোনটা টার্গেট? ইউপিএসসি এর জন্য ম্যাম। ইউপিএসসি, আচ্ছা আচ্ছা। কোন বছর দেবে? 2027? ম্যাম আমার তো কমপ্লিট হচ্ছে গ্র্যাজুয়েশন 2027-এ। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি 28-এ দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ম্যাম শুধু কি এটার এনসিআরটি শুধু আর্টস বেসিসের যে এনসিআরটি গুলো ওগুলো ইম্পর্টেন্ট, না সায়েন্সের গুলো কি ইম্পর্টেন্ট হবে না? না, সায়েন্সের গুলো ইম্পর্টেন্ট হবে। সায়েন্সের হচ্ছে 11-12 পড়তে হয় না। সায়েন্সের হচ্ছে তোমার ম্যাক্সিমাম, দেখো যাদের বেস খুব খারাপ থাকে তারা 6 to 10 পড়ে, আর যাদের বেস মোটামুটি ভালো থাকে তারা 9-10 পড়ে। 9-10-এর এনসিআরটি, কারণ 11-12-এর সায়েন্স হয়ে যায় একদম অন্য ধরনের, এবং যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের কোনো এক্সামেই আসে না, কারণ এগুলো তো সায়েন্স ওরিয়েন্টেড এক্সাম নয়। যেগুলো টেকনিক্যাল পোস্ট থাকে তাদের জন্য হয়তো থাকে, বাট এগুলো সমস্তটাই নন টেকনিক্যাল, যেখানে জেনারেল স্টুডেন্টরাও এক্সাম দিতে পারে। যেমন ধরো ফরেস্ট এক্সামটা যদি হয়, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে স্পেসিফিক্যালি সায়েন্সের স্টুডেন্টরাই লাগে, বাট ইউপিএসসি সেরকম নেই। ইউপিএসসি হচ্ছে যে কোনো ফিল্ডের ছেলে মেয়ে দিতে পারে, তো যার জন্য এগুলো নন টেকনিক্যাল পোস্ট। তো সেই সমস্ত নন টেকনিক্যাল পোস্ট যেগুলো থাকে, যেগুলোতে সায়েন্সের খুব একটা প্রয়োজন হয় না বা কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে না, সেগুলো সব এক্সামে 9-10 অব্দি সায়েন্স থাকে। ঠিক আছে, এইবার তোমাদের এই ব্যাচে 11-12-এর এনসিআরটি হচ্ছে, আর আমি ফ্রি ক্লাসগুলো এখনই আমি টাইমে করে উঠতে পারছি না, কারণ সামনে যেহেতু 24-এর প্রিলিমস রয়েছে, ওই জন্য আমার এখন টাইম হচ্ছে না। তো তারপর থেকে ক্লাস 6 থেকে 12-এর 10-এর যে এনসিআরটি রয়েছে সেগুলো আমি ফ্রিতেই ক্লাস করিয়ে দেবো ইউটিউবে। ঠিক আছে, ওগুলোর জন্য কোনো পেড লাগবে না, ওগুলো আমি ইউটিউবেই যেরকম ক্লাস এর আগে একটা 7-এর 6-এর এনসিআরটি জিওগ্রাফি করিয়েছি, ওইভাবে করেই যে বাকি সাবজেক্টগুলো রয়েছে ওগুলো আমি ইউটিউবেই ক্লাস করিয়ে দেবো। শুধু 11-12-এর এনসিআরটিটা ব্যাচে হবে। ঠিক আছে, 11-12-এর সায়েন্স লাগে না, 11-12-এর হচ্ছে আর্টসের সেকশনটা লাগে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স। এবার ধরো কারো যদি অপশনাল অ্যানথ্রোপোলজি থাকে বা সোশিওলজি থাকে বা অন্য কোনো সাবজেক্ট থাকে, সে সেই সাবজেক্টের এনসিআরটিটাও পড়ে। ঠিক আছে, আচ্ছা ম্যাম। তাহলে আমার তো ল ব্যাকগ্রাউন্ডে আছে, তো আমি মানে অপশনাল পেপারটা কি রাখতে পারি? ল রাখতে পারো, ল নিয়ে কিন্তু অলরেডি পাস করেছে। ঠিক আছে, অনেকেই ল নিয়ে কিন্তু ল অপশনাল রেখে কিন্তু ইউপিএসসি ক্র্যাক করেছে উইথ গুড র্যাঙ্ক 9 আছে। তারপরে হচ্ছে তোমার এর আগে সৌমিয়া শর্মা ম্যাম 2017-18 সালে, তারপরের বছরও একজন বোধহয় টপ করেছিল ল নিয়ে। এরকম অনেক আছে, 1 থেকে 100 র্যাঙ্কের মধ্যে ল নিয়ে টপ করেছে অনেকেই আছে। তুমি যদি কনফিডেন্ট হও, তোমার যদি মনে হয় তুমি কলেজ লাইফে ভালো পড়াশোনা করছো এবং এই পড়াশোনাটাতে তুমি কলেজে ভালো রেজাল্ট করছো এবং এই পড়াশোনাটাতেই তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে, তাহলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের কনফিডেন্সের উপর। যেমন আমার ইংলিশ অনার্স ছিল, বাট আমি ইংলিশ অনার্সের লিটারেচার কোনোদিনই পড়তে ভালোবাসতাম না খুব একটা, তো যার জন্য আমার মনে হয়েছে এটাকে নিয়ে আমি আবার ডবল করে পড়তেও পারবো না, আমার খুব একটা ইন্টারেস্টও লাগছিল না, প্লাস হচ্ছে আমার মনে হয়েছিল এটা দিয়ে পড়ে আমি সেরকম নাম্বারও তুলতে পারবো না এটা নিয়ে অপশনাল নিলে। তো যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমি কনফিডেন্স পাচ্ছি, আমি পারবো, আমি অপশনাল যেটা পড়ছি এখন অনার্স সেটাই অপশনাল নেবো, নিতে পারো। আর যদি একান্তই তোমার মনে হচ্ছে যে তুমি এটা পারবে না, সেক্ষেত্রে ইউ ক্যান গো ফর পলিটিক্যাল সায়েন্স, কারণ ল এর সাথে কানেক্টেড থাকে তো পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনটা, তো তোমার ওটা ওভারল্যাপ হবে। তো আলটিমেটলি তোমার ওটা জিএস পেপার 2-তেও হেল্প করবে, প্লাস হচ্ছে তোমার ওদিকে ইয়েতে প্রিলিমসেও অনেকটা নাম্বার গেইন করবে, অ্যাট দ্য সেম টাইম আবার ওভারল্যাপিং সিলেবাস থাকবে, অতটা অসুবিধা হবে না। ল এর সাথে আরও একটা সাবজেক্ট কানেক্টেড হয় সোশিওলজি, কারণ লয়ে তোমাদের আবার সমাজ রিলেটেড ইস্যুসগুলোও পড়তে হয়, তো সেই রিলেটেড সোশিওলজির সাথেও অনেকটা কানেক্টেড থাকে। তো পলিটিক্যাল সায়েন্সের সাথে বেশি কানেক্টেড হয়, আর সোশিওলজির সাথে অল্প বিস্তর কানেক্টেড থাকে। আমাদের থার্ড সেমিস্টার অবধি সোশিওলজি ছিল, হ্যাঁ, 9th সেমিস্টার অবধি পুরো পলিটিক্যাল সায়েন্স। একদম একদম এরকমটাই থাকে, আমিও লয়ের সিলেবাস দেখেছি কিছুটা, তো এরকমই সোশিওলজি পলিটিক্যাল সায়েন্স মেলানোই থাকে। তো সেক্ষেত্রে তোমার যদি ল নিয়ে ইচ্ছে থাকে তুমি যাও, আদারওয়াইজ তোমার যদি মনে হয় যে পারবে না, সেক্ষেত্রে তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। ওকে ওকে, আচ্ছা লিজা বলো। হ্যালো ম্যাম। হ্যাঁ বল। আমাদের লিজা আফসানা।
আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর। এখন আমি বর্ধমানে থাকি। আমি বর্ধমানে এমবিবিএস করছি বর্ধমান মেডিকেল কলেজ থেকে। আচ্ছা আচ্ছা, তুমি কোন বছরের থেকে করছো, মানে এখন ডাক্তারি কোন সেমিস্টার চলছে? ফার্স্ট ইয়ার। আচ্ছা, আগের বছর ভর্তি হয়েছিলে মানে 23-এ, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার ইউপিএসসি টার্গেট তো? আচ্ছা আচ্ছা, তা তোমাদের তো মনে হয় 5 বছর না কমপ্লিট হতে গ্র্যাজুয়েশন? আচ্ছা, 28-এ তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। তুমি তাহলে কি 29-এর বছরটাকে টার্গেট করছো নাকি 28-এই দেবে? আমার ম্যাম 29 ফেব্রুয়ারিতে ইন্টার্নশিপ কমপ্লিট হবে। আচ্ছা আচ্ছা, 29টাই টার্গেট। 29টায়, হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই, কারণ ইন্টার্নশিপ করতেও তো তোমাদের একটা টাইম লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোয়ারি থাকলে, ডাউট থাকলে বলতে পারো। অ্যাকচুয়ালি ম্যাম আমার তো 11 এর পর থেকে পুরো ডিটাচ হয়ে যায় আর তো ওই একটা ভয় লাগছে যে দেখো, তোমাকে আমি একটা কথা বলি, বেসিক্যালি যারা মেডিকেল করছো, ল করছো, মনে হচ্ছে ধরো তোমাদের যেহেতু কলেজে একটু প্রেশারটা বেশি থাকে, তো যদি সেরকম হয় কখনো ওভার প্রেশার হবে না। এখন এই মুহূর্তে মনে করবে যে দিদি যে ক্লাসগুলো করিয়ে দিচ্ছে আমি ক্লাসটা ডেলি দেখে নিই, ক্লাসটা জমে গেলে না ক্লাস আর করা হয় না, পরে ক্লাসটাকে জমাবে না। অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিনের ক্লাস 2-4 ঘন্টা, এমন কোনো কষ্টের ব্যাপার নয়। শুয়ে বসেও যদি কোনোদিন ধরো লাইভ ক্লাস মিসও হয়ে যায়, তুমি রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে, সব ক্লাসের রেকর্ডেড ভার্সন দেওয়া হয়। তো মনে হলো যে মিস হয়ে গেল, আমি রাত্রিবেলা শুয়ে বা আমি যখন ফ্রেশ হচ্ছি, আমি অন্তত 2 ঘন্টা তখন ক্লাসটা অন্তত কানে শুনে রাখি। কারণ তোমরা যেহেতু সবাই এখন মোটামুটি ছোট, সবাই কলেজে কেউ ভর্তি হয়েছো কেউ হওনি, মোটামুটি হাতে এখনও তোমাদের খুব কম হলেও 4 বছর আছে, বেশি হলে 5 বছর আছে। তো 4 থেকে 5 বছর যেহেতু সময় আছে, এটা ওভার প্রেশার নেওয়ার সময়ই নয়। এটা এই মুহূর্তে কি শুধু বেসকে ক্লিয়ার করা। এবার এখানে অনেকে আছে যারা বেঙ্গলি মিডিয়ামে, অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছিল 11-12-এই পরে বেঙ্গলি মিডিয়ামে, তো তার সাথে সাথে ইংলিশ মিডিয়ামেরই একসাথে একই সাবজেক্ট পড়তে চাইছে যাতে বেসটা ক্লিয়ার হয়, প্লাস ইউপিএসসিতেও কাজে লাগবে। আবার তোমাদের যেরকম একদম ডেডিকেটেড ইউপিএসসি দেবে, কলেজে উঠেছো, কেউ ফার্স্ট ইয়ারে, কেউ হয়তো এবছরই উঠছো, তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমরা কোনো ওভার প্রেশার নেব না। অতিরিক্ত যে এখন থেকে টেনশন করে, প্রেশার নেয়, তারা আলটিমেটলি শেষ অবধি টিকে থাকতে পারে না। তোমাদের প্রত্যেকের ফার্স্ট প্রায়োরিটি হবে কলেজে ভালো রেজাল্ট করা, কারণ কলেজের রেজাল্টটা ভীষণভাবে ম্যাটার করে। বিকজ ইউপিএসসিতে সাকসেস রেশিও অত্যন্ত কম, এটা আমি প্রথম দিন সব ব্যাচে বলে দিই, এইটা মাথায় রেখেই প্রত্যেকের আসা উচিত। ইউপিএসসিতে 12 লাখ 13 লাখ 14 লাখ 15 লাখ, ইভেন তোমাদের সময় হয়তো বেড়েও যাবে। আমাদের সময় 12-13 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে, এবার তোমাদের সময় সেটা 15-16 লাখ হতেই পারে, কারণ যত দিন যাচ্ছে কম্পিটিশন বাড়ছে। তো সেক্ষেত্রে তার থেকে আবার হাতে গোনা 12-13 হাজার ছেলে মেয়ে প্রিলিমস পাস করছে, এক্সাম দিতে যায় 5-6 লাখ ছেলে মেয়ে মতো, হাফ মতো যারা ফর্ম ফিল আপ করে তাদের হাফ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, তাদের ভেতর থেকেও 12-13 হাজার ছেলে মেয়ে আবার হচ্ছে প্রিলিমস পাস করে। এই 12-13 হাজার ছেলে মেয়ের মধ্যে থেকে মেন্স পাস করে 2,500 কি 3,000 ছেলে মেয়ে। আবার এই 3,000 ছেলে মেয়ের মধ্যে থেকে হচ্ছে ইন্টারভিউ ক্র্যাক করে হচ্ছে প্রথম 700-800, যে বছর যেরকম ভ্যাকান্সি থাকে, এবছর যেমন 1000 মতো ভ্যাকান্সি আছে, তো 800 থেকে 1000 ছেলে মেয়ে ইন্টারভিউ ক্র্যাক করে, যাদের ভেতর জেনারেল হলে প্রথম 70 জন হলে আইএস হওয়া যায়। জেনারেলের প্রথম 70 হলে আইএস হওয়া যায়। যদি এসসি এসটি ওবিসির রিজার্ভেশন থাকে তাহলে ওই 100-110, ওই 180-র মধ্যেই হতে হবে, 180-র উপরে হলে হবে না, ঠিক আছে? তো 180টা হচ্ছে টোটাল সিট থাকে। তো এটার এক্সাম ইন্ডিয়ার মধ্যে তো টাফেস্ট, ওয়ার্ল্ডের মধ্যেও ওয়ান অফ দি টাফেস্ট এক্সাম, ওয়ান অফ দি টাফেস্ট কম্পিটিটিভ এক্সাম। তো এই এক্সামের নিশ্চয়তা অত্যন্ত কম, এটা সবাইকে মাথায় রেখে আসতে হবে। প্রচুর হার্ডওয়ার্কিং হতে হয়, প্রচুর স্টুডিয়াস হতে হয়, সারাটা দিন মানে লাইফে অন্য আর কিছু থাকলে হয় না। আমি নিজে বলছি তোমাদের কথাটা, কারণ আমি নিজে তো মানে বিং আ ডেডিকেটেড স্টুডেন্ট থেকেও দেখেছি, বিং আ ওয়ার্কিং অ্যাসপিরেন্ট থেকেও দেখেছি, খুব ডেডিকেটেড হতে হয়। এরকম নয় যে ওয়ার্কিং অ্যাসপিরেন্ট আর ডেডিকেটেড হয় না, এরকমটা নয়। ব্যাপারটা কীরকম বলো তো, অনেকে থাকে হয়তো বাড়িতে বসেই থাকে, কোনো কাজ করে না, তারপরেও তারা ডেডিকেটেড নয়। আবার অনেক স্টুডেন্ট থাকে, অ্যাসপিরেন্ট থাকে, যারা হচ্ছে চাকরি করতে যায় বা অন্য কাজ করে, তার সাথেও তারা ডেডিকেটেড হয়। যেটুকু সময় তারা পায় ওই 4 ঘন্টাতেও তারা একটুও ফাঁকি দেয় না। সকালে 2 ঘন্টা পড়ে যায়, রাতে এসে 2 ঘন্টা পড়ে, বাট ওই 4 ঘন্টা তারা যা পড়বে না, একটা ছেলে মেয়ে হয়তো বাড়িতে বেকার শুয়ে বসে থেকেও 8 ঘন্টায় তা পড়তে পারে না। তো ডেডিকেটেড হতে হবে কোথায়? টাইমে নয়, কোয়ালিটিতে ডেডিকেটেড হতে হবে। তো সুতরাং এই মুহূর্তটা হচ্ছে তোমাদেরকে ভালো করে কলেজের উপর এমফাসাইজ করতে হবে, বিকজ কলেজের পড়াশোনাটা তোমাদের একটা স্ট্রং ব্যাকআপ দেবে। স্ট্রং ব্যাকআপ ভীষণ ইম্পর্টেন্ট লাইফে, কারণ এটা তোমাকে একটা কনফিডেন্স দেয়। যাদের ব্যাকআপ স্ট্রং হয় না, সেটার কনফিডেন্স ইন্টারভিউয়ে ছাপ ফেলে। আর যার স্কুল লাইফের রেজাল্ট খারাপ থাকে, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা কলেজের রেজাল্ট খারাপ থাকে, তাদের একটা সবসময় একটা লো কনফিডেন্স থাকে যে আমি বাই চান্স যদি ইন্টারভিউয়ে বাদ পড়ে যাই, বাই চান্স যদি, কারণ আলটিমেটলি প্রিলিমস মেন্স অব্দি তোমার রেজাল্ট তারা দেখতে পাচ্ছে না, বাট ইন্টারভিউ বোর্ডে তো তোমার সমস্ত ডকুমেন্ট তাদের সামনে রয়েছে। এবং সেটার একটা তুমি যদি কনফিডেন্স থাকো যে হ্যাঁ আমি যা যা এর আগে করেছি সেগুলো যথেষ্ট খুব ভালো এবং আমার সেটা নিয়ে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই,
তুমি কনফিডেন্সের সাথে বসতে পারবে সেখানে, তোমার মুখে সেই কনফিডেন্ট মুখটা একদম ফুটে উঠবে। বাট যদি এখনের রেজাল্ট খারাপ হয় না, সেটা পরে গিয়ে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে, নিজের কনফিডেন্স ল্যাক করে, প্লাস হচ্ছে তারাও প্রশ্ন করবে যে এত খারাপ রেজাল্ট কেন হয়েছে, প্রশ্ন করবেই, ঠিক আছে। যদি দেখে যে একটা জায়গায় তুমি সব জায়গায় ভালো করেছো অথচ একটা জায়গায় একটা বছর তোমার খারাপ হয়েছে, তারা প্রশ্ন করবে যে কি হয়েছিল এই বছরটাতে যে এরকম রেজাল্ট এরকম হলো। তো যদি প্রশ্নটা করে তখন তোমার একটা উত্তর রেডি রাখতে হবে। তো সবসময় মাথায় রাখবে কলেজের রেজাল্ট ভালো হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি কলেজে ভালো রেজাল্ট করা। কলেজের রেজাল্ট যদি ভালো হয় না, পরের জিনিস অটোমেটিক হয়ে যাবে। আর বাই চান্স যদি ইউপিএসসি নাও হয়, এটাও মাথায় রেখে আসতে হবে এখানে যে সাকসেস রেশিও যেহেতু কম, সেহেতু এটা আমার নাও হতে পারে। বাট তার মানে এই নয় যে আমার লাইফ থেমে গেল, তার মানে আমি অন্য কোনো প্রফেশন চুজ করলাম। যেমন সঞ্জনা অলরেডি ল পড়ছে, তুমি ডাক্তারি পড়ছো, অন্য একজন অন্য আর একটা সাবজেক্ট নিয়ে পড়ছে, তো সেক্ষেত্রে আমি সেটাতে মাস্টার্স করলাম, আমি সেটাতে লয়ার, আমি ল অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করলাম, কেউ ডাক্তার হিসেবে প্র্যাকটিস করলাম। তো আমি আমার ব্যাকআপটাকে স্ট্রং রাখবো, যদি আমার এটা হয় ভালো, যদি না হয় অ্যাটলিস্ট তাতেও আমার কোনো অসুবিধা নেই। এই মাইন্ডসেটটা থাকতে হবে যাতে তুমি ফ্রি মাইন্ডে পড়তে পারো। আর যাদের এটা থাকে না, তারা অল দ্য টাইম টেনশন করতে থাকে, যদি আমার না হয় আমি তো পুরো অথই জলে ভেসে যাব, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কলেজের পড়াশোনাটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবো। এই মুহূর্তে আমাদের কাজ শুধুমাত্র দিদির ক্লাসগুলো দেখে রাখবো। আমি কোনো রকম কলেজ স্টুডেন্টদেরকে কোনো এক্সাম দেওয়া, ভালো নাম্বার পাওয়া নিয়ে আমি কখনো প্রেশারাইজ করি না, কারণ এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে সিলেবাস কমপ্লিট করা, ক্লাসগুলো কমপ্লিট করে রাখা। কলেজ শেষ হওয়ার পর তো ডেডিকেটেড হয়ে পড়তেই হবে। তো এই মুহূর্তে কলেজের পড়াশোনার সাথে যদি মানে সপ্তাহে 2-4 ঘন্টা দাও, দ্যাটস মোর দ্যান এনাফ। আর তারপর বাকি যে 4টে দিন থাকে, সেই 4টে দিন তোমরা নিজেদের মতো দিনে 1 ঘন্টা করে চাইলে পড়তেই পারো। যদি মনে হয় যে দিদি যেটা শনিবারে বা শুক্রবারে পড়ালো সেটাই আমি আরেকবার দেখি তো এখন আমি নিজে পড়তে পারছি কিনা, বা যেখানে আমার আটকে যাচ্ছে একবার দিদিকে জিজ্ঞেস করে নিই, ঠিক আছে। তো ব্যাচের সাথে সাথে একটু চলবে যাতে কোনো ল্যাগ না হয়, পড়া পিছিয়ে না যাও, কারণ হচ্ছে একবার ক্লাস জমে গেলে সে ক্লাস আর জীবনে কমপ্লিট হয় না। কারণ যেহেতু অনলাইন, তো অনলাইনটা নিজের ডেডিকেশনের উপর ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়, কারণ অনেকে থাকে অফলাইনে থাকলে টিচার সামনে থাকে অসুবিধা হয় না, বাট তোমরা যেহেতু প্রত্যেকেই দূরে দূরেই থাকো, তো অফলাইনে এখন আর ব্যাচে সেরকম, কারণ আমার বারাসাত মধ্যমগ্রাম এলাকার মধ্যে অফলাইন মানে স্টুডেন্ট ইউপিএসসি পরে খুব কম আছে। বেশিরভাগ ছেলে মেয়ে এরকম দূরে দূরেই যারা ভর্তি হয়, কেউ কেউ আছে আসাম থেকে, ত্রিপুরার থেকে, বেশিরভাগ সব দূর দূর থেকেই ভর্তি হয়। সো অনলাইন ছাড়া কোনো উপায় নেই, আর অনলাইনে নিজেকে ডেডিকেটেড থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি তো অল দ্য টাইম তোমার সাথে থাকছি না বা বলতেও পারছি না তোমাকে, কিন্তু হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করি গ্রুপে সেভাবে এনগেজ থাকার, গ্রুপে একটু ছোট ছোট ডে টার্গেটস দিয়ে দেওয়ার, যেটা এই অবধি পড়ো, আমি চেষ্টা করি সেটা সবসময় দিয়ে দেওয়ার। যে কিন্তু হ্যাঁ সবাই যে সবটা কমপ্লিট করতে পারবে তা নয়, চেষ্টা করবে অ্যাটলিস্ট যে দিদি যেটুকু টার্গেট দিল সেটুকু অন্তত যেন আমার সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়। যেটা সপ্তাহে 2 দিন পড়ানো হবে সেটা যেন আমার নেক্সট 4-5 দিনের মধ্যে অন্তত হয়ে যায়। আমি দিনেরটা না পারলেও অন্তত আমার 4-5 দিনে যেন হয়, ঠিক আছে। তো সেগুলো একটু মাথায় রাখবে, অসুবিধা হবে না তাতে। আর তারপর তো ব্যাচে যেরকমভাবে চলে, আমি তার সাথে সাথে যে শুধু ক্লাস দেওয়া তা নয়, মেন্টারিং করা, গাইডেন্স দেওয়া, সেগুলোও আমি দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, কথা তখন কিছু বলবে বলছিলে, হাত তুলেছিলে, বলো কি বলবে। ম্যাম বলছি যে আমার ব্যাকগ্রাউন্ডে মানে ওই 4টে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স। এবার হচ্ছে এই যে এনসিইআরটি যেগুলো আছে সেগুলো কি তার সিলেবাস আর আমাদের সিলেবাস কি পুরোটা এক না আলাদা? আচ্ছা, তোমার এই মুহূর্তে, আচ্ছা তোমার এবছর এইচএস হয়ে গেছে বললে না? আমার আগের বছর কমপ্লিট হয়েছে। 11-12-এ তোমার এই 4টে সাবজেক্ট ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কারণ আমি ক্লাস 10 এর পর থেকেই ভেবে রেখেছিলাম, তো সেরকম অনুযায়ী আমি সাবজেক্টগুলো নিই। আর আমার পল সায়েন্স নেওয়ারও এটাই কারণ ছিল। তো আমার এটাই একটা কোশ্চেন যে দুটো মানে সেম না একটু আলাদা। তুমি কি বাংলা মিডিয়ামে পড়েছো না ইংলিশ মিডিয়ামে? আমি বাংলা মিডিয়ামে পড়েছি। বাংলা একটু আলাদা হবে, তার কারণ হচ্ছে আমি বলি, যেমন ধরো পলিটিক্যাল সায়েন্স, যেটা পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স যেটা আমাদের জিএসএ, সেটা থাকে না। আমাদের জিএসএ থাকে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে। তোমাদের একটা থিওরি পোর্শনও থাকে, যেমন ইকোনমিক্সের একটা অঙ্ক টাইপের কিছু ছিল, বা পলিটিক্যাল থিওরি বলে একটা চ্যাপ্টার, একটা বই থাকে। তো সেই জিনিসগুলো এখানে থাকে না, ঠিক আছে। এইখানে যেটা থাকে, এখানে হচ্ছে ইটস অল অ্যাবাউট জিএস এর কথা যদি বলি। অপশনালে তো তোমার যেটা সিলেবাস কলেজে পড়ছো ওটাই তোমার অপশনালের সিলেবাস হবে। ওখানে ইন্টারন্যাশনাল রিলেশন, পলিটিক্যাল সায়েন্স সবটা থাকবে, থিওরিও থাকবে, বিকজ অপশনালের সিলেবাস হচ্ছে গ্র্যাজুয়েশনের সিলেবাসের সমান হয়। আর জিএস এর সিলেবাসটা একটা জেনারেল সিলেবাস হয়, কারণ নামটাই হচ্ছে জেনারেল স্টাডিজ। জিএস এসছে কোথা থেকে? জেনারেল স্টাডিজ, মানে যেটা যে কোনো ফিল্ডের স্টুডেন্টই পড়ে মানে কমপ্লিট করতে পারবে, কোনো থিওরি জানার দরকার নেই।
যেমন পলিটিক্যাল থিওরি এখানে থাকবে না, ইকোনমিক্সের থিওরি থাকবে না, হিস্ট্রি জিওগ্রাফির থিওরি থাকবে না, এখানে কি থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, মানে টোটালটা ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে কোন ঐতিহাসিকবিদ কি বললো বা ধরো কোন পলিটিক্যাল সায়েন্সের বিদ কি বললো সেটা নিয়ে এখানে কোনো কনসার্ন নেই। ইকোনমিক্সের ধরো ম্যাক্রো ইকোনমিক বা মাইক্রো ইকোনমিক যে থিওরিগুলো থাকে, অঙ্কগুলো থাকে, এত যোগ এত করলে এইখান থেকে ওই বেরোয়, তো এই সমস্ত জিনিস এখানে থাকবে না। এখানে কি থাকবে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং থাকে, জিডিপি জিএনপি থাকে, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি থাকে। এবার এগুলোর বাংলা নাম হয়তো অন্য কিছু হতে পারে, বিকজ তোমাদের বাংলাতে হয়তো অন্য নামে তোমরা পড়েছো। এইটাই কি তোমাকে একটুখানি ওইটার যেটা তুমি বাংলায় পড়ে এসছো সেটার সাথে ইংলিশ ভার্সনটা কি হবে একটু বুঝে নিতে হবে, কারণ অনেকটা ওয়ার্ড মানে স্পেশালি ইন কেস অফ পলিটি আর ইকোনমির ক্ষেত্রে ওয়ার্ডের অনেকটা ডিফারেন্স থাকে। হিস্ট্রি জিওগ্রাফি অলমোস্ট সেম হয়, বাংলাতেও যেরকম উচ্চারণ হয় ইংলিশেও সেভাবেই উচ্চারণ হয়, বাট পলিটি আর ইকোনমিতে আলাদা আলাদা জিনিস থাকে। যেমন ধরো আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটার বাংলা হচ্ছে নির্দেশাত্মক কি রাষ্ট্র পরিচালিত নির্দেশাত্মমূলক নীতি। তো এরকম অন্য অন্য অনেক ধরনের নাম আছে যেগুলো জেনারেলি তোমরা বাংলায় পড়ে এসছো, হয়তো ইংলিশেরটা শুনে হট করে বোঝা যায় না, এটাই যা, কিন্তু ভেতরের কনসেপ্ট বললে বোঝা যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটুখানি তোমাকে ওইটা তুমি যেটা বাংলায় পড়ে এসছো ওটাকেই তোমায় মনে করতে হবে, যেটাকে আমি ইংলিশ কনভার্ট করতে হবে। আদারওয়াইজ ম্যাক্সিমাম জিনিসটা তোমার কভার আছে, ম্যাক্সিমাম জিনিসটা মোটামুটি যেহেতু 11-12 এই সাবজেক্টগুলো পড়েছো তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। এবার তোমার এখানে মেন ফোকাস কি থাকবে, যেটা আমি পড়িনি এনসিইআরটিতে এক্সট্রা বলা আছে আমি সেইটুকু অ্যাড করব, এবং অ্যাট দ্য সেম টাইম এনসিইআরটি না খুব ওপর থেকে লিখে দেয়, মানে জিনিসটাকে অত বেশি ইলাবোরেট করে না, বাট আমি যখন বিং আ টিচার পড়াই তখন আমি জিনিসটাকে অনেকটা ইলাবোরেট করি। যেমন এখানে ধরো এই যে প্লেট টেকটনিক্স থিওরি বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এই যে জিওগ্রাফিতে যে থিওরিগুলো রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফিতে, সেগুলো খুব হালকার ওপর থেকে এনসিইআরটি ছুঁয়ে গেছে। কোনো প্রপার ছবি দেওয়া নেই, ডায়াগ্রাম দেওয়া নেই, কিভাবে সেই জিনিসটাকে প্রেজেন্ট করা যাবে সেটা দেওয়া নেই। বাট আমি কি করি, যখন ক্লাসে আমি সেটা করাই বোর্ডে ভালো করে ছবি এঁকে সেটা ভালো করে বুঝিয়ে দিই, এবং তোমাদেরও বলি খাতায় এঁকে নিতে। তো আমি একটু টপিকটার একটু ডেপথে যাই, কারণ আমার মাথায় এটা থাকে যে ছেলেমেয়েগুলো শুধু স্কুলেরটা পড়ছে তা নয়, তারা আবার এটাকে ইউপিএসসিতেও কাজে লাগাবে। তো এখন আমি যদি শুধু হালকা এনসিইআরটির ওপর থেকে যাই, ওদেরকে পরে আবার অন্য কোনো টিচারের কাছে যেতে হবে এটা বোঝার জন্য, তো আমি সেটা করি না, আমি এনসিইআরটির টপিকটা কমপ্লিট করি কিন্তু তার একটু ডেপথে যাই। যেমন ধরো এনসিইআরটিতে জিওগ্রাফিতে একটা টপিক আছে না, দ্য ফার্স্ট চ্যাপ্টারে দ্য ডিফারেন্স বিটুইন গালফ অ্যান্ড আ স্ট্রেট, লাস্টে জাস্ট মেনশন করে দিয়েছে গালফ আর স্ট্রেটের মধ্যে পার্থক্য কি, বাট অ্যান্সারটা দিয়ে দেয়নি। বাট আমি যখন ক্লাসে করাবো আমি গালফ আর স্ট্রেটের পার্থক্যটাও বলে দেবো, অ্যাট দ্য সেম টাইম ছবি এঁকে দেখিয়ে দেবো কোনটা গালফ হয় কোনটা স্ট্রেট হয়। সেগুলো ক্লাস নোটের মধ্যে একটা খাতা বানিয়ে নেবে, জিওগ্রাফির 4টে সাবজেক্টে 4টে আলাদা আলাদা খাতা রাখবে, যে এটা হচ্ছে ক্লাস নোট বা লেকচার নোট, যেটা ক্লাসে চলতে চলতে ধরো স্পেশালি জিওগ্রাফির ক্ষেত্রে প্রচুর ছবি থাকে, তো সেইগুলো অনেক সময় ছবিতে তো ওভাবে যত পারবে নিজের হাতে আঁকবে। ঠিক আছে, বইয়ে তুমি নেটে সার্চ করলে পেয়ে যাবে, প্লেট টেকটনিক্সের থিওরির ছবি বলো বা আদার্স সব কিছু ছবি নেটে পাওয়া যায়। বাট ব্যাপারটা হচ্ছে তোমাকে ইউপিএসসি মেন্সে তো এটা অ্যান্সার রাইটিংয়ে নিজের হাতে আঁকতে হবে। তো যদি প্রথম দিন থেকে আমরা নিজের খাতাতে আঁকাটা প্র্যাকটিস করি তাহলে আমাদের কি হবে, বছরের শেষে আর অসুবিধা হবে না। ঠিক আছে, 4টে সাবজেক্টের আলাদা আলাদা খাতা মেনটেন করবে, এবং আমি চেষ্টা করি প্রত্যেকটা টপিকেরই স্পেশালি জিওগ্রাফির ক্ষেত্রে তো ছবি মাস্ট, ছবি এঁকে এঁকে জিনিসগুলো বোঝাবার, এবং সেগুলো তোমাদের খাতাতেও ছবি থাকবে। কারণ এনসিইআরটির ওপর শুধু ভরসা করে থাকলে হবে না, এনসিইআরটি কি করে অনেক সময় শুধু টপিকটা মেনশন করে বাট তার ভেতরে আর ইলাবোরেশনটা দেয় না। তো ইলাবোরেশনটা যেটা থাকবে সেটা আমি ক্লাসে পড়াতে পড়াতে বলে দেবো, সেটা তোমরা লেকচার নোটে খাতায় অ্যাড করে নেবে। ঠিক আছে, এবং ওই বছরের শেষে ওই খাতাটাও রিভিশন করতে পারো, এনসিইআরটিটাও রিভিশন করতে পারো। আর যদি কারোর মনে হয় আমি নোট কনসলিডেট করতে চাই, সেক্ষেত্রে একটু ওয়েট করবে, নোট এখনই বানাবে না। হ্যাঁ, নোট কারণ হচ্ছে দিস ইজ নট দ্য রাইট টাইম টু মেক নোটস, কারণ নোটের কোয়ালিটি যত সময় যায় তত ভালো হয়। আমার 2019-20 সালে, আমি 2018 সাল থেকে ইউপিএসসি পড়া স্টার্ট করি, 19 সালে আমি প্রথম জিওগ্রাফি নোট বানাতে স্টার্ট করি। জিওগ্রাফি পলিটি এগুলো নোট আমার 19 সালের বানানো। তো সেই নোটগুলো না আমি এখন আর পড়তে পারি না, টু বি অনেস্ট আমি পড়তে পারি না। মানে আমার মনে হয় এই বাবা এগুলো আমি কি নোট বানিয়েছিলাম, মানে ইম্পর্টেন্ট জিনিসও বাদ দিয়ে চলে গেছি আর আনইম্পর্টেন্ট জিনিসকেও লিখে গেছি। তো কারণ কি তখন অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্ট তো অত বেশি ক্লিয়ার হয় না, এবং আমরা যত সময় যায় তত আমরা পড়ার মধ্যে যত ইনভলভ হই তখন বুঝতে পারি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করি তখন বুঝতে পারি যে কোনটা অ্যাকচুয়ালি নোটে থাকা উচিত আর কোনটা থাকা উচিত নয়। তো তখন সেই জিনিসটা যখন ক্লিয়ার হয় তখন আমাদের নোটটা কোয়ালিটিতে আসে। তো তোমরা এই মুহূর্তে শুধু বই কমপ্লিট করবে, ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করবে, কোনো নোট বানাবার পেছনে সময় দেবে না, কারণ এটা অনেকটা যতদিনে তোমরা এক্সাম দেবে অনেক নোট আপডেট হয়ে যাবে। 5 বছর 4 বছর বাদে সেই নোটের কোনো ভ্যালু থাকবে না। প্লাস এখন তোমাদের যা নলেজ বেস, ইংলিশের যা কোয়ালিটি হবে তার থেকে 4 বছর বাদে ইংলিশের কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তো সেই সময় ওই নোটটা দিয়ে না তোমাদের কোনো কাজে লাগবে না। এই মুহূর্তে বইটাকে ভালো করে পড়ো, আন্ডারলাইন করে নাও, হাইলাইট করে নাও যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেটা করে তারপর যখন নোট বানাবার টাইম আসবে, যদি মনে হয় যে হ্যাঁ আমি নোট বানাতে চাই, নোট বানানো খুব ভালো, কিন্তু নোট বানাবার সময় এরকমটা নোট বানাবে না যে আমি পুরো বই ধরে নোট বানিয়ে গেলাম।
আমার যে যে পোর্শনের প্রবলেম আমি সেটুকু নোট বানাবো। দেখো আমার যে নোটগুলো হয় না, শর্ট নোটগুলো, সেগুলো অ্যাকচুয়ালি স্টুডেন্টরাও পড়ে, বাইরের যারা ছেলে মেয়ে পড়ে না তারাও টাকা দিয়ে কিনে নিয়ে নোটগুলো পড়ে। তো যার জন্য আমাকে পুরো বইয়েরই সামারি বা জিস্ট পোর্শন বানাতে হয়, বাট প্রয়োজন হয় না, কারণ তোমরা তো আর তোমাদের নোটটা বিক্রি করছো না বা ক্লাসও নিচ্ছ না, তোমাদের নোট তোমরা পড়বে, তো তোমাদের নোট তোমাদের বোঝা নিয়ে কথা, বাইরের লোকের বোঝা নিয়ে তো কোনো দরকার নেই। তো সেই নোটটা কি করতে হবে, যেটুকু পোর্শনে তোমার অসুবিধা হচ্ছে সেই পোর্শনটুকুই নোটে লেখো। যেই জায়গাটা আমার ভুলে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে আমি স্টিকি নোট করে বইয়ের পাশে লিখে নিলাম, যখন আমি 3-4 বার রিভিশনের পর যখন আবার আসবো আমি ওই অংশটুকুই রিভিশন করব, কারণ বাকি অংশ তো আমার মনে আছে, শুধু এই অংশটা আমি ভুলে যাচ্ছি, আমার ভুলে যাওয়ার টেন্ডেন্সি আছে আমি জানি। যেমন একটা এক্সাম্পল বলি, আমি যদি লক্ষ্মীকান্তের কথা বলি, লক্ষ্মীকান্তের ফার্স্ট চ্যাপ্টারের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা আমি কম করে হলেও আমার গোটা জীবনে 100 বার পড়ে ফেলেছি, হিস্ট্রিতেও, জিওগ্রাফি, পলিটিতেও। কিন্তু তাও যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি ভুলে যাই, কারণ ওই চ্যাপ্টারটাতে প্রচুর ডেটা এবং প্রত্যেকটাই মনে হয় যেন এটার সাথেও হতে পারে ওটার সাথেও হতে পারে, খুব কানেক্টেড ডেটা। তো যার জন্য মানে 99% চ্যাপ্টার হচ্ছে ওটাতে ডেটা, তো যার জন্য আমি ভুলে যাই। বাট তুমি যদি কনসেপচুয়াল বলো আমি ভুলবো না, তো সেক্ষেত্রে আমি কি করব, বছরের শেষে যখন আমি রিভিশন করব আমি জানি আমার 1 নাম্বার চ্যাপ্টারের সমস্যা আছে, 3 নাম্বার চ্যাপ্টারের অ্যামেন্ডমেন্টগুলোতে একটু প্রবলেম আছে, আমি ঠিক ওই জায়গাটা পড়বো, 5 নাম্বার চ্যাপ্টারের আর্টিকেলের প্রবলেম আছে, আমি ঠিক ওখানটা পড়বো, 7 নাম্বার চ্যাপ্টারের আর্টিকেলের সাব ক্লজগুলো মুখস্থ করব, আর হচ্ছে 10 নাম্বার চ্যাপ্টারটা বা 9 নাম্বার চ্যাপ্টারের আমি এই জায়গাটা পড়বো, আর পার্লামেন্ট চ্যাপ্টারের আমি শেষে গিয়ে আর্টিকেল পড়বো, আর পুরো কনস্টিটিউশনের শেষে আর্টিকেল পড়বো। তো আমি জানি আমার উইক এরিয়া কি কি। তো ফার্স্ট চেষ্টা করবে যখন কোনো বই পড়ছো প্রত্যেকেই যে নিজের উইক এরিয়া কোনটা সেটা বোঝা, যে আমি এটা মনে রাখতে পারি আর আমি এটা মনে রাখতে পারি না। অনেক ছেলেমেয়ের থাকে ব্রেন খুব ডাল হয়, যাদের কনসেপ্ট মোটে ক্লিয়ার হয় না, 1000 বার বোঝালেও ক্লিয়ার হয় না, বাট তারা মুখস্থ করতে পারে প্রচুর ভালো, মানে সে এমন মুখস্থ করে দেবে তুমি কল্পনাও করতে পারবে না। আবার কিছু ছেলে মেয়ে থাকে যাদের কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার হয়ে যায়, ব্রেন খুব শার্প হয়, একবার বললেই ধরে নেয়, কিন্তু তাদের মুখস্থ হতে চায় না, তাদের এক জিনিস 10 বার পড়লেও মনে রাখতে পারে না। আবার কিছু ছেলে মেয়ে থাকে যাদের দুটোই খুব ভালো হয়। সো নিজের কোনটা উইক এরিয়া, নিজের কোনটা স্ট্রং এরিয়া সেটা আগে ফাইন্ড আউট করো, যে আমি কোনটাতে ভালো, আমি কনসেপ্টে না আমি ফ্যাক্টসে, নাকি আমি দুটোতেই, নাকি আমি কোনোটাতেই নই। তো সেইটার ওপর বেস করে আমি ওয়ার্ক করব। আমার যদি একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় আমি বারবার সেই কনসেপ্টটাকে রিপিট করতে যাব না, বরং আমি অ্যাক্টিভ রিকল করবো, আমি মনে করার চেষ্টা করব। ঠিক আছে, আমি এটা নিয়ে কথা বলছি একটু পরে। সো আমি অ্যাক্টিভ রিকল করে আমি মনে করার চেষ্টা করবো। আর যদি আমি দেখি যে আমার ফ্যাক্টস ডেটাতে প্রবলেম হচ্ছে, আমি সেই জায়গাটাই যখন 3 বার 4 বার রিভিশন করব আমি সেটাই মনে করার চেষ্টা করব, দরকার পড়লে আমি লিখবো। ঠিক আছে, আমরা স্কুল লাইফে কি করতাম, কোনো একটা পড়া মুখস্থ করে আগে লিখে নিতাম, বা স্কুলে পড়তে ক্লাসে যেতাম যখন ম্যাডামরা কোশ্চেন দিত লিখতে হতো। তো ওই সময় যে লেভেলে পড়েছি আমরা, স্কুল লাইফে যে লেভেলটা আমরা ফলো করেছি, সেই লেভেলটা যে ছেলেমেয়ে চাকরির পরীক্ষাতেও ফলো করতে পারে, তারা ইজিলি চাকরি পায়, বাট ম্যাক্সিমাম ছেলেমেয়ে সেটাই করে না। আমরা স্কুল লাইফে কি করতাম, ধরো বাড়িতে স্কুলে যেতাম, বাড়ি আসতাম, এসে যেটা পড়া দিত সেটা মুখস্থ করতাম, রাত্রিবেলা 9টার সময় মা বলতো পড়া কমপ্লিট হয়েছে, হ্যাঁ হয়েছে, নে পড়া বল এবার, মা আসতো ধরতো, পড়াগুলো বলতাম, মায়ের সামনে বই থাকতো, আমার সামনে কিছু থাকতো না। দ্যাট ইজ কল দ্য অ্যাক্টিভ রিভিশন বা অ্যাক্টিভ রিকল, যে আমি পড়েছি, মুখস্থ হয়েছে, এবার মা বইটা ধরেছে, আমি বলবো, মা মেলাবে, যেখানে আটকে যাবে মা দাগিয়ে রাখবে, মা বলবে যে এই জায়গাটায় তোর অসুবিধা হয়েছে, এটা ঠিক মতো বলতে পারিস না, এই জায়গাটা আরেকবার রিভিশন কর। তো দ্যাট ইজ দ্য ওয়ে এখনো ফলো করতে হবে। এইটাই তো 99% ছেলেমেয়ে ফলো করে না, যার জন্যই তাদের চাকরিটা হয় না। কারণ তারা বেশিরভাগ কি করে, ওই বইটাকেই খুলে 14 বার পড়ছে, এবং আমিও তাই ছিলাম, আমি নিজেও তাই করতাম। আজ থেকে মানে বিগত 4-5 বছরে আমি নিজেও তাই করে এসেছি। লক্ষ্মীকান্ত কম করে হলেও আমায় যদি কেউ জিজ্ঞেস করে, আমি 50 থেকে 60 বার রিভিশন করেছি বিগত 6-7 বছরে, শুধু রিভিশন করেছি। রিভিশন মানে কি, এমন না যে বইটা দিয়ে কাউকে ধরিয়েছি, আমি শুধু ওই একই লাইন বারবার পড়ে গেছি, যেটা হাইলাইট করেছি সেটা পড়ে গেছি, যেটা নোট বানিয়েছি সেটা পড়ে গেছি, বাট ওই পড়াটা আদৌ আমার হয়েছে কি হয়নি আমি তো একবার টেস্ট করব। হ্যাঁ, মক টেস্ট দিয়েছি, বাট কখনো কাউকে দিয়ে পড়িয়ে পড়াটা ধরিয়ে দেখিনি, কখনো নিজেও বইটা বন্ধ করে চোখ বন্ধ করে পড়াটা বলার চেষ্টা করিনি যে আদৌ আমার পড়াটা হয়েছে কি হয়নি আমি একবার দেখি। বাট আমি এগুলো ভুল করে করে এই জায়গাটা আজকে রিয়ালাইজ করেছি বা শিখেছি বিগত 1 বছর ধরে, বা 6 মাস 1 বছর বলতে পারো, যে হ্যাঁ আমি এই জিনিসটা ফলো করি এবং ফলো করে দেখতে পেয়েছি, মানে এর রেজাল্ট প্রচন্ড ভালো হয়। কারণ আলটিমেটলি তোমাদের ইউপিএসসি মেন্সে তো নিজেকে লিখতেই হবে, ওখানে তো তোমার সামনে কোনো কিছু অ্যান্সার থাকছে না, কোশ্চেন 20টা কোশ্চেন দিচ্ছে এবং পার কোশ্চেনে 7 মিনিট 10 মিনিট এরকম টাইম থাকছে, 15 নাম্বার হলে 10 মিনিট, ছোট কোশ্চেন হলে 7 মিনিট। তো ওই টাইমের মধ্যে তো তোমাকে অ্যান্সারটা আগে খাতায় নামাতে হবে, তো তার জন্য তো মুখস্থ বিদ্যাটা চরমে থাকতে হবে। যদি আমার মুখস্থ বিদ্যাই ঠিকঠাক না থাকে, আমি যদি মনেই রাখতে না পারি, আমি লিখবোটা কি? ঠিক আছে, সো এইটা মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে থেকে আমরা যেটা পড়বো সেই পড়াটা যেন সলিড পড়া হয়, যেন একটা ওপর থেকে পড়া না হয়। আর অলওয়েজ ফোকাস অন দ্য কোয়ালিটি, নট অন দ্য কোয়ান্টিটি। দিনে তুমি ধরো, আমি কথার কথা বলছি, তোমাদের এই যে ফিজিক্যাল জিওগ্রাফির যে চ্যাপ্টার রয়েছে, এখানে টোটাল 16টা মতো চ্যাপ্টার আছে। ফিজিক্যাল জিওগ্রাফির এনসিইআরটিটা দিয়ে যেটা আমরা স্টার্ট করছি, সেটা 16টা চ্যাপ্টার আছে।
ইট ইজ নট নেসেসারি যে 16টা চ্যাপ্টারই তোমার সমানভাবে হবে, এটা সম্ভব নয় বা দরকারও নেই। কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে, আমার যেন আমি যদি এখান থেকে 5টা চ্যাপ্টারও করি, এই 5টা চ্যাপ্টারের ভেতর থেকে যদি যে কোনো প্রশ্ন আসে আমি যেন সেটা পারি। তা আমার 16টা নাম্বারের কোনো প্রয়োজন নেই, আমার এখানে কোয়ান্টিটির দরকার নেই, বাট আমার এখানে কোয়ালিটিটার দরকার আছে। তো এই 16টার মধ্যে আমি যদি 6টা 7টাও রেডি করি, সেই 6-7টা আমি এমনভাবে রেডি করব যাতে এখান থেকে আমাকে যে প্রশ্ন দেবে, যেভাবে দেবে, সেটা প্রিলিমস হোক মেন্স হোক, আমি ভালো লিখে আসতে পারবো বা ভালো অ্যান্সার দিয়ে আসতে পারবো। ঠিক আছে, সো কোয়ালিটির ওপর এমফাসাইজ করবে। একটা টপিক যখন পড়বে তার 360 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা কি হতে পারে না পারে। একটা জিওগ্রাফির ক্ষেত্রে আমি স্পেশালি বলবো, জিওগ্রাফির যখনই একটা কোনো স্ট্যাটিক টপিক পড়ছো সেটারই ম্যাপ সাথে সাথে করে নেবে, যে এই টপিকটা যদি এটা বইয়ে লেখা যদি এভাবে থাকে তার সাথে ম্যাপে তাহলে কেমন দেখতে ছিল। ঠিক আছে, সেটা তুমি ফোনে গুগল ম্যাপ ইউজ করতে পারো, বা গুগল আর্থ বলে একটা হয়, সেটা থেকে জুম ইন করে ভালো করে দেখা যায়, সেখান থেকে দেখতে পারো। বা ইউটিউবেও আজকাল প্রচুর ম্যাপের ভিডিও থাকে, সেখান থেকে দেখতে পারো। অ্যাটলাসের বই হয়, সেখান থেকে নিজে দেখতে পারো। বাট কি বলতো, অ্যাটলাসের বইগুলো সমস্যা হচ্ছে এগুলো জুম ইন করা যায় না, এটাই যা। অনলাইন হলে তুমি জুম ইন করে 4-5টা ভালো করে দেখতে পাবে, বাট বইয়ের হচ্ছে এত ছোট ছোট লেখা থাকে যেগুলো ভালো করে দেখা যায় না। তো যাই হোক, যে কোনো একটা সোর্স ফলো করে একটা টপিক যখন আমরা পড়বো তার 360 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা কভার করব। এতে কি হবে, টপিকটা হোল হার্টেডলি রেডি হবে, যে বছরের শেষে যাতে আমার এটা না মনে হয় যে না আমি পড়েছি বাট কোনো পড়াই পড়ার মতো হয়নি। ঠিক আছে, কারণ এটা টু বি অনেস্ট আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, 2018 সাল থেকে 2023 সাল অবধি, 2023-এর ডিসেম্বর অবধি বলতে পারো মোটামুটি, আমার মধ্যে মনে হতো যে আমার একটা কনফিডেন্স আসতো যে না আমি তো ইউপিএসসির জন্য পড়েছি বা পড়ছি, তাহলে আমার কেন হচ্ছে না। আমার মনে হতো যে আমি তো পড়ছি, তাহলে কেন হচ্ছে না। বাট আফটার 2024 পড়ার পর থেকে আমি বুঝলাম যেটা আমি বিগত 5 বছরে যা পড়েছি সবটা ভুল পদ্ধতিতে পড়েছি। এবং তখন মনে হতো আমি পড়েছি, কারণ কি আমি একটা মিথ্যে কনসেপ্টের মধ্যে, একটা মিথ্যে ইলিউশনের মধ্যে বাঁচছিলাম যে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি ভালো করে পড়াশোনা করি, কারণ আমি ওই বারবার একই বই চর্বিত চর্বণ করে যাচ্ছি, বারবার রিভিশন করে যাচ্ছি। বাট আদতে ওই পড়াটা আমার হয়েছে কি হয়নি আমি ওটা একবার চেক করেও দেখছি না। বাট 2024-এর পর থেকে যখন আমি নিজের ভুলটা রেকটিফাই করে সেইভাবে পড়া স্টার্ট করলাম, তখন আমার মনে হতে শুরু করলো আমি তো কিছুই পড়িনি। ঠিক আছে, যখন কেউ জেনুইন পড়াশোনা করে না তখন তার ভেতর থেকে এই ফিলটা আসে আমি তো কিছু পড়িনি। আর যখন কেউ পড়াশোনা না করে সে ইলিউশনে বাঁচে, সে মনে করে সে পড়াশোনা করছে। কিন্তু যখন তুমি জেনুইন পড়াশোনা করবে, যখন তুমি মনে করার চেষ্টা করবে এবং মনে করতে গিয়ে দেখবে যে তুমি মনে করতে পারছো না, আটকে যাচ্ছ, তখন তোমার মনে হবে যে আমি তো কিছু পড়িনি। তো এই ফিলিংটা আমার 2023 অবধি আমার মনে হতো আমি ইউপিএসসিতে যদি আমি প্রিলিমস একবার পাস করে যাই, আমি মেন্স ইন্টারভিউ সব ক্র্যাক করে যাব, এটা আমার 23 অবধি একটা ইলিউশন ছিল, আমি নিজে রিয়েলাইজ করেছি সেটা। এবং করার পর আমি বুঝতে পেরেছি যে না, আমি অ্যাকচুয়ালি যে পদ্ধতিটাই ফলো করছিলাম আমি ওটাতে হয়তো বারবার আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, আমি স্টুডেন্টদের পড়াই, এতবার করে একই ব্যাচে পড়িয়েছি, তো কনসেপ্ট নিয়ে কোনো চিন্তা নেই। বাট শুধু কনসেপ্ট দিয়ে এক্সাম ক্র্যাক হয় না, মুখস্থ লাগে, নাহলে তুমি মেন্সে লিখবেটা কি। মুখস্থবিদ্যা স্পেশালি 2023-এর ইউপিএসসির কোশ্চেন আশা করি মোটামুটি সবাই দেখেছো। তো 2023-এর ইউপিএসসির কোশ্চেনে যে লেভেলের কোশ্চেন এসছে, তো তোমার তো এলিমিনেশন টেকনিক কাজ করবে না, তোমাদের তো পুরো মুখস্থ করতে হবে। ওখানে লেখা রয়েছে only 1, only 2, only 3, only 4 এইভাবে করে দেওয়া রয়েছে। এবার কোন only 2, কোন 2টো আর কোন 3টে সেটা যদি তুমি কনফার্ম না হও, তুমি কি করে অ্যান্সারটা দেবে। তো অ্যাক্টিভ রিকল ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2023-এর পর থেকে যেভাবে কোশ্চেন এসছে সেক্ষেত্রে ওই ছোটবেলার পদ্ধতি ফলো করতে হবে। পড়া মুখস্থ করো, বই বন্ধ করে মা দিদি বাবা যে বড়রা কেউ আছে তাদের দিয়ে ধরাও। যদি কেউ না থাকে, স্কুলমেট আছে, কলেজমেট আছে, যাদের সাথে পড়াশোনা করছো, যদি কেউ হোস্টেলে থাকো, যেমন লিজা হোস্টেলে থাকে পড়াশোনা করছো, তো যদি কোনো কলেজমেট থাকে যে একসাথে তোমার সাথে ইউপিএসসি পড়ছে, সেরকম কাউকে দিয়ে ধরালে। বা যদি কেউ না থাকে, আমি ধরে নিলাম কেউ নেই, বই বন্ধ করবো, নিজে পড়া বলবো, বই বন্ধ করে নিজে পড়া বলবো। বা আমাদের মান্থলি একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন হয়, সেই ক্লাসেও ডাউট ক্লিয়ারিংয়েও আমরা ওই অ্যাক্টিভ রিকলের পদ্ধতিতেই আমি পড়া ধরি। ঠিক আছে, ওই ধরো আমি বলি বইটা বন্ধ করে দাও, আমি পড়াটা কোশ্চেন এখান থেকে ধরবো, তোমরা ওখান থেকে অ্যান্সারটা দেবে। ঠিক আছে, এটা নিজে প্রত্যেকে নিজের মতো করে অ্যান্সার দেবে। যে আমি এখান থেকে ধরো একটা প্রশ্ন করলাম, যে সাবজেক্টে 1 মাসে পড়ালাম সেই সাবজেক্টের উপরেই বললাম যে আজকে অ্যাক্টিভ রিকল ডাউট ক্লিয়ারিং হবে। প্রথমে তোমাদের যার যা ডাউট থাকে জিজ্ঞেস করে নিলে, তারপর আমি প্রশ্নগুলো ধরতে স্টার্ট করলাম। আমি এরকম র্যান্ডাম করে কোশ্চেন ধরবো, এরকম পরপর কোনো চ্যাপ্টার ওয়াইজ না, পুরো বই থেকে র্যান্ডাম কোশ্চেন ধরবে এবং র্যান্ডাম ভাবে তোমরা অ্যান্সার দেবে। কারণ অ্যাকচুয়ালি আমাদের এক্সামে তো আর পুরো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আসে না, আসে তো র্যান্ডাম ভাবে। এবার বাই চান্স যদি আমি সেটা সেইভাবে রেডি না করি তাহলে তো আমার সমস্যা। ঠিক আছে, তা আমরা কি হয়, বই খুললে একটা সিকোয়েন্স ওয়াইজ আসে, আমাদের সেই সিকোয়েন্স ওয়াইজই মনে পড়ে যে অমুক নাম্বার পেজের, চোখ বন্ধ করলে এভাবে হয় না যে অমুক নাম্বার পেজের অমুক জায়গাতেই এই অ্যান্সারটা আছে। কিন্তু এটা পরীক্ষার হলে তো এইভাবে সিকোয়েন্সে আসবে না, পরীক্ষার হলে কিভাবে আসে, র্যান্ডাম ভাবে, যেখানে যে কোনো চ্যাপ্টার থেকে সব সাবজেক্ট মিলিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমরা পড়া ধরার সময়ও ওভাবে করে কোথাও আগে হয়তো আমি 10 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন করলাম, তারপর 1 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন করলাম, এইভাবে করে আমরা কি করি, অ্যাক্টিভ রিকল যে ডাউট ক্লিয়ারিং সেশন হয় সেটা আমি করিয়ে থাকি। সেটা আজকে থেকে না, সেটা অনেক প্রথম 2019-এর ব্যাচ থেকে এটা আমি করাতাম, যে পড়া ধরা যেটা আর কি। সো ডাউট ক্লিয়ারিং সেশনে পড়া ধরাটাও হয়। ঠিক আছে,
তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, তাহলে মোটামুটি পড়াটা আমাদের রেডি হবে। কারণ শুধুমাত্র বই রিভিশন 14 বার করে কোনো লাভ হবে না, পড়াটা আদৌ হয়েছে কি হয়নি সেটা টেস্ট করে দেখতে হবে। সেটা বাড়ির লোককে দিয়ে হোক, নিজেকে দিয়ে হোক, বন্ধু বান্ধবকে দিয়ে হোক, যদি কোনো পিয়ার গ্রুপ থাকে একসাথে প্রিপারেশন নাও তাদেরকে দিয়েও করাতে পারো। তবে অবশ্যই যদি ভালো গ্রুপ হয়, অনেকে থাকে না পড়তে বসে খুব ইয়ার্কি ঠাট্টা মানে সময় নষ্ট করে আলটিমেটলি কিছু হয় না, হ্যাঁ সেরকম গ্রুপ রাখলে হবে না। ডেডিকেটেড হতে হবে যে সেও ইউপিএসসির জন্য পড়ছে, আমিও পড়ছি, দুজনেই আমরা স্টুডিয়াস এবং আমরা সময় নষ্ট করব না। সেও বেনিফিটেড হবে, আমিও বেনিফিটেড হবে, মিউচুয়ালিজমটাকে মাথায় রাখতে হবে এক্ষেত্রে, ঠিক আছে? যেন এরকম না হয় যে তুমি একতরফা দিয়ে যাচ্ছ, আমি আমার তরফ থেকে তার তরফ থেকে কোনো হেল্প আসছে না। যার জন্য আমি জীবনে কোনোদিনও গ্রুপ স্টাডি করিনি, কারণ আমি গ্রুপ স্টাডি করে দেখেছি আলটিমেটলি আমি কিছু পেতাম না। আমি অনেকবার করে দেখেছি, তো আমি কিছু পেতাম না, উল্টে তাদের কোথায় সমস্যা, তাদের কোথায় কনসেপ্টের ইস্যু হচ্ছে, তারা সবসময় আমার থেকে জেনে নিয়ে যেত, বুঝে নিয়ে যেত। বাট আমি যখন জিজ্ঞেস করতাম এই জায়গাটা আমি বুঝতে পারছি না, আমাকে একটু বলে দিবি এই জায়গাটা, আমরাও পারিনি রে, মানে তখন অ্যান্সারটা এরকম আসতো যে তারাও পারছে না। তো দ্যাটস ওয়াই আমি কি করেছি, আমি গ্রুপ স্টাডি পুরো কাট অফ করে দিয়েছি, কারণ আমি দেখেছি গ্রুপ স্টাডিতে আমার বেকার টাইম ওয়েস্ট হয়। আমার এখনো মনে আছে আমি 2022-এর WBCS এর আগে 7 দিন আমি একটা মেয়ের সাথে, সায়নী বলে একটা মেয়ের সাথে গ্রুপ স্টাডি করেছিলাম। মেয়েটি পড়াশোনায় খুব ভালো, ও দিল্লি থেকে গ্র্যাজুয়েশন করা, দিল্লি ইউনিভার্সিটি থেকে, দেন ওখান থেকে ভিশন IAS এর স্টুডেন্ট ছিল, ইউপিএসসি পড়তো ওখানে কোচিংয়ে ফাউন্ডেশন কোর্স। তারপরে ওর বাড়ি বোধহয় দুর্গাপুরে, তো ওর সাথে আমার টেলিগ্রামে পরিচয়, ওই মেসেজের মাধ্যমেই পরিচয় হয়েছিল। তো আমরা ফোনে রাত্রিবেলা 4 ঘন্টা মতো গ্রুপ স্টাডি করতাম। সারাদিন যেটা পড়তাম সেটা ওই অ্যাক্টিভ রিকলের মতো, ও আমাকে প্রশ্ন করতো, আমি প্রশ্ন করতাম, আমি যেটা পড়েছি সেগুলো ওকে বলতাম, ও চোখ বন্ধ করে বলতো, আমিও চোখ বন্ধ করে বলতাম। এতে কি হতো, একটা আমারও মনে পড়ে যেত, ওরও শুনে মনে পড়ে যেত। তো এই জিনিসটা আমি 2022-এর WBCS এর প্রিলিমসের আগে 7 দিন করেছিলাম। বিশ্বাস করো আমি 2022-এর প্রিলিমসে WBCS-এ 100 পেয়েছিলাম। ওই 100-র মধ্যে হয়তো 30 নাম্বার কি 50 নাম্বার হয়তো আমার মানে আমার নিজের যোগ্যতায় ছিল, আর বাকি 50 নাম্বার আমার ওই গ্রুপ স্টাডির থেকে এসেছিল। বাকি 50 নাম্বার, টু বি অনেস্ট, আমি একদম মিথ্যে কথা বলি না, পছন্দও করি না, ওই 50 নাম্বার আগে থাকতে আমার রেডি ছিল। আর পরের যে 50 নাম্বার আমি 100 পেয়েছিলাম, ওই পরের 50 নাম্বারটা আমার ওই গ্রুপ স্টাডিটার থেকেই এসেছিল। কারণ হচ্ছে ওইটা একদম জেনুইন গ্রুপ স্টাডি হয়েছিল। আমরা সারাদিন নিজেরা যেটা পড়তাম, ও হয়তো অন্য সাবজেক্ট নিত, ও জিওগ্রাফি নিলে আমি পলিটি নিতাম, যাতে কি হতো ও যখন জিওগ্রাফিটা বলবে আমার আগের দিনের পলিটিটা রিভিশন হয়ে যেত, আমি পলিটি বললে ওর জিওগ্রাফি রিভিশন হয়ে যেত। তো এইভাবে করলে লাস্টের দিকে মানে মোটামুটি রাত্রিবেলা ডিনারের পরে আমরা ওই 9:30 10টার থেকে একদম রাত্রি 2টো 2:30 3টে অবধিও ফোনে গ্রুপ স্টাডি করতাম। ওইটা আমার জেনুইন মনে হয়েছিল যে আমার একমাত্র ওই গ্রুপ স্টাডিটাতেই হেল্প হয়েছে। যদি এই রকম লেভেলের কোনো গ্রুপ স্টাডি করা বন্ধু পাও, এবং সারাদিনের জন্য নয় যে হ্যাঁ তুইও সকাল থেকে পড় আমিও সকাল থেকে পড়ি, রাত্রিবেলা অত রাত জাগার দরকার নেই, অ্যাটলিস্ট আমরা 8টা 9টার থেকে বসবো, বা 9টা 10টা 11টা 12টা অবধি ম্যাক্সিমাম আমরা করলাম, হয়ে গেল। সেটা এক্সাম ছিল বলে আমরা 4-5 ঘন্টা করতাম, বাট থ্রু আউট দ্য ইয়ার 1-2 ঘন্টাও যদি কেউ একটু আলোচনা করে কোনো বন্ধুর সাথে যে আজকে আমরা কি পড়েছি সারাদিনে, তুই একটু বল আমি একটু বলি, এতেও খুব কাজ হয়। এবার যেহেতু এই মুহূর্তে যদি কোনো বন্ধু না পাও, সেক্ষেত্রে ভাই বোন দাদা দিদি বাবা মা কাউকে একটা ইনভলভ করো, তাদের থেকে হেল্প নাও। যদি তাও কাউকে না পাও, কোনো এই পড়ার ব্যাচের গ্রুপেই অ্যাক্টিভ থাকো, সেখানে আমি যে প্রত্যেক দিনের ডে টার্গেটগুলো দেবো সেগুলো কমপ্লিট করো। আমার কাছে লায়াবল থাকো, যে দিদি আমার হয়নি, দিদি আমার হয়েছে, সেটা আমাকে বলো। আমার থেকে যদি তোমার মনে হচ্ছে আর আশেপাশ থেকে তুমি কোনো গাইডেন্স পাচ্ছ না, সেটা আমাকে বলো যে দিদি আমি কোনো এমন কাউকে পাচ্ছি না যে আমাকে দিয়ে পড়াটা ধরাতে পারে বা বলতে পারে, আমি তোমার কাছে পড়াটা বলবো। সেক্ষেত্রে তুমি রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে একটা অডিও করো বা গ্রুপেও একটা অডিও করে বলতে পারো যে দিদি আমি এইগুলো পড়েছি, আমি একবার একটুখানি বলছি, তুমি একটু শোনো, একটু মিলিয়ে নাও আমি ঠিক বললাম কিনা। তো সেটাও করতে পারো, ঠিক আছে? যদি আশেপাশ থেকে না পাও, সেক্ষেত্রে লাস্ট অপশন আমি আছি, ঠিক আছে? তো যদি মনে হয় যে একান্তই কাউকে পাচ্ছ না যে তোমার পড়াটা ধরার মতো বা বলার মতো, তুমি বলো, আমি শুনবো। যদি কোথাও ভুল হয় আমি বলে দেবো, এই জায়গাটা আরেকবার রিভিশন করো, হয়ে যাবে, ঠিক আছে? তো এই পড়াটাকে পড়ার মতো করে রেডি করো। আমাদের মানে ব্যাপারটা এরকম হচ্ছে, আমাদের সেরকম কোনো গাইড নেই, মানে এই সেক্টরে কেউই নেই, তো একা সেলফ স্টাডি করাটা সম্ভব হচ্ছে। এক্স্যাক্টলি। আমার মনে হচ্ছিল একটা মানে ফিজিক্যালি কারোর সাথে যদি ইনভলভ হওয়া যায়, তো তাহলে জিনিসটা আর কি ভালো। এক্স্যাক্টলি, গাইডেন্সটার ভীষণভাবে প্রয়োজন হয়। কারণ ধরো কি হয় বলো তো, অনেক ভালো স্টুডেন্টও গাইডেন্সের অভাবে মানে মিসগাইডেড হয়ে যায় অনেক সময়। আসলে মুখে অনেকেই বলে যায় হ্যাঁ এইভাবে করবে সেইভাবে করবে, কিন্তু সেরকম ভাবে পাস দেখো না, সেটা ঠিক কথা যে প্রথম যারা করে, দেখো বেসিক্যালি আমি এটা মিথ্যে কথা বলবো না যে একদম কেউ নেই তা নয়, আছে, বাট সেটা ম্যাক্সিমাম কি বলতো হিন্দি ইংলিশে আছে। বাংলাতে গাইডেন্স দিচ্ছে বা ভিডিও দেয়, বা ধরো তোমাদেরকে ব্যাচে এরকম ভাবে বাংলাতে প্রাইভেট ব্যাচে ওইভাবে পড়ায়, এখন সেরকম আমার জানা অন্তত কেউ নেই। কোচিং থাকতে পারে, তবে হ্যাঁ কোচিংয়ে আমি মানে খুব একটা আইডিয়া আমার নেই, কারণ আমি নিজে কোনোদিনও কলকাতার কোনো কোচিংয়ে আমি যাইনি।
আমি আমি টাকা ইনভেস্ট করেছি যখন, টু বি অনেস্ট যেটা আমি সত্যি সেটাই বলি, আমি টাকা ইনভেস্ট করেছি যখন আমি বলেছি আমি যদি ইনভেস্ট করে আমি দিল্লির কোচিংয়ে করবো, আমি কলকাতার কোনো কোচিংয়ে করবো না, যেটা থেকে আমি জানি যে কোনো টপার আজ অব্দি বেরোয়নি। প্লাস হচ্ছে আমার মনে যদি এই সংশয়টা থাকে যে আদতেও তারা আমার এই টাকাটার মান রাখতে পারবে কি পারবে না, সেটা নিয়ে আমি টাকা ইনভেস্ট করতে চাই না। যদি আমি ইনভেস্ট করি, কারণ যে কোচিংগুলো হয় না তাদের একটা লামসাম অ্যামাউন্ট দিতে হয় একবারে, তো সেই অ্যামাউন্টটা যদি আমি কাউকে দেই তাহলে আমি দিল্লির একটা রিনাউন্ড কোচিংকে দেবো, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি ভিডিওতে যে টপার বেরিয়েছে বা তাদের কপি আমি সেখানে ইভ্যালুয়েটেড কপি দেখতে পাচ্ছি, তো সুতরাং আমি সেখানে দেবো। যার জন্য আমি ভিজান আইএসে দিয়েছি, শূন্য আইএসে দিয়েছি। আমার মনে হয়েছে তারা বেটার অন্যান্য কোচিংয়ের তুলনায়। আমি জিএস করেও বেশ কিছু মক টেস্ট দিয়েছি, বাট আমি ম্যাক্সিমাম টাকা দিয়েছি ভিজান আইএসকে। সোসিন ম্যামের অ্যানথ্রোপোলজি কোর্স করেছি, সেখান থেকে দিয়েছি। তো দিল্লির কোচিংগুলোতে বেশ বড়সড় অ্যামাউন্ট থাকে, 45,000, 50,000, 29,000, 16,000, মানে এর নিচে আর সেরকমভাবে হয় না। তবু শূন্য আইএস একটু অ্যাফোর্ডেবল, বাট রিসেন্ট টাইমে এসছে, সে আমি যখন পড়তাম তখন ছিল না, সে তো এই হালে 2022-23 পর থেকে শূন্য আইএস এর নাম শোনা যাচ্ছে। বাট আমি যখন 17-18 সালে শুরু করি তখন শূন্য আইএস ছিল না, তখন ওই ভিজান আইএস এর নামটাই সবচেয়ে বেটার ছিল। আর অফলাইনের মধ্যে বাজিরাম ভালো ছিল, বাট অফলাইনে তো আমার পসিবল ছিল না। তো যার জন্য একটা যদি তুমি ইনভেস্ট করো, আমি সবসময় বলি যে আমার কাছে পড়ছো কনসেপ্ট ক্লিয়ারের জন্য, যে হ্যাঁ দিদি বাংলায় পড়াচ্ছে, আমার মাতৃভাষা বাংলা, আমাকে বাংলায় বলে দিলে আমার সুবিধা হয়। বাট যদি তোমার ফিনান্সিয়াল স্টেবিলিটি ভালো থাকে, তোমার বাবা যদি অ্যাফোর্ড করতে পারে, যদি তোমার হিন্দি ইংলিশ বুঝতে অসুবিধা না হয়, আমি সবাইকে বলি, সেটা আমি ভিডিওতেও বলেছি, ক্লাসেও বলি, ইউ ক্যান গো ফর এনি দিল্লি কোচিং ইনস্টিটিউট। আমি সব সময় বলি আমার কাছে যেটা পাবে তার থেকে হয়তো তার অনেক গুণ বেটার তাদের কাছে পাবে, ঠিক আছে? কারণ তাদের কাছে হয়তো ভালো বেস্ট ফ্যাকাল্টি আছে, আইএস অফিসাররা রয়েছে বা বড় সিনিয়র টিচাররা রয়েছে যারা আমার থেকেও বেশি বছর ধরে পড়াচ্ছে, এক্সপিরিয়েন্স বেশি রয়েছে। কিন্তু আমি মেন যেটা বলি সেটা হচ্ছে, এক হচ্ছে আমার কাছে এক্সট্রা যেটা, সেটা হচ্ছে মাতৃভাষায় আমি তোমাদের বোঝাবো, বাংলায় বোঝাবো জিনিসটা, প্রথমত এই একটা সুবিধা। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এটা তোমার অনেক বেশি ক্লোজ, এখানে তুমি আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারছো, কথা বলতে পারছো, বাট যেটা দিল্লির কোচিংয়ে অনলাইন কোচিংয়ে হয় না। ওখানে মেন হচ্ছে তোমার ওরা লাইভ ক্লাস করালেও ওটা একটা রেকর্ডেড ভার্সন চালিয়ে দেয়, এবং সেখানে তোমার যদি কোনো ডাউট থাকে তুমি চ্যাটে লিখে দিতে পারো, সেটা ওরা জাস্ট পরে অ্যাড্রেস করে দেবে বা একটা ইমেলের মাধ্যমে অ্যান্সার দিয়ে দেয়। ডিরেক্ট টিচারের সাথে কন্ট্যাক্ট খুব কম টিচারই করে, ওখানে সেভাবে আমার সাথে কখনো কোনো টিচারেরই কন্ট্যাক্ট হয়নি, আমি চেষ্টা করে দেখেছি, বাট তাদের ওই অ্যাপয়েন্টমেন্টের টাইম পাওয়া যায় না, অনেক ঝামেলা আছে। তো এই দুটো জিনিসের জন্য এক্সট্রা আমার কাছে আসা। আর যাদের ফিনান্সিয়াল অসুবিধা থাকে সেখানে ফিনান্সিয়াল অ্যাফোর্ডেবিলিটিটা তোমাদের অনেকটা ইজি হয়, কারণ ওখানে অনেকটা লাখের ঘরে, হাজারের ঘরে অনেক টাকা থাকে, এইটাই যা। আদারওয়াইজ যদি মনে হয় কেউ অ্যাফোর্ড করতে পারো, হিন্দি ইংলিশ ভালো বোঝো, ইউ ক্যান গো ফর ইট। আমি অলওয়েজ বলি ইউ ক্যান গো ফর ইট, কারণ দেখো যেটা ভালো সেটা ভালো। আমি এটা কখনো চাই না যে আমার কাছে পড়ুক, আমার কাছে পড়ে তার পয়সা, আমার পয়সা হবে বলে আমি কারোর কেরিয়ার নষ্ট করবো, এরকম মেন্টালিটি আমার কোনোদিনও ছিল না, ভগবান করুক যেন জীবনে না হয়। কারণ আমি চাই তোমরা পাস করো, যত বেশি স্টুডেন্ট পাস করবে তত অ্যাকচুয়ালি আমাদের এখানের এনভায়রনমেন্টটা বদলাবে। যত বেশি ইউপিএসসি পাস করবে না পশ্চিমবঙ্গ থেকে, তত এখানের পরিবেশও বদলাবে। আমি নিজে ভিজান আইএসকে মেসেজ করেছিলাম, শূন্য আইএসকে মেসেজ করেছিলাম যে অন্তত কলকাতাতে কিছু টেস্ট সেন্টার খোলা হোক, যে অন্তত ফাউন্ডেশন ব্যাচ হোক না হোক, অন্তত কিছু পরীক্ষার সেন্টার খোলা হোক, যে থ্রু আউট দ্য ইয়ার ছেলেমেয়েরা এখানে এসে একটু মক টেস্ট দিতে পারবে। কি রিপ্লাই এসছে জানো? বলেছে ম্যাডাম আপনাদের ওখানে আমরা যদি টেস্ট সেন্টার খুলি, আমাদের খুলতে যে খরচটা হবে তার 1/4 টাকাও আসবে না ছেলেমেয়েরা টেস্ট জয়েন করে। কারণ এখানে ম্যাক্সিমাম ছেলেমেয়ে ইউপিএসসি সম্পর্কে তো জানে না, যেটুকু বা জানে তাদের সেই অ্যাফোর্ডেবিলিটিটাই নেই যে তারা ওই টাকার অ্যামাউন্টটা পে করে জয়েন করতে পারে। প্লাস এটা কোথার থেকে ডিসাইড করে বলো তো, ওরা ওই যে ফাইনাল লিস্টটা বেরোয় প্রত্যেক বছর ইউপিএসসি, সেখানে কতগুলো ছেলেমেয়ে পশ্চিমবঙ্গ থেকে পাস করেছে সেটা দেখে, এবং আমাকে বললো ফাইনাল লিস্টে ওই 800-900 ছেলেমেয়ের মধ্যে থেকে হাতে গোনা 5-7 জন 10 জন ছেলেমেয়ে থাকে যারা পশ্চিমবঙ্গ থেকে পাস করেছে। এবং যার জন্য বলছে যে আমরা ওই কয়েকজন ছেলেমেয়ের জন্য একটা কোচিং খুলতে পারি না কোনো একটা জায়গায়, এবং সেই পয়সাটাই আমাদের উঠবে না। তো তার মানেটা কি? মানে হচ্ছে আমরা যে এই যে ফেসিলিটিগুলো দিল্লির কোচিং থেকে পাচ্ছি না, তার অন্যতম কারণ কিন্তু হচ্ছে এখান থেকে ছেলেমেয়ে পাস করে কম। আজকে যদি নাম্বার অফ স্টুডেন্ট বেড়ে যায়, অটোমেটিকভাবে ওদেরও মনে হবে যে এখানে এখন স্টুডেন্ট বেড়ে গেছে, এখানের মার্কেট ক্যাপচার করার জন্য আমাদেরকে এখানে কোচিং সেন্টার খুলতে হবে, বা এখানেও আমাদের মক টেস্ট সেন্টার খুলতে হবে। ঠিক আছে? তো এই জন্য আমাদের কি করতে হবে, নিজেদেরকে হার্ডওয়ার্ক করতে হবে, পড়াশোনা করতে হবে, যাতে নাম্বার অফ স্টুডেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইনক্রিজ হয় আইএস আইপিএস এগুলোতে। তো আমার মেন মোটিভ এটা। তো সেটা তোমরা আমার কাছে পড়ে করো বা অন্য কারোর কাছে পড়ে করো, আমি কখনোই সেটা নিয়ে একেবারেই বদার্ড নই। আমার মনে হয় ছেলেমেয়েটার পাস করা নিয়ে কথা, তার লাইফে সেটেল হওয়া নিয়ে কথা, তো সেটা যেখান থেকেই হোক না কেন। শুধুমাত্র যে ইউপিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যে স্টাডি মানে পরীক্ষার যে স্ট্রাকচারটা বা স্টাডি স্ট্রাকচারটা যে একদম মানে খুব নড়বড়ে সেটা না। আমি দেখেছি কলকাতায় বেসিক্যালি পুরো স্টাডি স্ট্রাকচারটাই পুরোটা নড়বড়ে। ওরা খালি ইংলিশ মিডিয়ামদের খালি বেসিস করে ফোকাস করছে, বা আমরা যেহেতু জেলা থেকে গেছি এবং পুরোটাই বেঙ্গলি মিডিয়াম পড়েছি, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে সেখানে এলএলবি
যেভাবে 11-12 পড়েছি বা যে সমস্ত টিচার্সদের কাছে এখান থেকে পড়ে গেছি না, ওখানে ওই রকম সেরকম ভাবে মানে কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। মানে টিচারদের একটা থাকে যে স্টুডেন্টদের ভালো রেজাল্ট বা কিছু, সেইখানে কিছুই না। জাস্ট তুমি কোচিং জয়েন করো, দেন টাকা দাও, তুমি ওখানে নোটস দিয়ে দেবে, তুমি পড়লো কি পড়লো না তাদের কোনো যায় আসে না। এটা একদম, এটা তুমি যত আমাদের এই কোচিং গুলো না অনেকটা মানে বিজনেস হয়ে গেছে পুরো কলেজটা। আপনি পেয়েছে ম্যাম একদম বিজনেস এরিয়া, এবং ওখানে মানে এতটাই হয়ে গেছে যে আমাকে এই কোচিংটাকে হাই করতে হবে, এই কোচিং এর নামটাকে তুলতে হবে। এই করার জন্য কি হয়, টিচারদের মধ্যে সংঘর্ষ বাড়ে এবং একটা টিচারকে নিচু করে থাকে, যে জিনিসটা আমার এখানে একদম পছন্দ নয়। কারণ আমরা ছোটবেলা থেকেই দেখে যাচ্ছি প্রত্যেকটা টিচার প্রত্যেকের জন্যই হেল্পফুল থাকে, একদম। আর ওখানে পুরো মানে কলকাতায় গিয়ে দেখছি পুরো সিনটাই চেঞ্জ হয়ে গেছে। তুমি পারো কি পারো না সেটা পুরো দেখছে না। এবার শুধু ইউপিএসসি থেকে যেটা নয় যে আমার এমনি ল স্টুডেন্ট, এমনিতেই আমি প্রিপারেশন, আমার ইচ্ছা ছিল যে জুডিশিয়ারি এক্সাম দেওয়ার জন্য। কলকাতায় সেরকম কিছুই নেই যে জুডিশিয়ারির উপর বেস করে কিছু দেবে বা মানে কোনো স্ট্রাকচারই নেই ওখানে। এটা অ্যাকচুয়ালি এখানকার দেখো, এটা শুধুমাত্র যে এখানে তা নয়, এটা যখনই তুমি একটু হায়ার স্টাডিজ বা একটু হাই লেভেলে যাবে না, সেম প্রবলেম তোমাকে সব জায়গায় ফেস করতে হবে। যেমন ধরো আমি দিল্লির কথা বলি, আমি দিল্লিতে 4 মাস ছিলাম, 2020 নভেম্বর থেকে 2021 ফেব্রুয়ারি অবধি। তো তারপরে করোনা, লকডাউন, অনলাইন এইসবের জন্য আমি আবার ব্যাক করে চলে আসি, বাট আমি 4 মাস মতো দিল্লিতে ছিলাম। তো সেখানে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে যদি তুমি নিজে ইনভলভ হতে পারো কোনো কিছুতে, তবেই মানে তুমি যদি নিজে ঠেলে ঢুকতে পারো ঠিক আছে, আদারওয়াইজ তোমাকে কেউ কিছু শিখিয়ে দেবে না, বলে দেবে না, করে দেবে না, কিচ্ছু করে দেবে না। ইভেন দিল্লির এই বড় বড় কোচিংগুলো বা কলকাতার বড় কোচিংগুলোও কিন্তু সেম তাই। এদের মেন মডেল হচ্ছে তুমি টাকা দেবে, আমি তোমায় ক্লাস দেবো, তারপর সে ক্লাসে তুমি কি বুঝতে পারছো কি পারছো না, দ্যাট ইজ নট মাই কনসার্ন। ইভেন আমি দিল্লির বেশ কিছু কোচিং ইনস্টিটিউট, কোনো নাম নিচ্ছি না, বাট আমি বেশ কিছু ক্র্যাশ কোর্স করেছিলাম। মানে হচ্ছে যেমন ধরো ক্র্যাশ কোর্সগুলো কি হয়, কোনো সাবজেক্ট ওয়াইজ স্পেসিফিক হয়, যে আমার ইকোনমিতে প্রবলেম হচ্ছিল, আমার সায়েন্স অ্যান্ড টেকে প্রবলেম হচ্ছিল, যেহেতু বিং আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আমার এই দুটোতে প্রবলেম হতো, সিস্যাটে প্রবলেম হতো। তো আমি কি করেছিলাম, কিছু কোচিং থেকে আমি এই স্পেসিফিক্যালি কিছু ক্র্যাশ কোর্স করি, এবং সেগুলোরও অ্যামাউন্ট যথেষ্ট বেশি থাকে। ক্র্যাশ কোর্সেরও অ্যামাউন্ট মানে আমাদের গোটা 1 বছরে যা আমরা 600 টাকা করে মাইনা নিয়ে যে 1 বছরে করি, ওরা একটা ক্র্যাশ কোর্সে 1 মাসে সেটা নিয়ে নেয়। তো তারপরে যখন তোমার কোনো ক্লাস দেখে কোনো ডাউট থাকে, ইউ হ্যাভ নো অপশন টু আস্ক দেম। এবং আমি এমনও হয়েছে, আমি নাম নেবো না কারণ এটা আলটিমেটলি এই ভিডিওগুলো যেহেতু আমি ডেমো হিসেবে অনেক সময় ইউটিউবে দেই, আমি নাম নিচ্ছি না কোনো কোচিংয়ের, বাট আমি মেসেজ করেছি তাদেরকে টেলিগ্রামে যে ম্যাডাম আমার এই ইস্যুসদের প্রবলেম হচ্ছে, এই জায়গায় আমি বুঝতে পারছি না, কাইন্ডলি যদি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া হয়, আমি একটুখানি কিছু প্রশ্ন আছে আমি করতে চাই। সে মেসেজটা আজ অবধি সিন হয়নি, সেই মেসেজটা আজ অবধি কোনো হয়নি, ইমেলে করেছি তাতেও কোনোদিনও মেসেজে সিন হয়নি বা কিছু হয়নি। এদের কাছে হচ্ছে আমি ক্র্যাশ কোর্স জয়েন করেছি, আমি ওখানে রেজিস্ট্রেশন অনলাইন পেমেন্ট করে করেছি, এবং তারা আমাকে একটা লিস্টের অ্যাক্সেস দিয়ে দিয়েছে, একটা অনেকগুলো ক্লাসের একটা লিস্টের অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এইবার ওই ক্লাসগুলো আমি কতদিনে দেখলাম, আদৌ দেখলাম কি দেখলাম না, নাকি আমি পারলাম কি পারলাম না, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ এইখানে আমি একটা জিনিস দেখেছি, ইউপিএসসি, ইন কেস অফ ইউপিএসসি বা একটু হায়ার স্টাডিজে যখনই তুমি উঠবে না, তখন তোমাকে খুব সেলফ ডিসিপ্লিন হতে হয়। মানে অন্য কারোর থেকে কিছু এক্সপেকটেশনস রাখা যাবে না যে অন্য কেউ আমাকে হেল্প করবে, সম্পূর্ণ নিজেকে করতে হবে। প্লাস যাকে তুমি টাকা দিচ্ছ তার কাছ থেকে অব্দি লায়াবিলিটি পাওয়া যায় না। আমার 2019-এর ব্যাচের স্টুডেন্ট, 2020-এর ব্যাচের স্টুডেন্ট, 21-এর, 22-এর, এখনো তাদের ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, একমাত্র 23-এর ব্যাচটাই রানিং চলছে। বিগত 4 বছরের যত ব্যাচ কমপ্লিট হয়েছে, দুটো বছরে ব্যাচ হয়, তার ভেতরে এই 8-10টা যে ব্যাচ হয়েছে, প্লাস এক্সট্রা ক্র্যাশ কোর্সেরও যত স্টুডেন্ট আছে, বা ধরো কেউ জাস্ট ওই ওয়ান টাইম পেমেন্ট করে রেকর্ডেড ক্লাস কিনে নিয়েছে, তারা এখনো হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে দিদি আমার এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, পড়তে গিয়ে এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, একটুখানি বলে দাও, ছবি তুলে পাঠায়। এবং তাদের কিন্তু আমার এখন আর কোনো লায়াবিলিটি নেই, তাদের কোর্সের টাইম কমপ্লিট হয়ে গেছে বিগত 2 বছর আগে। বাট একটি মেয়ে আছে, আমি ওর নাম বলছি না, কারণ ওই মেয়েটি আমাকে যখন ক্লাস চলতো তখন পার ডে 10টা-15টা করে প্রশ্ন করতো। ক্লাস শেষ হওয়ার পরেও মোটামুটিও মাসে 2-3 বার 4 বার করেও মেসেজ করে, দিদি এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, দিদি ওই জায়গাটা অসুবিধা হচ্ছে, একটু বলে দাও। আমি কিন্তু বলে দিই, কারণ আমি আলটিমেটলি এটা ভাবি যে ওর ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, বাট ও তো চাকরি পেয়ে যায়নি। আমার লায়াবিলিটি ততক্ষণ অবধি থাকবে যতক্ষণ অবধি ও চাকরি না পাচ্ছে। বাট এইটা ম্যাক্সিমাম বড় কোচিংয়ে হয় না, কারণ কি বলতো, তাদের কাছে এটা বিজনেস মডেল, এটা এখন বিজনেসে দাঁড়িয়ে গেছে। আমার কাছে এটা প্রাইভেট ব্যাচ, এটাই যা। আমি বিঙা টিচার হিসাবে বসছি। বলো। এরকম মানে এতটা প্রেশার আমাদের স্টুডেন্টদের নাও দেওয়াই উচিত, আর যে যারা বিজনেস করছে তাদের এগেইনস্টও একটা স্টেপ নেওয়া উচিত। একটা খবরের কাগজে পড়েছি, এটা বিগত অনেক দিন ধরে নিউজে চলছে যে বিজনেস, বেশিরভাগ কোচিং বিজনেসগুলো না ওরা খুব বাড়িয়ে চাড়িয়ে দেখায়, আমাদের এখান থেকে এত টপার বেরিয়েছে, অত টপার বেরিয়েছে, একটা ফ্রি মক টেস্ট দিলেও তাদেরকে ইনক্লুড করে দেয় তার ভেতর, যে এরা এখান থেকে টপ করেছে, এখান থেকে এই হয়েছে। তো ইভেন টু বি অনেস্ট, আমি যদি ধরো আজকে
মানে ভগবান ভালো যদি চায় তাহলে আমি যদি পাস করি, তাহলে কম করে হলেও 10টা কোচিং ইনস্টিটিউটে দেখাবে যে পূজা চক্রবর্তী এখান থেকে পড়েছে। কেন? বিকজ আমি ওখান থেকে ফ্রি মক টেস্ট দিয়েছি, তাদের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করেছি, তাদের ওখান থেকে কিছু একটা নোট হলেও আমি কিনেছি, কারণ একটা কোচিংয়ে তো সব ভালো পাওয়া যায় না, আমরা তো একটা জায়গা থেকে এক একটা জিনিস ভালো খুঁজি। তো যেমন ধরো এথিক্সের জন্য একটা কোচিং থাকে, জিএস এর 4 এর জন্য, GS 2 এর জন্য একটা কোচিং থাকে, অপশনালের একটা কোচিং থাকে, তখন এরকম সব কোচিং বলবে যে এখান থেকে পড়েছে। তো এবার যার ফলে কি হয়, স্টুডেন্টদের কাছে যারা স্পেশালি ছোট, ধরো তোমরা যারা এবছর এইচএস পাস দিয়ে করেছো, তোমাদের সেই বাইরের জগতের এতটা নলেজ নেই যে তোমরা কোনটা ভালো কোনটা মন্দ বুঝবে। আমরা যেরকম ঘা খেয়ে খেয়ে বাইরের থেকে থেকে শিখেছি, বাট তোমাদের এখনো সেই ঠেকার জায়গাটা বা সময়টাই আসেনি। তো যার জন্য তোমরা কি করো যে হ্যাঁ দিদি তো তাহলে এখান থেকে পাস করেছে, আমি এখানে একবারে 2 লাখ টাকা দিয়ে ভর্তি হয়ে গেলাম। এইটা এটা তো আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে হয়, যখন মানে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তাকে র্যাঙ্ক কাটিং দিয়ে হ্যাঁ পেছনে এটা মানে আদেও সে পড়েছে কিনা সেটা কেউ দেখতে চায় না। একদম ঠিক কথা। এই প্রমোশন গুলো অ্যাকচুয়ালি কি হয়, মানে এইটা একজন আইএস অফিসারের ভিডিওতেই আমি শুনেছিলাম যে আইএস অফিসাররা GS 4 পড়ে ঠিকই, এথিক্স পড়ে ঠিকই, ম্যাক্সিমাম জন যেই পাস করে যায় তারা সবার আগে ওই GS 4ই ভুলে যায়, সবার আগে ওই এথিক্সটাই ভুলে যায়। যে তখন তাদেরকে এই যে একটা লামসাম অ্যামাউন্ট অফার করা হয়, এরকম অনেক আছে যে 1.5 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা অফার করা হচ্ছে, একটা অডি অফার করা হচ্ছে, একটা এই গাড়ি ওই গাড়ি অফার করা হচ্ছে। কিছুই না, আপনাকে শুধু এসে একবার বলতে হবে, একটা স্ট্র্যাটেজি শেয়ার করতে হবে আমাদের চ্যানেলে এবং বলতে হবে আপনি এখানকার GS স্টুডেন্ট ছিলেন, ব্যাস এই আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, এই জিনিসটা ম্যাক্সিমাম দিল্লির কোচিংরা করে থাকে, ইভেন এখন কলকাতাতেও মেবি হয় হয়তো। তবে কি বলতো, বেসিক্যালি সব মানে স্টুডেন্টরা কিছু না কিছু একটু না একটু হেল্প সেই কোচিং থেকে নেয়। যেমন আমায় যদি জিজ্ঞেস করে, আমি শূন্য আইএস থেকে একটু হেল্প নিয়েছি, সোসিন ম্যামের থেকে হেল্প নিয়েছি, ভিজান আইএস এর থেকে হেল্প নিয়েছি, GS কোরের থেকে নিয়েছি, আমার যেখানে যেটা মনে হয়েছে যে এটার জন্য এটা বেটার আমি সেটা নিয়েছি। এইবার এখন তার মানে তো এই নয় যে আমি তাদের ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্ট হয়ে গেছি। হ্যাঁ, আমি একমাত্র অপশনালের ফাউন্ডেশন কোর্স করেছি সোসিন ম্যামের থেকে, বাকি সব জায়গা থেকে আমি টেস্ট সিরিজ করেছি। বাট এইটাই এখন এই যে একটা গাইডলাইন্স বেরিয়েছে সরকারের, যে মেনশন করে দিতে হবে যে স্টুডেন্টটা কোথার থেকে কি করেছে সেটা মেনশন করুন। যে ও যদি মক টেস্ট দিয়ে থাকে সেটা মেনশন করে দিন যে হ্যাঁ এখান থেকে মক টেস্ট দিয়েছে, যদি GS করে থাকে এখান থেকে GS এর ফাউন্ডেশন করেছে, সেটা মেনশন করতে হবে। নাহলে তো ছেলেমেয়ের একটা মানে ভেগ কনসেপ্টে থাকবে যে দেখো 1000টা স্টুডেন্টের মধ্যে 400 স্টুডেন্টই এখানকার, তাহলে চলো আমরা এখানেই ভর্তি হই। ঠিক আছে, তো আমাদের এখান থেকে পুরো কোর্সটাই পড়ে গেছে, এরকমই এইভাবেই বলে দেয়, একদমই তাই। আর এটা আমি দেখেছি আমাদের ফিল্ডেও দেখেছি। আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, আমি গেছিলাম একটা টিচারের কাছে, তো মানে ফার্স্ট ইয়ার পুরো আমাকে ঝুলিয়ে দিয়েছে। মানে আমি ভেবেছিলাম যে হয়ে যাবে বা কিছু, কোনো মানে কিছুই হয়নি সেখানে। ফার্স্ট ইয়ার পুরো আমাকে ঝুলিয়ে দিয়েছে এবং আমার ফার্স্ট ইয়ারের রেজাল্টটাও খুব খারাপ হয়েছিল। এবার সেকেন্ড ইয়ার থেকে আমি স্ট্র্যাটেজি নিয়েছি, অন্য একজন টিচারের কাছে ভর্তি হয়েছিলাম, তিনি মোটামুটি বলে দিয়েছিলেন সেমই জায়গা, সবই কিছুই সেম, এবার নিজেকে এবার ওই জায়গাটায় খাটতে হবে। এবার আমরা কি করি না, নিজের ওপরে কোশ্চেনটা রেডি করি, দেন এক্সামের আগে মানে আগের দিন রাত অব্দি, ইভেন সকাল অব্দি যখন আমি এক্সাম দিতে যাচ্ছি সেখানে লিখে প্র্যাকটিস করে লাস্ট ওখানে এক্সামে কি একমাত্র আমি ওইখানে কোশ্চেন গুলো লিখতে পারছি, কারণ আমাদের ওখানে পুরোটাই লং কোশ্চেন আছে। হ্যাঁ, লং কোশ্চেন, ঠিক, কোশ্চেনই লিখতে হয়, শর্টের কোনো বাধা থাকে না। ওখানে কি হয় না, পুরো লিখে প্র্যাকটিস না করলে আমাদের আর এখন হয় না। এখন এমন হয়ে গেছে ওই কোশ্চেন গুলো যদি আমি পড়ছি, এবার পড়তে গেলে আমাকে পুরোটাই লিখে প্র্যাকটিস করে দেন এক্সামে বসতে হবে, নাহলে আমি কিছু লিখতে পারবো। একদম একদম, এই স্ট্র্যাটেজিটাই তোমরা প্রত্যেকে ফলো করবে ইউপিএসসির জন্য। যখন যেটা পড়ছো লিখে নাও, পড়াটা আমি মুখস্থ করেছি একবার লিখে নি বা একবার বলে নি, মানে চোখ বন্ধ করে, মানে বই সামনে থাকবে না, বই না খুলে আমাকে রিভিশন করতে হবে। আর সেটার পদ্ধতিটা কি, ইদার আমাকে মুখে বলতে হবে অথবা আমাকে খাতায় লিখতে হবে, যাতে কিনা আমার পড়াটা রেডি হয়। এইটাতেই একমাত্র পড়া রেডি হয়। মুখে বললাম কিছু লাইন হয়তো মিস হয়ে গেল বা কিছু খাতায় লিখলে আমি সেখানে দেখতে পেলাম, পরে যখন ম্যাচ করলাম সেখানে রেড মার্কিং করে দিলাম বা গ্রিন মার্কিং করে দিলাম যে এই আমার স্পেসিফিক গুলো ভুল হয়েছে, ঠিক, এগুলোকে আবার ঢোকাতে হবে। এইভাবেই মানে লাস্ট 2 বছর মানে 2টো সেমিস্টার আমি দিয়ে এসেছি। এই পদ্ধতিটাই ইউপিএসসি তেও ফলো করবে। বলো, কথা বলো। আনসার রাইটিংটা মানে ইংলিশ না বেঙ্গলি একটু বলবেন? আনসার রাইটিং এর প্রশ্ন থাকে ইংলিশ আর হিন্দিতে। এইবার তোমরা কোন ল্যাঙ্গুয়েজে লিখবে সেটা ডিপেন্ড করে। 23খানা ল্যাঙ্গুয়েজে লেখা যায়, যার ভেতরে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এগুলো সবই ইনক্লুডেড থাকে, আসামিজ, ডোংরি, মানে যা আমাদের সংবিধানে যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে 8 শিডিউলে, তারপরে সব ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ, টোটাল 23টা ল্যাঙ্গুয়েজে লেখা যায়। এইবার বিষয়টা হয় কি বলতো, বেঙ্গলিতে লেখার একটা সমস্যা, কেউ ইভ্যালুয়েট করে দিতে পারে না।
ইভ্যালুয়েশনের কোনো মাপকাঠি নেই। ধরো আজকে আমার কাছে ইংলিশ ভার্সনের ইভ্যালুয়েশনের মাপকাঠি আছে, কারণ কি ইউপিএসসির যে টপাররা বেরোয় তাদের যে কপিগুলো হয়, তারা যে অ্যান্সার রাইটিংয়ে লিখেছে সেগুলো আপলোড হয়ে যায়, ঠিক আছে? তো সেইগুলোর থেকে আমি একটা মাপকাঠি ডিসাইড করতে পারি যে এই অ্যান্সারটা এরকম হওয়া উচিত, এবং এই অ্যান্সারটা যদি একটা স্টুডেন্ট এই প্যাটার্নে লেখে তাহলে আমি তাকে ভালো মার্কস দেবো, কারণ টপার এইভাবে লিখে টপার টপ করেছে। বাট বেঙ্গলি ভার্সনে তোমার কাছে কোনো এভাবে কপি নেই যে যেটা দেখে তুমি ইভ্যালুয়েট করতে পারবে, বা সেটা নিজে হোক বা কোনো টিচার হোক, কেউ করে দেয় না। এবার তুমি মেলাবেটা কি থেকে যে আমার লেখাটা আদৌ ভালো হচ্ছে কি হচ্ছে না আমি সেটা বুঝবো কি করে? প্রথমত এই একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে বেঙ্গলিতে তুমি ধরো আমি খুব কষ্ট করে জীবন মুখোপাধ্যায় পেয়ে যাবে, কার্তিক চন্দ্র মণ্ডল পেয়ে যাবে, অনাদি কুমার মহাপাত্র পেয়ে যাবে, আর বোধহয় তোজামুল হোসেনের ইকোনমির বই পেয়ে যাবে। এই 4টে বই পাবে। বাট ইউপিএসসি ইজ নট অ্যাবাউট দিস 4 বুকস। ইউপিএসসি হিউজ সিলেবাস, মেন সাবজেক্ট হয়তো এই 4টে, বাট এর বাইরেও ইউপিএসসিতে প্রচুর সাবজেক্ট আছে। জিএস পেপার 4 এর নোট তুমি বাংলায় কোথায় পাচ্ছ? ইন্টারন্যাশনাল রিলেশন, তারপরে হচ্ছে তোমার ইন্টারনাল সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সোশ্যাল ইস্যু, ওয়ার্ল্ড হিস্ট্রি, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, হিন্দু নিউজ পেপার, ভিজন আইএস এর মান্থলি ম্যাগাজিন। এই যে সোর্সগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে ব্যবহার করছি, এথিক্সে ব্যবহার করছি, সেগুলো আমি কোথার থেকে পাবো? সেগুলোও তো আমি পাবো না। তো যার জন্য কি অসুবিধাটা কোথায় হয়, এক্সট্রা যে ইনফরমেশনসগুলো গেইন করতে হয় সেগুলোকে তোমাকে আবার সব বাংলা থেকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ এ হিউজ টাইম টেকিং প্রসেস। এবং সেই বাংলার কোয়ালিটি খুব ভালো হতে হয়, নাহলে হয় না। মানে যখন তুমি বাংলায় লিখছো না, তোমার খাতায় একজন বাংলার বিদ চেক করবে, মানে যে বেঙ্গলিতে ভালো, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজি। আমার নিজের পার্সোনালি মনে হয় বাংলার থেকে ইংলিশ অনেক সোজা হয়, কারণ বাংলার প্রপার সঠিক শুদ্ধ গ্রামার না হলে নাম্বার কম কেটে দেবে, কারণ ওখানে একটা সেই বানানের একটা ব্যাপার থাকে। একদম এক্স্যাক্টলি। ইংলিশে তোমাকে পুরো লাইন সেন্টেন্সও করতে হয় না, ইংলিশে পুরো লাইন সেন্টেন্সও করতে হবে না, জাস্ট তুমি টিক দেবে বা বুলেট পয়েন্ট দেবে, যেটুকু ইম্পর্টেন্ট অংশ সেটুকু লিখে দেবে, তাতেও তুমি নাম্বার পাবে। বাট বাংলাতে তোমাকে লাইনটা কনস্ট্রাক্ট করতে হবে। বাংলায় যদি তুমি লেখো পুরো প্যারাগ্রাফ ফরম্যাটে লিখতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো যার জন্য এই জিনিসটা মাথায় রাখবে, বাংলায় রেডি করাটা অনেক বেশি কঠিন, কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল মেটেরিয়াল নেই, নোটস নেই, ঠিক আছে, বই নেই, বা ধরো খাতাটা চেক করে দেবে কি, আমি বাংলায় মক টেস্টটা পাবো কোত্থেকে? এইবার ধরো এটা গেল মেন্স। কিন্তু প্রিলিমসে যে লেভেলের ইংলিশ আসে, সিস্যাট পেপারে কম্প্রিহেনশনে বলো, ম্যাথে বলো, বা জিএসেরও যে কোশ্চেনগুলো, যে স্ট্যান্ডার্ডে কোশ্চেনগুলো টাইপ করা হয়, সেই স্ট্যান্ডার্ড ইংলিশটাও তো তোমাকে রেডি করতে হবে, কারণ প্রিলিমসের কোশ্চেনে তো কোনো বেঙ্গলি ভার্সনের জায়গাই নেই, অপশানে শুধু হিন্দি আর ইংলিশ রয়েছে, আর তোমাকে ওএমআর শিট ফিল আপ করতে হবে। এবার আমি যদি ওই পরিমাণ ইংলিশটা পড়তেই না পারি, তাহলে আমি আলটিমেটলি ওএমআর শিট কি করে ফিল আপ করবো, তাই না? তো সেক্ষেত্রে ইংলিশ তোমাদের রেডি করতেই হবে, ইংলিশ তোমাদের বই পড়তেই হবে, ঠিক আছে? তো সুতরাং যখন আমি প্রিলিমস যে একবার পাস করে যাই না, তার একটা কনফিডেন্স এমনিই চলে আসে যে না আমি এবার পারবো, ঠিক আছে? তো ফার্স্ট প্রায়োরিটি একদম মাথায় রাখবে যে আমাকে ইংলিশ রেডি করতে হবে ফর প্রিলিমস। মেন্স আমি বাদ দিলাম, আমি প্রথমে প্রিলিমসটা পাস করার জন্য তো আমাকে ইংলিশ রেডি করতে হবে, কারণ প্রিলিমসে তো আমার বেঙ্গলির কোনো অপশনই নেই, কোনো জায়গাই নেই, কোশ্চেন থাকবে ইংলিশে, আমাকে ওএমআরে ফিল আপ করতে হবে। আমি যদি পড়ে মানেই না বুঝি, আর কম্প্রিহেনশনের ইংলিশ কিন্তু যথেষ্ট টাফ হয়, খুব সোজা হয় না কম্প্রিহেনশনের ইংলিশ কম্প্রিহেনশনগুলো যথেষ্ট লেন্দি থাকে, বড় থাকে, ভালো বেশ কঠিন কঠিন ওয়ার্ডস থাকে, যেটা ডেলি বেসিসে নিউজ পেপার পড়া, খবর দেখা, বই, জিএসের বই পড়া, এইগুলোর থেকে যে ইংলিশ গেইন হয় সেখান থেকেই হয়। আর যেহেতু তোমরা প্রত্যেকেই মোটামুটি ছোট, মানে এই 17-18 বছর বয়স হবে, তোমরা পরীক্ষা দেবে এখনো 4-5 বছর বাদে, তো ইউ হ্যাভ লটস অফ টাইম, তোমাদের হাতে অনেক সময় আছে। সঠিক গাইডেন্সে থেকে তোমরা যদি পড়াশোনা করো, তোমাদের ইংলিশ শেখা এমন কোনো বড় ব্যাপার হবে না, যেহেতু তোমরা অলরেডি খুবই অনেকটা আগে স্টার্ট করেছো। ধরো যদি কেউ গ্র্যাজুয়েশনের পরে স্টার্ট করে, তার হাতে সময় কম, সেটা আলাদা, বাট তোমাদের হাতে তো এখন অনেকটা টাইম আছে। তো যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে, তোমরা চেষ্টা করবে ইংলিশটা রেডি করে নেওয়ার, কারণ ইংলিশটা ভয়ের কিছু না, ইংলিশ কিন্তু খুব ইজি সাবজেক্ট। আমি নিজে বেঙ্গলি মিডিয়ামেরই স্টুডেন্ট, আমি ক্লাস 12 অবধি বেঙ্গলি মিডিয়ামেই পড়েছি, আমার 11-12 মানে আমার শুধু গ্র্যাজুয়েশনে ইংলিশ অনার্স ছিল। তো সেই হিসেবে ওই তখন থেকে 2014 সাল থেকে আমি ইংলিশের সাথে পুরোপুরিভাবে রয়েছি, আদারওয়াইজ 14-র আগে অবধি আমিও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। বাট সম্পূর্ণ এইটা মাথায় রাখতে হবে যে ইংলিশ এমন কিছু কঠিন জিনিস না, বরং বাংলার থেকে অনেক সোজা। বেঙ্গল লিটারেচার যদি তুমি দেখো, ইংলিশ ইজ ভেরি ইজি ইন কম্পারিজন টু বেঙ্গলির থেকে অনেক সোজা। আর সব থেকে বড় ব্যাপার, আমরা সবকটা ওয়ার্ডস বাংলাতে বলিই না, আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ড কিন্তু হিন্দি ইংলিশ বাংলা ইংলিশ মেলানো হয়। যেমন দেখো, এই যে আমি কথাটা বললাম ওয়ার্ডস ইজ নট আ বেঙ্গলি, ওয়ার্ডটা কি হতো, শব্দ, ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমামটাও ইংলিশ। তো যার ফলে কি হয় যে আমরা যখন খাতায় লিখতে যাই না, তো এই ভালো শুদ্ধ বাংলাটা কি হতে পারে সেটা ভাবতেও অনেকটা টাইম লাগবে, কারণ আমরা তো এভাবে সবসময় বলি না যে প্রত্যেকটা ওয়ার্ডে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের পুরো কথা তো পুরো বেঙ্গলিতে হয় না, যে আমরা যদি পুরোপুরি এই যাবে বেঙ্গলি, পুরো বাংলায় তো হয় না, প্রত্যেকটা লাইনের মধ্যে আমাদের একটা দুটো করে ইংলিশ ওয়ার্ড থাকে। এইবার স্বাভাবিকভাবে যখন আমি লিখবো, তখন আমি সেটার ব্যবহার করতে পারবো না, আমাকে সম্পূর্ণ বাংলায় লিখতে হবে।
গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি কে বাংলায় কি বলে সেটা আমাকে লিখতে হবে। তারপর ধরো ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, আমি নিজে জানি না এগুলোর বাংলা অ্যাকচুয়ালি কি, আমি কনসেপ্ট জানি বাট এগুলোর যে এক্সাক্ট বাংলা কি বলে আমি নিজেও জানি না, কারণ আমি তো বাংলায় কোনোদিন ইকোনমি পড়িনি, আমি তো প্রথম ইংলিশেই পড়েছি, ঠিক আছে। বা ধরো এই যে সোশ্যোলজি ক্ষেত্রে হয় যে আমি যে পলিটি বা সোশ্যোলজি পড়ছি, আর আমার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, বায়োসায়েন্সের ব্যাকগ্রাউন্ড ছিল, এবার আমি 11-12 পলিটি আর সোশ্যোলজি ছিল না, এবার লতে ঢুকে গিয়ে পলিটি সোশ্যোলজি মানে ইংলিশে বলছে বুঝতে পারছি কিছুটা বাংলা, কিন্তু এক্সাক্ট যে বাংলা মিনিং গুলো বা হয়তো বাংলাই বলছে আমি বুঝতে পারছি না, আমাদের ক্ষেত্রে এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম হয়ে যায়। এক্স্যাক্টলি, এই যে ধরো আমি ইকোনমি পলিটিক্স স্কুল লাইফে কোনোদিনও পড়িনি, আমি প্রথম চাকরির পরীক্ষাতেই পড়েছি, এবার যার জন্য আমার এখনো মনে আছে আমি ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, আমি না ভাবতাম যে ফান্ডামেন্টাল রাইট মানে তো মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল ডিউটি মানে মৌলিক কর্তব্য, বাট এই ডিপিএসপির বাংলাটা কি। এবার আমি আমার যে স্যারের কাছে আমি পড়তাম ফিলোসফি, আর ওই স্যার ফিলোসফি আর পলিটিক্যাল সায়েন্স দুটোই পড়ায়, তো আমি স্যারকে গিয়ে বারবার বললাম স্যার আমার না 2017 সালে যে স্যার আমি পলিটি আমাদের চাকরির পরীক্ষায় পড়তে হয়, তো এখানে একটা টার্ম আছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটাকে আপনারা বাংলায় কি বলেন। এবার এভাবে তো আমি সার্চ করেও পাচ্ছি না ডিকশনারিতে, আমি যে স্যার এভাবে এটাকে আপনারা কি বলেন, স্যার বলছে সেটা তো আমিও জানি না, আমরা তো পলিটি পড়েছি। এইবার স্যারকে আমি বলছি স্যার পলিটিতে কি কি আছে আমাকে একটু বলুন তো। স্যার বলতে শুরু করেছে যে মৌলিক অধিকার থাকে যেটা পালন করলে পরে, পালন না করলে কোর্টে সাজা হয়, আর একটা থাকে নির্দেশ, রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কিছু নির্দেশ দেওয়া হয়েছে, কিছু নির্দেশাত্মমূলক নীতি যেটা চাইলে কেউ পালন করতেও পারে নাও করতে পারে, কোনো রকম বাধা থাকে না। তখন আই ক্যান রিলেট, ও আচ্ছা আচ্ছা এটাই তো স্যার ডিপিএসপি, মানে আমি পড়েছি কনসেপ্ট আমি জানি যে ডিপিএসপি কাকে বলে সেটা আমি জানি, বাট ডিপিএসপির এক্সাক্ট বাংলা মানেটা আমি জানি না। দেন আই রিয়েলাইজ যে ওটাই হচ্ছে নির্দেশাত্মমূলক নীতি, রাষ্ট্র পরিচালিত নির্দেশাত্মমূলক নীতি। তো এইটাই হচ্ছে ব্যাপার যে আমরা যখন এক্সাক্ট, যেমন ধরো আমাকে জিডিপির কনসেপ্ট জিজ্ঞেস করে আমি বলে দিতে পারবো, বাট জিডিপির বাংলা মানে কি জিজ্ঞেস করে আমি বলতে পারবো না। এইটাই হচ্ছে ব্যাপার যে আমরা যখন ইংলিশে পড়ি কোনো জিনিস, তো তখন সেটার এক্সাক্ট বাংলা টার্মটা জানাটা খুব ডিফিকাল্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, ঠিক আছে, এইগুলোকে তুমি বাংলায় কি বলবে আমি নিজেও জানি না, ঠিক আছে। হ্যাঁ বলো কি কি বলছো, ও স্থিতিশীল ব্যবস্থা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি এইগুলো, ও আচ্ছা আচ্ছা কিছু আচ্ছা আচ্ছা না না অ্যাকচুয়ালি কি বলো, যেহেতু তুমি 11-12 এগুলো বাংলায় পড়েছো সেহেতু তুমি বাংলা মানেটা জানবে, ঠিক আছে। এবার ধরো যে ছেলে মেয়ে প্রথমবার পড়তে আসছে, যার 11-12 ছিল না, যে প্রথমবার পড়ছে, তার পক্ষে এইগুলোর মানে বাংলা খুঁজে বার করা এক্স্যাক্ট সেটা খুব চাপের ব্যাপার, একান্তই যদি সে বই না পড়ে বা কারোর থেকে না শিখে রাখে, বা সেটা একটা খুব সমস্যা। তো যার জন্য ওটা আছে, এবার আমরা অনেক যেগুলো আমি পড়ে এসেছি সেগুলো আমাকে আবার সেই ইংলিশে এখন মানে টার্মগুলো আমাকে বলতে হচ্ছে, তো আমার একটু প্রবলেম হয়। তো তাও অনেক কিছু যেমন বাংলাতে জানি সেটা ইংলিশে জানি না, আবার ওটা একটু মানে চাপের হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ম্যাম কি করে যে আমি মানে এরপর বাস্তব এটাই একটা ব্যাপার। দেখো ইংলিশ নিয়ে অত চিন্তার কিছু নেই, কারণ হচ্ছে ব্যাচে যেহেতু তোমাদের জিএস এর যে বইগুলো সেগুলো তো সব ইংলিশে পড়ানো হয়, আলাদা করে ইংলিশ রেডি করতে হয় না। যেহেতু তুমি এক বছর যদি এনসিইআরটি সব কমপ্লিট করে ফেলো না, তোমার বেসিক ইংলিশ রেডি হয়ে যাবে, বেসিক ইংলিশ রেডি হবে, কারণ আমি তো তোমাদের এই যে ইংলিশ বইটা আমি তো বোঝাবো বাংলায়, ঠিক আছে। তো সুতরাং আমি তো বলেই দেবো যে এইটার কনসেপ্টটা কি, ঠিক আছে। তো তোমার কনসেপ্ট ক্লিয়ার নিয়ে কোনো চিন্তা নেই, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, শুধু কি ওটা এক্সাক্ট ট্রান্সলেশন আমি বলতে পারবো না, কারণ আমি তো ওটার এক্সাক্ট ট্রান্সলেশন করিনি। যেমন ধরো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, আমি জানি মহাদেশ, ওটাকে কি বলে, প্রবাহ কিছু একটা হবে, মহাদেশীয় প্রবাহ বা সামথিং কিছু হবে। এবার এইটার এরকম আরো অনেক রয়েছে, যেমন ধরো টেকটনিক থিওরি, এইবার এইটার এক্সাক্ট বাংলা কি জানি না, বাট আমি টেকটনিক প্লেট কি, টেকটনিক থিওরি কি কাজ করে আমি তোমাকে সব বাংলায় বুঝিয়ে দিতে পারবো, বাট এটার এক্সাক্ট যে ডিকশনারিতে কি বাংলা মানে আছে সেটা আমি জানি না, ঠিক আছে। সো এক্সাক্ট বাংলাটা আমি বলতে পারবো না, যদি কেউ বাংলায় পড়ে থাকে সেটা সে অবশ্যই পারবে, বাট যেহেতু আমি এই জিনিসগুলো ডিরেক্ট পুরোপুরি প্রথম থেকে ইংলিশ ভার্সনেই পড়ে এসেছি, আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারবো, ঠিক আছে। আর ইংলিশ অটোমেটিক তার সাথে সাথে রেডি হয়ে যায়, যেহেতু তোমরা অলরেডি একবার এই টপিকটা বাংলায় পড়েছো, তার সাথে যেহেতু ইংলিশও করবে একসাথে রেডি হয়ে যাবে, ঠিক আছে। ওটা নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই, এক বছর কোর্স কমপ্লিটের পর তুমি নিজেই বলবে নেক্সট ইয়ার যে দিদি হ্যাঁ আমি বুঝে গেছি, এখন আমার ইংলিশ নিয়ে অত চিন্তা নেই, ঠিক আছে। আচ্ছা লিজা কিছু বলবে, বলো। অপশনাল নিয়ে একটু বলতে চাচ্ছি যে আমি অপশনাল তো মেডিকেল সায়েন্স ভাবছি আপাতত, তো ম্যাম মানে আমাদের ফার্স্ট ইয়ারের সাবজেক্টের সিলেবাসটা দেখেছি,
তো আমি ভাবছি একটা ফার্স্ট ইয়ার থেকেই রেডি করতে অপশনালটা। আচ্ছা, মেডিকেল সায়েন্সটাকেই রেডি করতে চাইছো তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ফার্স্ট ইয়ার কমপ্লিট করে নিয়ে আমি সেকেন্ড মানে প্রত্যেকটা ইয়ারে কমপ্লিট করতে করতে একদম একদম অনেক টপারের ভিডিও দেখি। একদম, হ্যাঁ মেডিকেল নিয়ে অনেক টপার বেরিয়েছে এবং মেডিকেলে ভালো নাম্বারও ওঠে। তো ম্যাম মানে PYQ যে বই সেটা কোনো মানে সোর্স পাচ্ছি না, মানে PYQ এর বই পাচ্ছ না? আচ্ছা, তুমি তবু একবার ইউটিউবে একটু সার্চ করে দেখো, কিছু যারা মেডিকেল নিয়ে টপাররা বেরিয়েছে তারা অনেক সময় না বুক লিস্ট সাজেস্ট করে, তারা কোথা থেকে কি প্রিপেয়ার করেছে, বুক লিস্ট কি ছিল না ছিল সেগুলো তারা অনেক সময় সাজেস্ট করে। তো সেইখান থেকে একবার দেখে যদি পাও, কারণ আদারওয়াইজ তুমি দিল্লির কোনো কোচিং ইনস্টিটিউটে একটু, কোচিং নয় ওই ইয়েতে কোনো বুক শপে একবার কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, একটা বুক শপ আছে, আমার কাছে নাম্বার ছিল, বা নেটেও পেয়ে যাবে, ইমেজ রানার বলে একটা বুক শপ আছে, আমিও নেট থেকেই পেয়েছিলাম, নেটে সার্চ করেছিলাম যে দিল্লি বুক শপ বলে, তো সেখান থেকে ইমেজ রানারের আমি নাম্বার পাই। দেন আমি যখন দিল্লিতে 4 মাস ছিলাম তখনও আমি ইমেজ রানার থেকেই কিনতাম, যেহেতু প্রথমবার আমি ওখানে নাম্বার পেয়েছি। আর একটা দোকান আছে আতুল ফটোস্ট্যাট বলে, আর একটা দোকান আছে কি বেশ অমুক ফটোস্ট্যাট, এরকম অনেক, ওখানে দিল্লিতে প্রচুর বইয়ের দোকান আছে। এইবার বইয়ের দোকানের যে লোকের যে নলেজ থাকে না, একটা কোচিং ইনস্টিটিউটের লোকেরও তা থাকে না, ওদের কাছে তুমি সব ইনফরমেশন পাবে মার্কেটে কি আছে না আছে। তো ওদের কাউকে একটা হোয়াটসঅ্যাপে হোক বা একটা কল করে হোক জিজ্ঞেস করতে পারো যে মেডিকেল অপশনালের জন্য কোনো বই বা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো আছে, অ্যাভেলেবেল আছে কিনা। যদি থাকে দিল্লিতে, ওদের কাছে থাকবেই, থাকতে অবধারিত, ওদের কাছে থাকে না এমন কিছু না। স্পেশালি ইমেজ রানার ওখানকার সবচেয়ে বড় দোকান, বড় বড় দুখানা দোকান রয়েছে, এপাশে একটা এপাশে একটা, আমি নিজে ওখান থেকেই কিনতাম, বেশিরভাগ আমার বেশি মেটেরিয়াল ওখান থেকে কেনা। ওরা কুরিয়ার সার্ভিসও করে। ঠিক আছে, যদি বলে হ্যাঁ আছে, ওরা তুমি অনলাইন পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে, ওরা ওই অ্যাড্রেস দিয়ে দিলে 7-8 দিন 10 দিনের মধ্যে ওরা বাড়িতে বইটা পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি একবার ইমেজ রানারে বা অতুল ফটোস্ট্যাটে, আমি নিজে এই দুটো থেকে কিনেছি, ওই জন্য বাকিগুলো আমি আর রেকমেন্ড করলাম না, আমি এই দুটোর থেকে অনলাইন সার্ভিস করেছি। তো এই দুটোতে তুমি একবার গুগলে সার্চ করে নাম্বার পেয়ে যাবে, অতুল ফটো সব কটার আছে, এদের তুমি দিল্লির কোচিং বা দিল্লি বুক শপের নাম্বার দিয়ে সার্চ করলে পেয়ে যাওয়া যায়। ঠিক আছে, ইমেজ রানার, IMAGERUNNER। ঠিক আছে, তো ইমেজ রানারে তুমি একবার ফোন করে জিজ্ঞেস করো যে মেডিকেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বই পাওয়া যায় কিনা বা আছে কিনা। যদি বলে হ্যাঁ আছে, তাহলে তুমি অনলাইন পারচেস করে নিতে পারো। ঠিক আছে, তুমি ওখানে ওদের, আর যদি না থাকে মার্কেটে তাহলেও সেটা ওরা বলে দেবে। আর যদি একান্তই ধরো তুমি কোথাও পাচ্ছ না, ইউ উইল গেট ইট ইন আ অ্যাপস। আমি বলে দিচ্ছি অ্যাপসটার নাম কি, আমার কাছেই রয়েছে অ্যাপসটা, একটা রেড কালারের অ্যাপস, অল ইউপিএসসি পেপার বলে একটা রেড কালারের অ্যাপ আছে, আমার কাছে রয়েছে, এই মুহূর্তেই রয়েছে, অল ইউপিএসসি পেপার বলে। ইয়েতে সার্চ করো, ওই কি বলে এটাকে, প্লে স্টোরে গিয়ে সার্চ করো ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, লিখবে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্লে স্টোরে লেখো ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বা সামনে খাতা পেন থাকলে লিখে রাখো যাতে পরে যদি সার্চ করো ভুলে না যাও। ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে সার্চ করলে একটা রেড কালারের, হ্যাঁ বলো কি বলছো আর একবার। বললাম ম্যাম আমার কাছে একটা ইউপিএসসি বই আছে প্রিভিয়াস ইয়ার্স এর, দেখাবো? হ্যাঁ, ওটা থেকে মেডিকেলের কোশ্চেন আছে। আচ্ছা, দিশা পাবলিকেশন নাকি আরিয়ান্তের? আচ্ছা, আমার কাছে ওসওয়ালের আছে, বাট এটাতে বোধহয় মেডিকেল অপশনালের নেই মনে হয়। তবু এটাতে মেনলি জিএস আর সিস্যাটের ওপরেই রয়েছে খুব সম্ভবত, আমি যতদূর জানি। তবু একবার দেখে দিচ্ছি, হ্যাঁ আমারটাতে তাই, মেডিকেলের মানে কোনো অপশনালের কোশ্চেন নেই, এটাতে শুধু জিএস আর সিস্যাটের কোশ্চেন রয়েছে। অথবা তুমি ওই অ্যাপসটাতেও পেয়ে যাবে, ওই রেড কালারের যে অ্যাপসটা রয়েছে ওটার ভেতর সব ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপলোড করা আছে, ইভেন মেডিকেল সায়েন্সেরটাও আপলোড করা আছে, এবং 1 বছর 2 বছর না, অনেক, মানে তুমি যত বছরের পুরনো চাইবে তত পাবে। লাল কালারের অ্যাপসটা লেখা রয়েছে অল ইউপিএসসি পেপার, ওর ভেতরে যাবে, গিয়ে কোন বছরেরটা সিলেক্ট করছো, অপশনাল বলে একটা সেকশন আছে, অপশনালে যাবে, গিয়ে সেই তোমার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের কোশ্চেনটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো ওখান থেকে, ওখানে যে কোনো অপশনাল, শুধু মেডিকেল বলে না, সব সাবজেক্ট, সব অপশনাল, জিএস প্রিলিমস সব কিছুর তো পেয়ে যাবে ওখানে কোশ্চেন। ঠিক আছে, মানে ম্যাম আমি টপারকে দেখছিলাম, তো ওনারা সাবজেক্ট ওয়াইজ বই সাজেস্ট করছেন, বাট সেই PYQ-র কোনো বই সাজেস্ট করছেন না। মানে আমি যখন অনলাইনে সার্চ করতে যাচ্ছি অ্যামাজন বা ফ্লিপকার্টে, তো মানে অপশন পাচ্ছি না, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা নেবো, কোনটা অ্যাকচুয়ালি আমার জন্য হেল্পফুল হবে, আর এর রিলেটেড কোনো গাইডেন্সও পাচ্ছি না, কারণ আমার আশেপাশে কেউই নেই। তুমি একটা কাজ করতে পারো, তুমি এই মুহূর্তে কোনো বই না কিনে তুমি আগে
2023 সালেরটা, 2022-এরটা, 21-এরটা, বেশি লাগবে না, বিগত 3 বছরের মেডিকেলের যে কোশ্চেন রয়েছে ওই অ্যাপস থেকে ডাউনলোড করো, করে প্রিন্ট আউট করে নাও, ঠিক আছে, বা এমনি ফোনে PDF থেকেও দেখতে পারো। তো ওই যে 3 বছরের প্রশ্ন রয়েছে 21, 22, 23-এ, সেই 3 বছরের প্রশ্ন দেখো চেক করে যে তোমার কাছে যে নোট আছে, তুমি যে পড়াশোনাটা করছো মেডিকেলের জন্য, সেইটা থেকে তুমি লিখতে পারো কিনা, ঠিক আছে। যে যদি দেখো যে হ্যাঁ আমার কাছে এই কোয়ালিটি মানে কন্টেন্ট রয়ে গেছে, শুধু এখন আমার কোশ্চেন দরকার, তাহলে বই কেনার দরকার নেই। আর যাদের কাছে ধরো কন্টেন্ট থাকে না তারা তখন বই কেনে, ঠিক আছে, কারণ বইয়েও যে ঠিকঠাক ভালো কন্টেন্ট পাবে তার কোনো অ্যাসিউরিটি নেই, কারণ তুমি যেহেতু নিজে মেডিকেল অলরেডি পড়ছো, স্বাভাবিকভাবে তোমার মেডিকেলের কন্টেন্টটাই ওখানে কাজে লাগবে। তো সুতরাং তুমি জাস্ট কোশ্চেনটা ডাউনলোড করে তুমি দেখো তোমার যে নোট আছে, তোমার যে বই আছে, সেটা থেকে অ্যান্সারটা লেখা যাচ্ছে কিনা। যদি লেখা যায়, ডোন্ট গো ফর এনিথিং এলস, ঠিক আছে, অন্য কোনো দিকে আর তাকাতেও হবে না, ভাবতে হবে না। তুমি ওইভাবে বিগত 10-12 বছরের প্রিভিয়াস ইয়ারগুলো কোশ্চেনগুলোকে নিজের নোট থেকে একটা খাতায় কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে লিখে ফেলো। এটা শুধু মেডিকেল বলো না, আমি সবাইকে বলবো যে কোনো অপশনাল পেপারের জন্য কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে খাতায় রেডি করা অ্যান্সারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্পেশালি এক ধরনের খাতা কিনতে পাওয়া যায়, ওপরে লেখা থাকে ইউপিএসসি, 2 সাইড মার্জিন টানা থাকে, নিচে মার্জিন টানা থাকে। ইউপিএসসিতে মেন্সে যেরকম পেপার দেয় সেরকমই কিনতে পাওয়া যায়, স্পাইরাল বাইন্ডিং করা থাকে। এবার যদি দিল্লির থেকে কেনাও সেটা বাড়িতে কুরিয়ার সার্ভিসে পেয়ে যাবে, আর যদি দিল্লির থেকে না কেনাও তুমি গুগলে পেয়ে যাবে, গুগলে সার্চ করবে যে ইউপিএসসি মেন্স অ্যান্সার রাইটিং ব্ল্যাঙ্ক পেজ, তারপর ওই পিডিএফটা পাবে। পিডিএফটাকে তোমাকে দোকান থেকে প্রিন্ট আউট বার করে স্পাইরাল করে নিতে হবে, এবং দ্যাট উইল কস্ট একটা হিউজ অ্যামাউন্ট পড়ে, কারণ যেহেতু এখানকার প্রিন্ট আউট অনেক সময় সস্তায় হয় না। আমাদের বারাসাতে একটা দোকান আছে সস্তায়, বাট তোমরা তো অনেক দূরে থাকো। এখানে বারাসাতে একটা দোকান আছে মাতৃ জেরক্স, আমি যেখান থেকে করি, উনি 50 পয়সা করে জেরক্স নেয়, ঠিক আছে, মানে 2 পেজ করলে 1 টাকা হয়। তো উনি অনেক সস্তায় করে দেয়, বাট এখন ম্যাক্সিমাম প্রিন্টের দোকানে 4 টাকা, 3 টাকা, 5 টাকার নিচে কোনো প্রিন্ট আউট হয় না। তো তার থেকে তুমি অনেক কমে দিল্লির থেকে যদি কুরিয়ারে কিনে আনা ওই খাতা, তাহলে তোমার কাজে লাগবে। তো ওই খাতাতে কি করতে হবে, এটা এখন নয়, অ্যাডভান্স লেভেলের কথা আমি বলছি, এখন যেহেতু তোমরা কলেজের পড়াশোনা করছো এখনই করতে হবে না, আমি জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখছি যে ওই খাতাগুলোতে কি করবে, কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে লিখে রাখবে। ওগুলো মেন্স অ্যান্সার রাইটিং এর জন্য, অপশনাল অ্যান্সার রাইটিং এর জন্য, প্র্যাকটিসের জন্য বেস্ট হয় কপিগুলো। একটা কোশ্চেন থাকে, তার নিচে অ্যান্সারটা থাকে, আবার একটা কোশ্চেন থাকে, এবং ইউপিএসসিতে সেম পেপারটাই দেওয়া হয়, ওই জন্যই ওগুলোতে প্র্যাকটিস করে, যে আগে থাকতে অভ্যাস থাকবে যে আমি এই পেপারের আগে লিখেছি, আমি জানি। স্পেশালি পেন ভীষণভাবে ম্যাটার করে অ্যান্সার রাইটিংয়ে, যে কোন পেনে তোমার লেখা ভালো হচ্ছে, কোন কপিতে, কোন খাতাতে তোমার লেখা ভালো হচ্ছে, এটা কিন্তু খুব ম্যাটার করে। কারণ কিছু পেজ থাকে পাইনিয়ারের কপিগুলোর, কিছু পেজ থাকে ভীষণ অয়েলি, কিছু পেজ থাকে একটু খড়খড়া টাইপের, আবার কিছু থাকে একটু মাঝামাঝি টাইপের। তো সবচেয়ে বেস্ট হয় হচ্ছে ইউপিএসসি যেরকম টাইপের পেপার দেয়, সেম পেপারে আমি লিখি, তাহলে আমি বুঝতে পারবো, এবং কোন পেনে আমার হাতের লেখা ভালো হচ্ছে, কোন পেনে হাতের লেখা খারাপ হচ্ছে, কিভাবে লিখলে আমার বেটার হচ্ছে, সেগুলো আগে থাকতে প্র্যাকটিস করতে হবে। অ্যান্সার রাইটিং কিন্তু অনেক আগে থাকতে প্র্যাকটিস করতে হয়। আর কখন করতে হবে, যখন তোমাদের সিলেবাস বেসিক কিছু অন্তত শেষ হয়েছে, মিনিমাম 1-2 বছর তোমরা পড়েছো, 1 বছর এনসিইআরটি পড়েছো, আর 1 বছর স্ট্যান্ডার্ড বই পড়েছো, তখন থেকে তোমরা লাস্ট ইয়ার থেকে একটু একটু করে অ্যান্সার রাইটিং স্টার্ট করতে পারো, ঠিক আছে। তো এই মুহূর্তে তুমি ওই প্রিভিয়াস ইয়ারটা কোশ্চেন ডাউনলোড করে তুমি খাতা, একটু যে কোনো এমনি নর্মাল খাতাতেও তুমি চেষ্টা করে দেখো তোমার মেডিকেলের নলেজ থেকে তুমি লিখতে পারো কিনা। যদি পারো তাহলে তোমার এমনি জাস্ট নর্মাল কোশ্চেন থেকেই হয়ে যাবে, তাহলে আর বই কিনতে হবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো অ্যামাজন, ফ্লিপকার্টেও পাওয়া যায়, ওখান থেকেও চাইলে কিনে নিতে পারো। হ্যাঁ সঞ্জনা কিছু বলছিলে, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, সবাই মোটামুটি ইউপিএসসি, ডব্লিউবিসিএস এগুলোর সিলেবাস সম্পর্কে আইডিয়া আছে তো? প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, কোনো ডাউট থাকলে রিগার্ডিং সিলেবাস, বুক লিস্ট জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ ডাউট আছে, বলো কোনটায় অসুবিধা আছে। ও আচ্ছা আচ্ছা, আইডিয়া আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, যদি কারোর এরকম মনে হয় যে সিলেবাস জানো না বা কোনো প্রশ্ন আছে, সেটা বলতে পারো, আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা, দেখো ইউপিএসসিতে প্রিলিমসে বেসিক কিছু সাবজেক্ট থাকে, ঠিক আছে, যেমন ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, এনভায়রনমেন্ট, আর্ট অ্যান্ড কালচার। এবার আর্ট অ্যান্ড কালচার সিলেবাসের মধ্যে মেনশন থাকে না, লেখা থাকে না, বাট আর্ট অ্যান্ড কালচার রিলেটেড প্রশ্ন আসে ইউপিএসসি সিলেবাসে। তুমি যদি দেখো প্রিলিমসে, সেখানে কোনো রকম আর্ট অ্যান্ড কালচার কিছু লেখা নেই, ঠিক আছে, কিন্তু আর্ট অ্যান্ড কালচার থেকে কোশ্চেন আসে। তো আর্ট অ্যান্ড কালচারটাকে অ্যাকচুয়ালি হিস্ট্রিরই পার্ট ধরে নেওয়া হয়। তো অ্যানশিয়েন্ট, মিডিয়াভেল, মডার্ন, ওর মধ্যে আর্ট অ্যান্ড কালচার রিলেটেড থাকে। জিওগ্রাফির ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল থাকে না, ইন্ডিয়া আর ওয়ার্ল্ড থাকে। তার সাথে ম্যাপিং ইজ আ মেজর পার্ট, কারণ এখন ম্যাপিংয়ের উপর খুব এমফাসাইজ করা হচ্ছে। এবং আমি যখন তোমাদের এনসিইআরটি দুটো কমপ্লিট করাবো, আই ক্যান অ্যাসিওর ইউ, এই এনসিইআরটি দুটো কমপ্লিট করার পরে তোমাদের অটোমেটিক এই রিলেটেড যত ম্যাপিং আছে, ফিজিক্যাল ম্যাপিং,
ইচ অ্যান্ড এভরিথিং উইল বি কভার্ড, আই ক্যান অ্যাসিওর ইউ। আমি এটা 100% গ্যারান্টির সাথে বলতে পারি। যে ম্যাপিং দেবো, যে নোট দেবো, যে এনসিআরটি যেভাবে বুঝিয়ে দেবো, পড়িয়ে দেবো, তারপর ইউপিএসসির আগে তোমাদের আবার ডবল করে অন্য কোনো জিওগ্রাফির জন্য কোথাও যেতে হবে না। অন্য সাবজেক্টের স্ট্যান্ডার্ড বই পড়তে হয়, বাট জিওগ্রাফির ক্ষেত্রে করতে হয় না, জিওগ্রাফির এনসিআরটিতেই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এনসিআরটিটাকে এমনভাবে রেডি করিয়ে দেবো যাতে তোমাদের আবার অন্য কোনো সোর্সের জন্য দৌড়তে না হয়, ঠিক আছে? তো এইটা মাথায় রাখতে হবে যে আমরা জিওগ্রাফি যখন করছি তার সাথে আমাদের ম্যাপিং ইনক্লুডেড থাকছে। পলিটিতে ইন্ডিয়ান লক্ষ্মীকান্ত আমরা পড়েই থাকি, এটা সবাই জানো। হিস্ট্রির অনেক চয়েস থাকে, হিস্ট্রিতে কেউ পুনাম দালাল পড়ে, কেউ নিতিন সিংহানিয়া পড়ে, কেউ এনসিআরটি পড়ে, কেউ তামিলনাড়ু টেক্সট বুক পড়ে, এক একজন এক একটা পড়ে। আমাদের এই ব্যাচে ওল্ড এনসিআরটি কমপ্লিট হবে, যেহেতু তোমরা বেসিক্স থেকে স্টার্ট করেছো, এটা এনসিআরটি ব্যাচ, সেহেতু আমি এনসিআরটি যে ওল্ড এনসিআরটি দুটো রয়েছে, আরেশ শর্মা, সতীশ চন্দ্রা, বিপান চন্দ্রা, আমি এগুলো পড়িয়ে দেবো। বাট যদি আমাকে জিজ্ঞেস করো যে এগুলো মানে পরে আবার তাহলে আমাকে পুনাম দালাল দাহিয়া বা পড়তে হবে কিনা, না পড়লেও চলবে। যারা ওল্ড এনসিআরটি একবার পড়ে নেয় তাদেরকে পুনাম দালাল দাহিয়া বা হচ্ছে তোমার নিতিন সিংহানিয়া এই ধরনের বই না পড়লেও চলে, ঠিক আছে? এবার আর্ট অ্যান্ড কালচারের জন্য যদি তোমরা বলো দিদি আমরা ফাইন আর্টের, আমি এটা এর মধ্যে রাখিনি, যদি কেউ চায় আমি পরে 1 মাস এক্সট্রা করিয়ে দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। ফাইন আর্টের যে এনসিআরটিটা রয়েছে 11-এর, ওটা আমি এই কোর্সটার মধ্যে ইনক্লুড করিনি, বাট যদি কারোর মনে হয়, কারণ কি অনেকে থাকে নিতিন সিংহানিয়া পড়ে, যদি তোমাদের বছরের শেষে ধরো এই 12 মাসে 12টা বই কমপ্লিট হওয়ার পরে যদি কেউ বলে দিদি আমাদের 13 নম্বর মাসে আমাদের ওই এনসিআরটিটা করিয়ে দাও, আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারপর যদি কেউ বলো যে দিদি অ্যানথ্রোপোলজি এনসিআরটিটা পড়িয়ে দাও, আমি পড়িয়ে দিতে পারি, কারণ আমার নিজেরও অ্যানথ্রোপোলজি অপশনাল, ঠিক আছে? তো এটা হচ্ছে অপশনাল, ওটা হচ্ছে এক্সট্রা, যদি কারোর চয়েস থাকে আমি করিয়ে দিলাম। এইবার তার সাথে থাকে ইকোনমির জন্য এনসিআরটি 11-12 তো অবশ্যই, যেটা আমি এখন পড়াচ্ছি সেটা তো লাগবে, তার সাথে স্ট্যান্ডার্ড বই যে কোনো একটা লাগে। বিবেক সিং হতে পারে, নিতিন সিংহানিয়া হতে পারে, রমেশ সিং ভুলেও কিনতে যেও না, শ্রীরাম আইএস এর বইটা হতে পারে। বাট এখন যেটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে মৃণাল স্যারের নোটটা চলে, আর হচ্ছে বিবেক সিং চলে, ঠিক আছে? মৃণাল স্যারের নোটটা ইজ হিউজ, মানে অ্যাকচুয়ালি হিউজ, ঠিক আছে? তো আমি নিজে কি করি, আমি সোর্স অনেক পড়েছি, যেহেতু আমাকে ব্যাচে পড়াতে হয়, প্লাস আমি নিজেও বলে না রাস্তা মানে ভটকে গেলে তখন মানুষ অনেক কিছুই করে, তো আমার অবস্থা হয়েছিল তাই আমি অনেক সোর্স পড়েছি, পড়ে আমি কি করেছি একটাকে শর্ট ফরম্যাটে নোট মতো বানিয়ে জিস্ট করে নিয়েছি। তো ওই যেহেতু অনেক জায়গা পড়েছে, আর একটা জায়গায় তো সব একসাথে ভালো থাকে না, একটা বেস হয়তো 70% 80% দেয়, তারপরের গুলো এক্সট্রা এদিক ওদিক থেকে জোগাড় করতে হয়, আমি ওইগুলো করে একটা করে শর্ট নোট বানিয়ে নিই সব সাবজেক্টেরই। এবার যার ভেতরে ওই একমাত্র পলিটি আর জিওগ্রাফির নোটটাই বেকার, মানে আমার অ্যাটলিস্ট পার্সোনালি মনে হয়, কারণ ওই নোটটা আমি 2019 সালে বানিয়েছিলাম, তো যেটা আমি এখন আর নিজে খুব একটা পড়ি না। আর বাকি যে নোটগুলো আছে সেগুলো সব রিসেন্ট 2023 সালে 22 সালে বানানো, তো যার জন্য ওই নোটগুলোর কোয়ালিটি বেটার কোয়ালিটি, ঠিক আছে? তো ওই একমাত্র জিওগ্রাফি আর পলিটির নোটটাই আমার নিজের এখন আর পড়তে ভালো লাগে না, কারণ নোটের কোয়ালিটি খুব বাজে হয়ে গেছে, মানে এখন যেহেতু আমার নলেজ অনেক বেড়ে গেছে, তো ওই নোটগুলো এখন মনে হয় যেন আমি বাজে বানিয়েছিলাম। তো যাই হোক, তো এইগুলো পড়বে। আর তার সাথে সায়েন্সের জন্য ওই অনেকে 6 to 10 এনসিআরটি পড়ে, যেটা আমি করিয়ে দেবো বললাম ইউটিউবে ফ্রি ক্লাসেই। আর তার সাথে বেসিক কিছু এক্সট্রা আমি নোট দিয়ে দেবো, উড়ানের নোট থাকে, তারপর হচ্ছে তোমার শিবিন স্যারের কিছু সায়েন্সের ক্লাস ইউটিউবে ফ্রিতে আছে, সেখান থেকে ক্লাস আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, দেখে নেবে, মানে একটু বেসিক স্ট্যান্ডার্ড লেভেলে ওঠার পর। এখনই লাগবে না, ঠিক আছে? আগে এনসিআরটি করে নাও, এখন এর কোনো প্রয়োজন নেই। যখন তোমরা ডেডিকেটেড ইউপিএসসি অ্যাসপিরেন্ট হবে, এনসিআরটি হয়ে গেল, এখন দিদি আমরা পুরোপুরিভাবে ইউপিএসসির জন্য পড়ছি, সেই সময় করো, তাহলেই হবে, কারণ ওগুলো অনেকটা স্ট্যান্ডার্ড লেভেলে, বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজি, ওগুলো অনেকটা স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে, ঠিক আছে? তো এইগুলো গেল। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এনভায়রনমেন্টের জন্য পিএমএফআইএস পড়বে, আগে শঙ্কর আইএস পড়তো, বাট এখন আর শঙ্কর আইএস অত বেশি চলে না, পিএমএফআইএস ইজ বেস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে, পিএমএফআইএস রয়েছে। আর তার সাথে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এইটা গেল হচ্ছে তোমাদের জিএস এর পোর্শন। সিস্যাট থাকে, সিস্যাটে হচ্ছে তোমার ম্যাথ, রিজনিং আর ইংলিশ থাকে। ম্যাথ আর রিজনিং এর জন্য ফ্রিতে ইউটিউবে প্রচুর ক্লাস আছে। আমি নিজে শূন্য আইএস এর কোর্স জয়েন করেছিলাম 2022 সালে, বাট আমি ওই কোর্সের ক্লাস, টু বি অনেস্ট আমি যেটা সত্যি সেটা বলছি, আমি প্রথম দিকে স্যাররা খুব ভালো পড়াতেন, মানে খুব ভালো, মানে আইআইটি দিল্লি, বোম্বে থেকে টিচার ফ্যাকাল্টি ছিল। কিন্তু বিষয়টা হয় কি বলতো, যখন কোনো একজন আইআইটি বোম্বে বা আইআইটি দিল্লির একজন ফ্যাকাল্টি পড়াচ্ছে, সে না তার স্ট্যান্ডার্ড থেকে পড়ায়, বা সে এতটা হাই স্ট্যান্ডার্ড থেকে পড়াচ্ছে, বিং আ নন মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আমার যে লাস্ট মাধ্যমিকে অঙ্ক করে এসছে এবং যে মানে অঙ্ক খুবই ভয় পায় আমার মতো স্টুডেন্ট, তার কাছে খুব বোরিংও লাগছিল, প্লাস খুব কঠিন লাগছিল, সব মাথার উপর দিয়ে যাচ্ছিল। রিসেন্ট টাইমে আমি ওই আইএসপিসিএস পাঠশালা বলে একটা চ্যানেল আছে, তো ওইখানে ওই যে স্যার সিস্যাট রিলেটেড ভিডিও দেয়, সেখান থেকে আমি একটা সিস্যাটের পিডিএফ পাই, তো সেখানে আমি কিছু ক্লাসে লিঙ্ক পেয়েছিলাম, তো সেখান থেকে আমি ইউটিউবের ক্লাসগুলো দেখতে স্টার্ট করি। স্টাডি আইকিউ এ একজন টিচার আছে, অঙ্কিত তিওয়ারি বলে একজন স্যার আছে, যিনি সিস্যাটের বেশ কিছু কোর্সে ক্লাস করিয়েছিলেন, একটা প্লে লিস্ট ক্রিয়েট করে স্টাডি আইকিউ এ অঙ্কিত তিওয়ারি সিস্যাট বলে সার্চ করে পেয়ে যাবে। আমার মনে হয়েছে আমার লাইফে দেখা হি ইজ দ্য বেস্ট টিচার অফ ম্যাথ, মানে আমার মতো স্টুডেন্টকেও
আমি এখন যদি মানে যে সারাদিনে যে পড়াশোনা করি তার মধ্যে আমি ম্যাক্সিমাম টাইম ওয়েট করি আমি কখন সিস্যাটের ক্লাস করবো, যে আমি আগে সিস্যাট থেকে দূরে পালাতাম। এখন আমি জাস্ট ওয়েট করে থাকি কখন দুপুরটা আসবে। আমি দুপুরবেলা 2:30 থেকে ওই 5টা 4:30 অবধি আমি সিস্যাটের ক্লাসটা করি। আমার মনে হয় কখন 2:30 বাজে আমি কখন সিস্যাটের ক্লাস করবো, বিকজ আমার মনে হয় আমি লাইফে এত ভালো অঙ্কের টিচার কোনোদিনও পাইনি। আমি মাধ্যমিক অবধিও যে স্যারের কাছে পড়েছি সেও এত ভালো পড়াতে পারিনি। অঙ্কিত তিওয়ারি স্যার এত সুন্দর অঙ্ক বোঝায়, মানে একদম বেস থেকে, যাদের কিছু জানে না, যে অঙ্কে জিরো, মানে নাম্বার সিস্টেম থেকে স্টার্ট করে, মানে সেই প্রাইম নাম্বার কাকে বলে, কম্পোজিট নাম্বার কাকে বলে, ন্যাচারাল নাম্বার কাকে বলে, ইভেন নাম্বার, অড নাম্বার, যেগুলো আমরা ভাবতে পারি যে এই বয়সের একটা ছেলে মেয়েকে কি পড়াবার প্রয়োজন আছে, বাট প্রয়োজন আছে। প্রথম ইন্টারেস্ট গ্রো করাবার জন্য বেসিক থেকেই স্টার্ট করতে হয়। সে এত সুন্দর করে অঙ্কের ক্লাস করায় না, তো তোমরা যদি অঙ্কিত তিওয়ারি স্যারের সিস্যাটের ক্লাসগুলো একবার দেখে ফেলো, তোমাদের ম্যাথ রিজনিং নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। কম্প্রিহেনশন আমি করাই, এবং আই ক্যান অ্যাসিওর ইউ আমি যেভাবে কম্প্রিহেনশন করাবো এবং তুমি যদি সেইভাবে করো, আমি কম্প্রিহেনশনে ইজ ভেরি কনফিডেন্ট। কারণ আমি যতগুলো মক টেস্ট দিয়েছি, যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছি, কম্প্রিহেনশনে আমার 99% অ্যাকিউরেসি থাকে। কারণ আমি ইংলিশ অনার্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বিগত বহু বছর ধরে আমি নিউজ পেপার পড়ি, ব্যাচে পড়াই। কারণ কম্প্রিহেনশনে কনসেপ্ট ক্লিয়ার থাকাটা এবং লজিক্যালভাবে ভাবাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউপিএসসি কিভাবে ভাবছে সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং যেটা আমি যেটা পারি সেটা আমি কনফিডেন্সের সাথে বলবো যে হ্যাঁ আমি পারি। এবং কম্প্রিহেনশনে যদি কেউ আমাকেও রিলাই করে থাকো, আর কিচ্ছু করতে হবে না, আমি বলছি 99% অ্যাসিউরিটি দিচ্ছি, যদি 30টা কোশ্চেন থাকে তোমার 28টা কোশ্চেন ঠিক হবে, যদি ঠিকঠাকভাবে কেউ করতে পারে। ইভেন যারা 2023-এর ব্যাচের স্টুডেন্ট ছিল, 22-এর স্টুডেন্ট ছিল, তারা নিজে প্রত্যেকে এখন বলে যদি কম্প্রিহেনশন যেভাবে রেডি হয়েছে এখন আর ভয় লাগে না। ম্যাক্সিমাম ছেলেমেয়ের কম্প্রিহেনশনে ভয় থাকে, কিন্তু আমি কম্প্রিহেনশন যেভাবে রেডি করাই আর দ্বিতীয়বার ভাবতে হবে না, আমি এইটুকু কথা দিতে পারি। কারণ কম্প্রিহেনশনের বেস আমার খুব স্ট্রং, আমি নিজেও রেডি করেছি, যেহেতু কোনো টিচারের হেল্প ছাড়া আমি খুব ভালো করে জিনিসটা রেডি করেছিলাম। এবং আমি ওই পদ্ধতিটা, যে ট্রিকে অ্যাকচুয়ালি সলভ করতে হয়, যে কোন ট্রিকটা, কোন অপশনটা এলিমিনেট করতে হয়, কোনটা ঠিক হয়, ইউপিএসসি মানে আমি কি ভাবছি দ্যাট ডাজন্ট ম্যাটার, হোয়াট ইউপিএসসি ইজ থিঙ্কিং, ইউপিএসসি কিভাবে ভাবে। কারণ ওটা তুমি তখনই বুঝবে যখন তোমার বিগত 20 বছরের প্রিভিয়াস ইয়ার, অন্তত 2013-র পর থেকে যেহেতু সিস্যাট ইন্ট্রোডিউস হয়েছে, এখন তোমরা 10 বছরের কোশ্চেন পাবে। কারণ জিএসএ অনেক পাওয়া যায়, বাট সিস্যাটের 10 বছর মতো পাওয়া যাবে। তো 10 বছরের কোশ্চেন, তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মক টেস্ট, সবকিছু সলভ করবে, অ্যানালিসিস করবে, শুধু সলভ নয় অ্যানালিসিস করবে, যে আমি এটা ভেবেছিলাম এবং অ্যান্সারটা এটা হলো, কেন এটা হলো, তার মানে ইউপিএসসি এভাবে ভাবে, তাই জন্য এটা অ্যান্সার হয়েছে। সো তোমার ভাবনাটাকেও অ্যাকর্ডিং টু ইউপিএসসি করে দিতে হবে, তবে গিয়ে কম্প্রিহেনশন ঠিক হয়। ঠিক আছে, তো ওই কিভাবে ইউপিএসসি ভাবছে সেটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে। কারণ এটা ম্যাথের মতো নয় যে যে নিয়মেই করুক না কেন অ্যান্সার একই আসবে, সেটা নয়। কিন্তু কম্প্রিহেনশনে অ্যান্সার এক একজনের এক এক রকম আসে। তো এই ভাবনার পদ্ধতিটা আমি ব্যাচে শেখাই, তো যার জন্য এই জিনিসগুলো নিয়ে চিন্তা নেই, এগুলো আমি করিয়ে দেবো। জিএস এর থাকে হচ্ছে এসএ পেপার, জিএস 1, 2, 3, 4 4টে জিএস থাকে, তারপরে থাকে হচ্ছে তোমাদের একটা অপশনাল পেপার। এইবার এসএ পেপারের জন্য আলাদা কোনো প্রিপারেশন লাগে না। বহু ছেলেমেয়ে লেখে কমেন্টে, দিদি এসের জন্য বুক লিস্ট বলে দাও। এসের কোনো বুক লিস্ট হয় না। হ্যাঁ, কিছু ফিলোসফিক্যাল এসের গাইডেন্স পেতে পারো তুমি, এসে মুখস্থ করে কোনোদিনও লেখা সম্ভব হয় না। তুমি এখন অনেক বই পাবে, হাউ টু রাইট আ গুড এসে, যেমন মুদিত জৈন স্যারের একটা বই আছে এসের ওপরে। তারপর হচ্ছে তোমার আমার কাছে দুটো বই আছে, সৃষ্টি ম্যামের একটা বই রয়েছে, আর একটা বই রয়েছে বোধহয় খুব সম্ভবত অনুদীপ দুরিশেট্টি স্যারের। ঠিক আছে, প্রিভিয়াস যারা আইএস আইপিএস হয়েছে তারাই অনেক এসের ওপর, অ্যান্সার রাইটিং এর ওপর বই পাবলিশ করে। তো সেই রকম বেশ কিছু বই রাখতে পারো যেখান থেকে তুমি আইডিয়া নিতে পারো। সব থেকে বেস্ট হয় ভিশন আইএস এর ওয়েবসাইটে যাবে, ভিশন আইএস এর ওয়েবসাইটে এসের ওপরে প্রিভিয়াস যে টপাররা বেরিয়েছে সেই টপারদের এসে লেখা রয়েছে, তারা মানে এটা আপলোড করে দেয় টেস্টগুলো। ঠিক আছে, ভিশন আইএস এর ওয়েবসাইটে বা গুগলে সার্চ করো টপার্স অ্যান্সার কপি ভিশন আইএস, পেয়ে যাবে পোর্টালটা। পেয়ে গেলে পরে ওখান থেকে এসের কপি, অ্যান্সার রাইটিং এর কপি কিছু ডাউনলোড করো, তাহলে একটা আইডিয়া হবে যে টপারটা যখন এভাবে লিখেছে দ্যাট মিনস দিস ইজ দ্য প্যারামিটার, এভাবে লিখলে আমিও পাস করবো। ঠিক আছে, কারণ ভিশন আইএস কি করে, হয়তো অনেক মক টেস্ট দেয়, তারা বেস্ট যে অ্যান্সারটা হয় সেটাই আপলোড করে যাতে স্টুডেন্টরা ঠিকঠাক গাইডেন্স পায়। তো সেক্ষেত্রে কি হয়, ওখান থেকে এসে একটা ডাউনলোড মানে কিছু কপি ডাউনলোড করো, ফরম্যাট এগুলো ক্লাসে শিখিয়ে দেওয়া হয়। যারা আমার যে ইংলিশ ব্যাচ যেটা থাকে, এটা তো তোমাদের এনসিআরটি ব্যাচ, বাট যেটা ইংলিশ ব্যাচ থাকে এখনই আমি করতে বলছি না, কারণ দিস ইজ নট দি রাইট টাইম। আগে এনসিআরটি ব্যাচ কমপ্লিট করো, তারপর আস্তে আস্তে সব করবে। ঠিক আছে, তো ইংলিশ ব্যাচের মধ্যে কম্প্রিহেনশন, এসে, তারপর একটা যে পেপার থাকে ইংলিশ বেঙ্গলির যে কম্পালসারি পেপার থাকে, সেই পেপারের ইংলিশ আমি সবটা কভার করাই। ইংলিশের একটাই ব্যাচ হয়, সেই ব্যাচের মধ্যে A to Z অ্যাবাউট ইংলিশ সব কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো সেইটা আমি কমপ্লিট করিয়ে দিই। এইবার তার সাথে হচ্ছে জিএস 1, 2, 3, 4 থাকে। জিএস 1 এর মধ্যে ম্যাক্সিমাম সিলেবাস আমাদের এমনিই কভার হয়ে যায়, কারণ আমরা হিস্ট্রি পড়ছি, আর্ট অ্যান্ড কালচার পড়ছি, এক্সট্রা জিওগ্রাফি পড়ছি। এক্সট্রা থাকে কি ওয়ার্ল্ড হিস্ট্রি, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, আর হচ্ছে সোশ্যাল ইস্যু।
কারণ এগুলো খুব ছোট ছোট টপিক, 80% 70% টপিক আমাদের প্রিলিমসেই কভার হয়ে যায়। ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কোনো বছর একটাও প্রশ্ন আসে না, কোনো বছর একটা কোশ্চেন আসে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া থেকেও তাই, কোনো বছর একটা কি দুটো কোশ্চেন আসে, বাকি না হলে আসেই না। সোশ্যাল ইস্যু থেকেও দুটো মতো আসতে পারে, মানে 250 নাম্বারের পেপারের মধ্যে প্রায় 180 নাম্বার বা 190 নাম্বার, কোনো কোনো বছর 200 নাম্বারও হতে পারে, আমাদের প্রিলিমসেই কভার হয়ে যায়। আর বাকি যে 50 নাম্বার মতো থাকে, সেই 50 নাম্বার হয়তো আমাদের মেন্সের আগে রেডি করতে হয়। বোঝা গেছে? GS2তেও তাই, GS2তে পলিটি, ইন্টারন্যাশনাল রিলেশন, গভর্নেন্স, যেটার পুরোটাই প্রিলিমসে রেডি করতেই হয়। আগে অনেকে থাকতো না, আগে শুধু পলিটি রেডি করে প্রিলিমস হয়ে যেত, বাট এখন আর হয় না। এখন আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনেরও PT 365 পড়তে হয়, তারপরে হচ্ছে মান্থলি ম্যাগাজিনে ইন্টারন্যাশনাল রিলেশন যেগুলো থাকে সেগুলো পড়তে হয়, প্লেসেস ইন নিউজ বলে একটা সেকশন থাকে সেটা পড়তে হয়, গভর্নেন্সের যে সেকশনগুলো থাকে, গুড গভর্নেন্স কি, সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স কি, মডেল কি, SHG কি, তারপরে হচ্ছে তোমার NGO কি, এদের কাজ কিভাবে হয়, এই টপিকগুলো আগে শুধুমাত্র মেন্সে আসতো, বাট এখন এমন হয়ে গেছে, এখন প্রিলিমসেও আসছে, ইন্টিগ্রেট হয়ে গেছে। সো এখন আর GS পেপার 2 এর প্রিপারেশন কেউ আলাদা করে মেন্সের আগে নেয় না, GS পেপার 2 এর প্রিপারেশন থ্রু আউট দ্য ইয়ার চলে। তো সুতরাং মেন্সের আগে কোনো এক্সট্রা কিছু থাকে না, শুধু কি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আগে পড়েছো তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করতে হবে, ঠিক আছে? GS পেপার 3তে কি থাকে? ইকোনমি, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার, আর হচ্ছে তারপরে ওটাকে কি বলে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ঠিক আছে? এই ধরনের 4-5টা মতো সাবজেক্ট থাকে। আর একটা কি থাকে? ইন্টারনাল সিকিউরিটি। এরকম 5টা সেকশন থাকে। এবার যার ভেতর দেখো ইকোনমি, এগ্রিকালচার, সায়েন্স অ্যান্ড টেক, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এইগুলো আমরা প্রিলিমসেই পড়ে নিই। এই 4টে টপিক আমরা অলরেডি প্রিলিমসে পড়ে নিই। তাহলে আমরা কোনটা প্রিলিমসে পড়ি না? শুধুমাত্র ইন্টারনাল সিকিউরিটি, যেটা। এইবার তোমরা বলতে পারো দিদি ইন্টারনাল সিকিউরিটিকে আমরা প্রিলিমসে কিছুই পড়ি না? পড়ি। কখন পড়ি? যখন আমরা ভিশনের মান্থলি ম্যাগাজিন পড়ি বা PT 365 পড়ি। কারণ ভিশনের মান্থলি ম্যাগাজিনের মধ্যে একটা সেকশন থাকে সিকিউরিটি, আমাদের ডিফেন্সে যাবতীয় যা যা সিকিউরিটিতে যা যা অ্যাড হয় সেগুলোরা কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যাড করে। এবার যদি কেউ বিগত 1 বছর ধরে প্রিলিমসের জন্য সিকিউরিটির মান্থলি ম্যাগাজিনও পড়ে আসে, তাহলেও তাকে আর নতুন করে কিছু রেডি করতে হয় না। বোঝা গেছে? কারণ এগুলো কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই আসে। তো অনেকে ভাবে যে হয়তো প্রিলিমসের প্রিপারেশন আলাদা, মেন্সের প্রিপারেশন আলাদা, না, পড়াটা একই থাকে, শুধু অ্যাপ্রোচটা বদলে যায়। প্রিলিমসের জন্য আমাদের MCQ সলভ করতে হয়, মেন্সের জন্য আমাদের অ্যান্সার রাইটিং করতে হয়। তো বিং আ ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজিতে আমাদের কি হয়, যখন আমরা ডেডিকেটেড অ্যাসপিরেন্ট হই, দিনে 8-10 ঘন্টা আমরা পড়ি, তখন আমরা কি করি, আমরা একই দিনে একই সাবজেক্ট যেটা আমরা পড়ছি সেটার উপর একটা অ্যান্সার রাইটিংও করি, আবার তার সাথে কিছু MCQও সলভ করে নিই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে নিই। এতে কি হয়, আমাদের দুটো জিনিস একসাথে হয়ে যায়, ঠিক আছে? তারপর ধরো এটা গেল তোমাদের GS পেপার 3। GS পেপার 4-এ কি থাকে? এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, অ্যান্ড দ্যাট ইজ দ্য টোটাল হোল নিউ সাবজেক্ট, যেটা তোমরা এর আগে কখনো প্রিলিমসেও পড়োনি, কোনো স্কুল কলেজেও পড়োনি, কোথাও পড়োনি। এটা তাহলে কোথায় পড়েছো? বাবা মায়ের কাছে পড়েছো। নৈতিকতা আমাদের পরিবার শেখায়, আমাদের বাবা মা শেখায়, আমাদের টিচাররা শেখায়, আমাদের স্কুল শেখায়। ছোটবেলার যে নীতিবোধগুলো, আমাদের ভালো মানুষ হওয়ার যে নীতিবোধগুলো, সেগুলো আমরা ছোট থেকে ইনকালকেট আমাদের মধ্যে আমাদের পরিবার করে। পরিবার খারাপ হলে আমরা, ওই যে আমার মা একটা কথা বলে, নিম গাছে নিম ফলে, আম গাছে আম ফলে। তো তুমি সন্তানকে তোমার যেমন কর্ম করবে, তোমার সন্তানও ঠিক তেমনটাই হবে, এবং তোমার সন্তানের মধ্যে যে নীতিবোধটি ইনকালকেট হবে, সেটাই অ্যাকচুয়ালি GS পেপার 4 এথিক্সে গিয়ে চেক হয়। শুধুমাত্র কি ওখানে একটা সিস্টেমেটিক ফরম্যাট থাকে, ওখানে 250 নাম্বারের পেপার হয়, যেখানে 120 নাম্বার মতো বা 130 নাম্বার মতো কিছু কোশ্চেন জিজ্ঞেস করে। হোয়াট ইজ ভ্যালুজ, হোয়াট ইজ এথিক্স, মরাল অ্যান্ড ভ্যালুজের মধ্যে পার্থক্য কি, বা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমোশনাল কোশেন্ট, এগুলোর মধ্যে পার্থক্য কি, বা হচ্ছে এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে? এগুলো টার্মসের উপর বেস করে কোশ্চেন জিজ্ঞেস করে। আরেকটা সেকশন থাকে 120 কি 130 নাম্বার, যেহেতু 250 নাম্বার থাকে, কোনো বছর 130 নাম্বারের কোশ্চেন থাকে, 120 নাম্বার মতো থাকে, কেস স্টাডি থাকে, ঠিক আছে? মোটামুটি 20 নাম্বার করে একটা কেস স্টাডি থাকে, 6টা কেস স্টাডিতে 6, 20, 120। তো এইভাবে হচ্ছে 6টা কেস স্টাডি থাকে, পার কেস স্টাডিতে 20 নাম্বার করে থাকে। কেস স্টাডি কি? কেস স্টাডি ইজ আ সিচুয়েশন, যেটা তোমাদের দেওয়া হয়, যে তুমি বিং আ DM, তুমি বিং আ IPS অফিসার বা অমুক অফিসার, তুমি অমুক জায়গায় পোস্টেড আছো, এখানে তোমাদের ট্রাইবাল ডিসপ্লেসমেন্ট করতে হবে, ট্রাইবদেরকে তাদের জায়গা থেকে উৎখাত করতে হবে, কারণ হচ্ছে একটা সরকারের ডেভেলপমেন্টাল প্রজেক্ট তৈরি হবে, এবং সেখানে একটা প্রোটেস্ট হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, আগুন লেগে গেছে, এই হয়েছে, এবং তোমার কথা কেউ শুনছে না, তুমি কিভাবে সেটা ম্যানেজ করবে? এবং তোমার এখানে তোমার একটা মরাল একটা কনফ্লিক্ট হচ্ছে, কনফ্লিক্ট অফ অ্যাকশন বলা হয়, যে তুমি যখন কাজ করবে বা কনফ্লিক্ট অফ ডিসিশন যখন সিদ্ধান্ত নেবে, তখন তোমার মধ্যে দুটো চয়েস করতে হবে, যে ট্রাইবদের সুরক্ষা নাকি সরকারের প্রতি তোমার লয়ালটি। মানে তুমি যেহেতু বিং আ সিভিল সার্ভেন্ট, তোমাকে সরকারের প্রতি লয়াল থাকতে হবে, আবার ট্রাইবদেরকে ওখানে সরালে তোমার মানসিক দিক থেকে তোমার খারাপ লাগছে, মেন্টাল মানে ইমোশনাল দিক থেকে তোমার খারাপ লাগছে, যে তাদেরকে তাদের জায়গা থেকে সরানো হবে। তো এই সিচুয়েশনে তুমি কি করবে? আরেকবার একটা প্রশ্ন এসেছিল, তুমি UPSC এক্সাম দিতে যাচ্ছ, যাওয়ার পথে ইন্টারভিউ দিতে যাচ্ছ, যাওয়ার পথে একজন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তাকে তুমি
তুমি কি ফেলে রেখে চলে যাবে, নাকি তাকে নিয়ে তুমি হসপিটাল যাবে? এবার যদি তুমি হসপিটাল যাও তোমার ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাবে। আর কারণ তুমি এত বছর ধরে খেটেছো, পড়াশোনা করেছো, প্রিলিমস মেন্স পাস করেছো এই আজকের দিনের ইন্টারভিউটার জন্য, অথচ আজকের দিনে যদি তুমি ইন্টারভিউ দিতেই যেতে না পারো তাহলে তোমার এত বছরের খাটনি নষ্ট হবে। আবার তুমি যদি চলে যাও তাহলে তুমি তোমার মরাল এথিক্সকে নষ্ট করবে, কারণ বিং আ সিভিল সার্ভেন্টের মতো তুমি বিহেভিয়ার করবে না। তো এই যে সিচুয়েশনটা, এই কনফ্লিক্টের সময় তুমি কি কোন সিদ্ধান্ত নেবে? হোয়াট কোর্স অফ অ্যাকশন ইউ উইল চুজ, এইভাবে কোশ্চেনে জিজ্ঞেস করবে কোন কোর্স অফ, এবং 4টে অপশন দেয় অনেক সময়, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এবার এর মধ্যে আমাকে বলো তুমি কোন কোর্স অফ অ্যাকশন চুজ করবে। এবার লেখার পদ্ধতি কেমন থাকে, তুমি কি ওখান থেকে যে কোনো একটা চুজ করবে, বলবে যে আমি সি চুজ করবো সুতরাং আমি সি এক্সপ্লেনেশন দেবো? না, তোমাকে 4টে কোর্স অফ অ্যাকশনারি প্রোজ অ্যান্ড কনস বলতে হবে, যে আমি যদি 1 চুজ করি তাহলে এটা ভালো এটা মন্দ, আমি যদি 2 চুজ করি তাহলে এটা ভালো এটা মন্দ, আমি যদি 3 চুজ করি তাহলে এটা ভালো এটা মন্দ, 4 চুজ করলে এটা ভালো এটা মন্দ। বাট আমার মনে হয় লাস্টে গিয়ে কনক্লুশনে লিখতে হবে, আমার মনে হয় 3 নাম্বারটাতে ম্যাক্সিমাম ভালো আছে, মিনিমাম খারাপ আছে, কারণ সব কাজেই কিছু খারাপ কিছু ভালো থাকবে। বাট যখন আমরা চুজ করবো আমাদেরকে এইভাবে চুজ করতে হবে যে যেটাতে বেশি ভালো হবে কম খারাপ হবে, কারণ আমরা পুরোপুরি ভালো পুরোপুরি খারাপ তো কোনোটাই পাই না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিছু স্যাক্রিফাইস তো আমাদের করতেই হয়, যেটাতে আমাদের কম স্যাক্রিফাইস করতে হবে এবং বেশি ভালোটা পাওয়া যাবে, তো সেইটি কোর্স অফ অ্যাকশন আমি চুজ করবো। এবং লাস্টে কনক্লুশন আমাদের লিখতে হবে যে আমি এই জিনিস চুজ করবো। বাট হ্যাঁ, আমি জিএস পেপার 4-এর প্রিপারেশন এখন অবধি টিল ডেট দেই না। আমি নিজে একটা মেন্স লিখলে আমি অবশ্যই দেবো, আই ক্যান অ্যাসিওর যে আমি এবছর পাস করে যদি আমি মেন্স লিখি আমি নেক্সট ইয়ার থেকে অবশ্যই জিএস পেপার 4-এর গাইডেন্স দেবো। বাট আমি টিল ডেট শুধুমাত্র জিএস পেপার 3 অবধি পড়াই, কারণ জিএস পেপার 4টা যেহেতু সম্পূর্ণ মেন্সের প্রিপারেশন, আর সেটা যেহেতু যতক্ষণ না সে নিজে একটা অন্তত মেন্স লেখে, প্রিলিমস পাস করে যদি সে একটা মেন্স লেখে তাহলে তার প্রিপারেশনটা অনেক থরো হয়ে যায়, ভালো রেডি হয়ে যায়, তখন সে দিতে পারে। আমি নিজে এখন অবধি দেই না, কারণ আমি নিজে লিখিনি তাই, ঠিক আছে? বাকিগুলো যেহেতু প্রিলিমসে থাকে, প্রিলিমসের প্রিপারেশন অনেক আমরা করেছি, সেহেতু আমি জিএস পেপার 3 অবধি আমি এখন অবধি গাইডেন্স বা প্রিপারেশন করিয়ে থাকি, বা জিএস পেপার 4-এরটা আমি এখন অবধি টিল ডেট করাই না। বাট হ্যাঁ, আমি নিজে কোচিং করেছি, আমি ভিশন আইএস থেকে জিএস পেপার 4-এর কোচিং করেছিলাম, বললাম না আমি কিছু কোর্স করেছিলাম, মানে আমি স্পেসিফিক্যালি ওভাবে আলাদা কোনো ফাউন্ডেশন কোর্স করিনি, বাট আমার মনে হয়েছে যেটা আমি পারবো না আমি সেটা করেছি। এক একজনের থেকে এক একটা যে সাবজেক্ট আমার মনে হয়েছে এটা ভালো পড়িয়েছে ওটা ভালো পড়িয়েছে, আমি এবার ছোট ছোট যে কোর্সগুলো হয়, কারণ একটা বড় কোচিংয়ে জয়েন করতে গেলে 2 লাখ 2.5 লাখ টাকা লাগে, বাট এই ছোট কোর্সগুলো 7,000 8,000 10,000 এর মধ্যে হয়ে যায়, যেটা আমি অ্যাফোর্ড করতে পারি। তো সেইভাবে আমি ওরকম ছোটোখাটো কোর্স করেছি। আমি জিএস পেপার 4 আমি এথিক্স এটা ভিশন আইএস থেকেই করেছিলাম, ঠিক আছে? তো এইভাবে করে আমাদের জিএস পেপার 4 থাকে। তারপর থাকে হচ্ছে ইংলিশ বেঙ্গলি কম্পালসারি পেপার, যেটা সবার জন্য সমান থাকে। বেঙ্গলি কেন বলছি, বিকজ একটা থাকে ইংলিশ সবার জন্য সমান, আর একটা থাকে হচ্ছে মাতৃভাষা। এবার যে যেটা নেয়, কারোর বাংলা, কারোর আসামিস, কারোর হচ্ছে তোমার মৈথিলি, কারোর কর্ণাটকা, মালায়ালাম, একজন এক একটা নেয়। তো আমাদের যেহেতু বেঙ্গলি, এবার ধরো কারোর যদি মাতৃভাষা হিন্দি হয়, হতেই পারে, তো সে হিন্দি নিল। ম্যাক্সিমাম নর্থ ইন্ডিয়াতে হিন্দি আর ইংলিশ নেয়, আমাদের এদিকে বাংলা থেকে বাংলা আর ইংলিশ নেয়। এই পেপারটাতে তোমাদের 300 নাম্বারের পেপার হয়, বাকি পেপার সব 250 হয়। শুধু ইংলিশ বেঙ্গলি পেপারটাতে কি হয়, 300-র মধ্যে কত পেতে হয়, অনলি 25%, 75 পেতে হয়, ঠিক আছে? শুধুমাত্র 75 পেতে হয়। তবে এমন নয় যে আমি পরীক্ষা দিয়ে আসবো 75 পাওয়ার মতো, কারণ এখানে যেহেতু অবজেক্টিভ ডেসক্রিপটিভ মেলানো থাকে, আর তুমি হয়তো একটা 40 নাম্বারের অ্যান্সার লিখলে ঠিকই, বাট ওই ডেসক্রিপটিভ ইংলিশে 40 নাম্বারে দেয় কত জানো, 15-20 এরকম। তো তোমাকে ফুল পেপারটাই সলভ করে আসতে হবে, না হলে কি হবে তোমার নাম্বার 40 নাম্বার আরেকটা কোশ্চেন 40 নাম্বারে করে থাকে। হ্যাঁ বলো, আরেকবার বলো, বুঝতে পারলাম না। একটা কোশ্চেনের মানে কোশ্চেন নাম্বার কি 40 নাম্বার করে থাকে? পুরোটা নয়, যেগুলো ডেসক্রিপটিভ হয়, যেমন ধরো একটা প্রেসি লিখতে দিল, একটা ট্রান্সলেশন লিখতে দিল, বা একটা এসে লিখতে দিল, সেটা 20 নাম্বার 40 নাম্বার এরকম থাকে ওই 300-র মধ্যে। আর ধরো পেজ ওটা ডিপেন্ড করে, যেমন ধরো 15 নাম্বারের কোশ্চেনে 3টে পেজ দেয়, 20 নাম্বারের প্রশ্নে 4টে পেজ দেয়, ঠিক আছে? আবার ওটা যেমন ধরো এসে বা প্রেসি যদি হয়, তাহলে তোমার যতই 40 নাম্বার থাকুক না কেন, ওটা লিমিটেড ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে, যেটুকু ট্রান্সলেশন সেটুকুই তোমাকে পেজ দেবে, বোঝা গেছে? ইভেন ইয়েতেও তাই, WBCS-এও তাই। কত নাম্বার বললে? 16 নাম্বারে 4টে পেজ। 16 নাম্বারে মোটামুটি 7টা থেকে 8টা। না 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 না, এখানে অত না, এখানে 10 নাম্বারের কোশ্চেনে 2টো পেজ, 15 নাম্বারের কোশ্চেনে 3টে পেজ। আর ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, 10 নাম্বারে 150 ওয়ার্ড, 15 নাম্বারে 250 ওয়ার্ড, 25 নাম্বারে 350 ওয়ার্ড। আর হচ্ছে তোমার ইয়েতে বোধহয় এসে যেটা থাকে, এসে পেপারে 2টো এসে লিখতে হয়, 125 যে এসে পেপারটা থাকে 2টো 250 নাম্বারে, সেটাতে বোধহয় 1200 ওয়ার্ড মতো লিখতে হয়, 1000 থেকে 1200 ওয়ার্ড। এটা এক্স্যাক্ট থাকে না, এটা মোটামুটি একটা আন্দাজ করে নেওয়া হয় যে যেহেতু 125 নাম্বার একটা এসের, তো স্বাভাবিকভাবে অন্তত 1000 থেকে 1200 ওয়ার্ড লিখতে হবে। আর 1000 থেকে 1200 ওয়ার্ড মানে হচ্ছে 10 থেকে 12টা পেজ, কারণ এটা আমাদের লেখার সময় এইভাবে শেখানোই হয় যে পার পেজে যেন অন্তত 100টা ওয়ার্ড থাকে,
ঠিক আছে, বা অনেক সময় কারোর ক্ষেত্রে 75টা ওয়ার্ড থাকে, মিনিমাম 75 ওয়ার্ড থাকে। কেন বলো তো? কারণ হচ্ছে যেহেতু তোমার প্রথম থেকে শেখাচ্ছে তো এভাবে যে দুটো পেজে তোমায় 150 ওয়ার্ড ধরাতে হবে, তো পার পেজে 75টা ওয়ার্ড থাকলেই দুটো পেজে 150 ওয়ার্ড হয়, ঠিক আছে। তারপর ধরো যদি যখন 250 নাম্বারেরটা চলে আসে না, তো তখন এভাবে শেখানো হয় যে 80টা করে যেন ওয়ার্ড ধরে যায়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমি যখন যারা অ্যান্সার রাইটিং ব্যাচে যারা পড়ে আমি শেখাই সেগুলো, যে এই যে শুধু আমরা পড়ে গেলাম তাহলে হবে না, প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ধরো অনেকে থাকে হাতের লেখা ছোট ছোট করে পুরো পরের পেজটা ফাঁকা রেখে দিল, আর ওই একটা পেজের মধ্যেই 150 ওয়ার্ড ধরিয়ে দিল, নাম্বার কম পাবে, যত ভালো লিখুক নাম্বার কম পাবে। এটা বলাই আছে প্রত্যেকটা পেজকে ফিল আপ করতে হবে, ফাঁকা দিয়ে গ্যাপ দিয়ে একটু বড় করে লিখতে হবে, ডায়াগ্রাম অ্যাড করতে হবে, ছবি অ্যাড করতে হবে, পুরো পেজটাকে ইউটিলাইজ করতে হবে, পেজ ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে। তো সুতরাং এইভাবে লেখাগুলোকে প্র্যাকটিস করতে হয় আগে থাকতে। তো সেই হিসেবে 10 নম্বরের কোশ্চেন হলে পার পেজে 75টা, 15 নম্বরের কোশ্চেন হলে পার পেজে 80 থেকে 90টা ওয়ার্ড, এইভাবে করে আগে থাকতে রেডি রাখতে হবে। লেখা যত আমরা প্র্যাকটিস করবো অ্যান্সার রাইটিং, তত আমরা এগুলো শিখে যাব। ইভেন অপশনালের ক্ষেত্রেও তাই, অপশনালেও সেম থাকে, 10 নম্বরে 150টা ওয়ার্ড, 15 নম্বরে 250টা ওয়ার্ড। আর যত নাম্বার বাড়ে, যেমন 25 নাম্বার হলে 350 ওয়ার্ড মতো হয়, আর হচ্ছে তোমার জেনারেলি 20 নাম্বার বা 25 নাম্বার এরকম হলে অনেক সময় তোমার ওটা কেউ 400 ওয়ার্ড 500 ওয়ার্ডও লিখে ফেলে, ঠিক আছে। নাম্বার যত বাড়তে থাকে তত পেজ নাম্বারও বাড়তে থাকে। তো অন অ্যান অ্যাভারেজ যদি বলো, একটা মেন বড় এসে যেটা 125 নাম্বারের থাকে, সেটার জন্য 250টা ওয়ার্ড, 1000 থেকে 1200টা ওয়ার্ড মতো লাগে, এটা এসে পেপারে। আর যেটা বেঙ্গলি ইংলিশ পেপার যেটার মধ্যে থাকে, সেটাতে সব মেলানো থাকে, বোঝা গেছে। আমি এগুলো আলোচনা পরে, আমরা যখন ক্লাস বাড়বে তখন আমরা আলোচনা করব, যে যখন ইসের ক্লাস হবে, বা এই ধরনের ক্লাস আমি ইউটিউবেও করিয়ে থাকি, যে সিলেবাসে দেখবে যে অবজেক্টিভ ইংলিশ, ডেসক্রিপটিভ ইংলিশ মেলানো থাকে, ঠিক আছে। ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো ইংলিশ ব্যাচে আমি সব করিয়ে দিই, ডোন্ট ওয়ারি। এগুলো ইংলিশ ব্যাচ যখন হবে সেখানে তোমরা সব এগুলো পেয়ে যাবে। ইংলিশ ব্যাচের মধ্যে অবজেক্টিভ, ডেসক্রিপটিভ, অ্যান্সার রাইটিং, ইচ অ্যান্ড এভরিথিং ইনক্লুডেড থাকে। ইংলিশের মধ্যে যাবতীয় যা আসতে পারে টোটালটা, সেটা এসে পেপার হোক, কম্প্রিহেনশন হোক, কম্পালসারি ইংলিশ পেপার হোক, সব রেডি হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইংলিশ বেঙ্গলিতেও সেম থাকে, বেঙ্গলিতেও তাই, ট্রান্সলেশন থাকে, প্রেসি রাইটিং, সারমর্ম লেখা থাকে, লেটার রাইটিং থাকে, শব্দার্থ থাকে, বাক্য রচনা থাকে, তারপর কারণ, বিশেষণ, এগুলো ফাইন্ড আউট থাকে। মানে একটা গ্রামারে যা যা থাকতে পারে, গ্রামার এবং রাইটিং মিলিয়ে ইংলিশে যা থাকে বেঙ্গলিতে যা থাকে। তবে এই পেপারটা নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই, কারণ এটা লাস্ট 5 বছর সলভ করলে এনাফ, মোর দ্যান এনাফ। 5 বছরও অনেকে করে না, কেউ 1 বছর 2 বছরও করে চলে যায়, কারণ এটাতে তো তোমাকে বিশাল নাম্বার পেতে হচ্ছে না। 300তে 75 পাবে না, এত খারাপ প্রিপারেশন কি করে হতে পারে যে 300 থেকেও 75 পাবে না, ঠিক আছে। তো হ্যাঁ, অনেকের হয়, এরকম হয়েছে যে 300তে 75 পায়নি, যারা একদম প্রিপারেশন ছাড়া যায়। এরকমও অনেকে রয়েছে যে ইংলিশ বেঙ্গলি পেপারে ফেল করে গেছে, যার জন্য পরে আর মানে মেন্সের খাতাই চেক হয়নি, ঠিক আছে। ইংলিশ বেঙ্গলি পেপারে যদি কেউ ফেল করে, তারপর সে যতই জিএসএ পাস করুক না কেন, তাকে পাস করানো হয় না, এটা আশা করি জানো। সিস্যাট পেপারে পাস না করলে যেমন তুমি যতই জিএসএ ভালো নাম্বার পাও না কেন তুমি পাস করবে না, সিস্যাট পেপার ইজ এ কোয়ালিফাইং পেপার, ঠিক সেরকমই ইংলিশ বেঙ্গলি কোয়ালিফাইং পেপার। ওটাতে তুমি যদি কোয়ালিফাই না করো, তোমার বাকি নাম্বার যত ভালোই আসুক না কেন, তুমি লিস্টেই থাকবে না। এরকম বেশ কিছু রেজাল্ট একবার ভাইরাল হয়েছিল, যে ইংলিশ কোন হিন্দি পেপারটাতে, মানে তাদের বেঙ্গলির জায়গায় হিন্দি ছিল, হিন্দি পেপারটাতে তাদের ফেল হয়েছে, এবং যার জন্য তাদের ফুল ভালো নাম্বার, জিএস 1 2 3 4 এসএ পেপারে, অপশনালে খুব ভালো নাম্বার, এবং ওভারঅল কাট অফের থেকেও বেশি, বাট তাদের লিস্টে নামই ছিল না, ফেল করে গেছে। টোটালে লেখাই রয়েছে নট কোয়ালিফাইড ফর দ্য ইন্টারভিউ, নিচে লেখা ছিল। কেন? কারণ হচ্ছে তারা জাস্ট ওই বেঙ্গলি হিন্দি পেপারটায় পাস করেনি, তাই। তো কোয়ালিফাইং পেপার ইজ অলসো ইম্পর্টেন্ট, বাট থ্রু আউট দ্য ইয়ার প্রিপারেশন লাগে না, প্রিলিমসের পর এর প্রিপারেশন হয়ে যায়, ঠিক আছে। এটা সারা বছর কেউ প্রিপেয়ার করে না। প্রিলিমসের পরে মোটামুটি তুমি যদি 5 দিন দাও, মোর দ্যান এনাফ। 5 দিন আমি বেশি বললাম, 5 দিনও লাগবে না, তবু আমি বললাম যদি 5 দিনও দাও, 5 দিনে 5টা বছরের পেপার যদি সলভ করে দাও ভালো করে, দ্যাটস এনাফ। আর যারা ব্যাচে পড়ে আমি তাদের করিয়ে দিই, আমার কাছে ইংলিশ বেঙ্গলি ব্যাচে যারা পড়ে, কারণ আমার যেহেতু ইংলিশ অনার্স ছিল, প্লাস আমি ইংলিশ অনার্সের স্টুডেন্টও পড়িয়েছি, মানে ইংলিশ বেঙ্গলির সাথে যেহেতু আমি যুক্ত, প্লাস আমার বেঙ্গলিও ছিল আর কি, অনার্সের সাথে যে পাসের সাবজেক্ট থাকে তাতেও আমার বেঙ্গলি ছিল। তো সেহেতু ওই বেসিক গ্রামারের পোর্শন আমি ব্যাচে সব করিয়ে দিই, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। আর যেগুলো আমি করাই না সেটা হচ্ছে মেন্স অ্যান্সার রাইটিং রয়েছে, বা আদার্স রয়েছে তোমার অপশনালে যার যে সাবজেক্টটা, সেগুলো করাই না। সেইগুলোর জন্য তোমরা টিচার অবশ্যই খুঁজবে, যে এখনই লাগবে না, এখন এনসিআরটি করছো, এনসিআরটি ইজ এনাফ, বাট পরে এখন যখন তোমাদের প্রিপারেশন আরও অ্যাডভান্স লেভেলে যাবে, তখন অবশ্যই এগুলো টিচার দরকার পড়বে, ঠিক আছে। আর অপশনাল পেপার তো যার যার নিজস্ব থাকে, 250 500 নাম্বার। তো এসএ পেপার, কম্পালসারি পেপার 300 300 600 থাকে, যেটার নাম্বার যোগ হয় না কিন্তু পাস করতে হয়, ঠিক আছে। যেমন সিস্যাটের নাম্বার যোগ হয় না কিন্তু পাস করতে হয়, সেরকমই ইংলিশ বেঙ্গলি কম্পালসারি পেপার পাস করতে হয়। এরপর এসএ পেপার 250 থাকে, জিএস 1 2 3 4 250 করে 1000, আর এদিকে রয়েছে 250 1250, আর ওদিকে রয়েছে তোমাদের অপশনাল পেপারটা 500 250 500 নাম্বার। সো এই 1250 আর 500 1750, এই 1750 নাম্বার হচ্ছে তোমাদের লিস্টে নাম্বার দেবে, ঠিক আছে, যার ভেতরে এই 700 800 ধরে রাখো, 800 850 মতো কাট অফ যায়,
1750 মধ্যে 800 850 860 এরকম কাট অফ যায়। 50%, 55%, 60% ম্যাক্সিমাম, ঠিক আছে, ওই 55% মতো কাট অফ যায়। তারপর ইন্টারভিউ থাকে 275 নাম্বারে, 275 ইন্টারভিউ থাকে, সেইটা যোগ করার পরে আবার ফাইনাল রেজাল্ট আসে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল একদম স্কিমটা এক্সামের। তো যেটা একদম চর্বিত চর্বণ মুখস্থ হয়ে থাকতে হবে, মানে কোনো রকমভাবে যেন ঠোঁটের আগের থেকে না সরে। সিলেবাস বলো, সিলেবাসের প্যাটার্ন বলো, সব কিছু ইউপিএসসির এটা A to Z এটা ঠোঁটের আগায় থাকবে। এটা আমি এতবার দেখবো, আর প্রিন্ট আউট করে দরকার পড়লে নিজের দেয়ালে চিপকে নেবো স্টাডি টেবিলের সামনে, যে সবসময় চোখের সামনে থাকলে একটা মাথায়ও থাকবে যে আমার এই অবধি হয়েছে, এই অবধি হয়নি, ঠিক আছে। তবে হ্যাঁ, প্যানিক করতে যাবো না যে আমার হয়নি বলে আমি প্যানিক করবো, নয়, প্যানিক করলে জীবনেও কমপ্লিট হবে না। আমাকে ঠান্ডা থাকতে হবে, কুল থাকতে হবে, কাম থাকতে হবে, কম্পোজ থাকতে হবে, তবে কি আমি সিলেবাস কমপ্লিট করবো। হ্যাঁ, ইট ইজ হিউজ, আমি এটা অ্যাকসেপ্ট করি। এত বড় হিউজ সিলেবাসের এক্সাম আর কোথাও নেই, এত বড় লেন্দি সিলেবাসের এক্সাম কোথাও নেই। বাট এটা যেরকম ঠিক তেমনই যদি এই সিলেবাসটা কেউ কমপ্লিট করে ফেলতে পারে, সময় লাগে 2 বছর 3 বছর, কারো ক্ষেত্রে 4 বছরও সময় লাগতে পারে। যারা কলেজ স্টুডেন্ট, তোমরা যেরকম দিনে কম সময় পড়বে, ডেডিকেটেড হয়ে কেউ 1 বছর পড়লে হয়ে যাবে, হয়তো 1-2 বছর যদি কেউ দিনে 10 ঘন্টা পড়ে। আমি একটা ভিডিওতে, একজন টপারের ভিডিওতেই শুনেছিলাম 12 মান্থ 12 আওয়ার, 12 মাস 12 ঘন্টা যদি কেউ দিতে পারে তার সিলেবাস কমপ্লিট হয়ে যায়। 12 আওয়ার্স ইন্টু 12 মান্থ যদি কেউ দেয় তার কমপ্লিট হয়, দ্যাট ইজ ট্রু। বাট যেহেতু তোমরা সেটা দিচ্ছ না, যেহেতু তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা করে দেবে, সেহেতু তোমরা চেষ্টা করবে কলেজের এই 4 বছরে অল্প 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 করে কমপ্লিট করা। তাতে কি হবে, কোনো প্রেশার হবে না। যেই এক্সাম মানে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, পরের বছরটা আমরা থ্রু আউট দ্য ইয়ার ভালো করে পড়াশোনা করে তারপর এক্সামে বসবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখন মাথায় রাখবে। তবে এখন অত হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখন জাস্ট ফোকাস রাখবো আমরা এনসিইআরটিতে, কনসেপ্ট ক্লিয়ার করবো। যখন যেটুকু পড়বো সেটুকু আমরা থ্রু আউট দ্য, মানে এমনভাবে যেন না হয় যে আমি পড়েছি বাট আমার পুরো নলেজটা হাফ নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস। ফুল কমপ্লিট নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কমপ্লিট নলেজ যেন পার্টিকুলার একটা টপিকে থাকে। আমি যখন সেই টপিকটা পড়ছি, আমি যেন পুরো সম্পূর্ণ তার A to Z, তার 360 ডিগ্রি অ্যাঙ্গেল টোটালটা আমি কভার করে তবেই পড়বো, ঠিক আছে। তো এইভাবে করে মাথায় রাখবে। আর এটা আমি এনসিইআরটি যখন এই মুহূর্তে, যেহেতু ব্যাচটা তোমাদের এনসিইআরটি 12টা বই আছে, 12 মাস আছে, টোটাল দায়িত্ব আমার, আমি পুরোটা কমপ্লিট করিয়ে দেবো। এনসিইআরটি কনসেপচুয়াল দিক পুরো আমার দায়িত্বে, মুখস্থ করার দিক পুরো তোমাদের দায়িত্বে। কারণ মুখস্থ আমি চাইলেও করে দিতে পারবো না, আমি পড়াবার সময় একবার মেনশন করে যাবো, বাট তোমরা যদি বাড়িতে সেটা রিভিশন না করো ভুলে যাবে, ঠিক আছে। কারণ মুখস্থ বেশি দিন মনে থাকে না, মুখস্থ করা জিনিস কনস্ট্যান্টলি পড়ার উপরে থাকতে হয়। কনসেপ্ট একবার শিখে গেলে, মাথায় ঢুকে গেলে জেনারেলি মানুষ ভোলে না, ঠিক আছে। তো মুখস্থ করাটা তোমাদের দায়িত্বে। ডে টার্গেট যদি লাগে আমাকে বলো গ্রুপে, আমি অবশ্যই দিয়ে দেবো। ছোট ছোট ডে টার্গেট, যেদিন যেটুকু পড়লে সেদিন সেইটুকুর ওপরে পড়লে, ম্যাপিং প্র্যাকটিস করলে, সেগুলো আমি ডে টার্গেট দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। যদি একান্তই তাও না লাগে তবু আমি বলে দিচ্ছি, সেক্ষেত্রে তোমাদের টার্গেট কি থাকবে, দিদি যেটা শনি রবিবারে পড়াচ্ছে সেইটা আমরা সোম থেকে শুক্রর মধ্যে পড়বো, দ্যাটস ইট। উইকেন্ডে যেটুকু পড়াচ্ছে দিদি, তাতে যদি একটা চ্যাপ্টারও হয়, 2টো চ্যাপ্টারও হয়, ওই 1-2 চ্যাপ্টারই আমরা পুরো সপ্তাহে বসে অল্প অল্প করে পড়বো। কোনো তাড়াহুড়া নেই আমাদের ট্রেন ধরতে হবে না, আমাদের কোনো এই বছরই এক্সাম দিতে হবে না, বয়সও হয়নি, আমাদের গ্র্যাজুয়েশনও হয়নি, আমরা অল্প অল্প করে একটু একটু করে পড়বো। 1 বছরে এনসিইআরটি কমপ্লিট হয়ে যাবে, নেক্সট 2 বছরে আমাদের জিএস এর ফুল সিলেবাস, ইংলিশ, জিএস সব কমপ্লিট হয়ে যাবে। এই 3 বছর যদি কেউ ডেডিকেটেডলি দিতে পারে কলেজ লাইফে, তার পুরোটাই রেডি, তার তো পুরোটাই বেনিফিট, তার কোনো লসের কোনো জায়গা নেই। কারণ তার গ্র্যাজুয়েশনে হয়েছে, তার সাথে চাকরির পরীক্ষার পড়ার রেডিও হয়ে গেছে। তারপর ফুল সিলেবাস যখন কমপ্লিট হয়ে গেল, গ্র্যাজুয়েশন হয়ে গেল। আর যার বিশ্বাস করে ইউপিএসসি সিলেবাস যার ভালোভাবে রেডি হয়, সিস্যাট থেকে, অপশনাল থেকে, জিএস থেকে, ম্যাথ থেকে, সব, সে যে কোনো এক্সাম ক্র্যাক করে, যে কোনো এক্সাম। সিলেবাস কমপ্লিট হওয়ার পরে, আমি আবারও বলছি, সিলেবাস কমপ্লিট হওয়ার পরেই তবেই বসবে, আদারওয়াইজ নয়। এই যে তোমরা যদি কলেজ লাইফে সিলেবাস পুরো কমপ্লিট করে নিতে পারো, কলেজ লাইফ শেষ হওয়ার পর 2028-29-এ তোমরা যে এক্সামে বসবে তাতেই ভালো রেজাল্ট করবে, ভালোভাবে রেডি করে নিতে পারলে। শুধু জিএস করে হবে না, ম্যাথ, রিজনিংটাকেও রেডি রাখতে হবে, ইংলিশকেও রেডি রাখতে হবে, সব সাবজেক্ট যদি রেডি হয়ে যায়। কারণ ইউপিএসসি ইজ দ্য হাইয়েস্ট ফর্ম, এর ওপরে আর কিছু হয় না, এর নিচে হয়, এর নিচে যত কম্পিটিটিভ এক্সাম হয় সব এর নিচে সিলেবাসে হয়, এটা হচ্ছে হাইয়েস্ট। তো তুমি যদি সমুদ্র দেখে ফেলো, তোমার কাছে পুকুর, নদী, নালা সব ইনক্লুডেড হয়ে যাবে, ঠিক আছে। তো ইট ইজ লাইক আ সমুদ্র। তো ওশান কভার করে ফেললে বাকি সব কভার হয়ে যাবে। আর কভারটা করবে কি, এই কলেজ লাইফের সাথে অল্প অল্প করে, তাতে কি হবে, প্রেশার হবে না। আমি পার ডে 1 ঘন্টা পড়বো, তার বেশি না। আমার কলেজ লাইফের পড়া হয়ে গেছে, এখন আমার একটু বোরিং লাগছে এক পড়া পড়ে, আমি চলো একটু 1 ঘন্টা জিএস পড়ে নিই, ঠিক আছে, 1 ঘন্টা একটু ম্যাথ প্র্যাকটিস করে নিই। এতে কি হয়, ব্রেনও রিফ্রেশ হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা করে, এবং যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তারপরে যখন ফুল রেডি হয়ে যাবে না, সেই বছর থেকে ইউপিএসসির আন্ডারে যত এক্সাম হয়, ডব্লিউবিসিএস, পিএসসির আন্ডারে যত এক্সাম হয় সব কটায় বসবে। ইউপিএসসির আন্ডারে শুধু সিভিল সার্ভিস হয় তা নয়, জুডিশিয়াল এক্সাম হয়, ইউপিএসসির আন্ডারে মেডিকেল এক্সাম হয়, ইঞ্জিনিয়ারদের এক্সাম হয়, ইউপিএসসির আন্ডারে সিডিএস হয়, এনডিএ হয়, ইউপিএসসির আন্ডারে ইপিএফও হয়, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের এক্সাম হয়, প্রচুর এক্সাম হয়। ক্যালেন্ডার বার করে দেয়, 2025-এর ক্যালেন্ডার অ্যাভেলেবেল আছে, অলরেডি ইউপিএসসি দিয়ে দিয়েছে। এরকম প্রত্যেক বছরের ক্যালেন্ডার বেরিয়ে যায়। তো সেই ক্যালেন্ডার থেকে প্রত্যেকটা এক্সাম যেটা তোমার ক্রাইটেরিয়াতে ম্যাচ করবে সেটা ফিল আপ করবে।
পিএসসির আন্ডারে WBCS হয়, পিএসসি মিসলেনিয়াস হয়, আদার্স আরও অনেক টুকটাক এক্সাম হয়, ঠিক আছে, সেগুলোতে দেবে। দরকার পড়লে CGL CHSLও বসতে পারো, কোনো আপত্তি নেই, বসতে কিসের আপত্তি? সিলেবাস তো আমার কমপ্লিট হয়ে গেছে, আমার তো আর নতুন করে কিছু খাটতে হচ্ছে না, আমায় শুধু মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি সবকটা এক্সামে বসলাম। এতে কি হয় বলো তো, খুব কনফিডেন্স বাড়ে। যদি তুমি একটা এক্সাম পাস করো না, ইট উইল গিভ ইউ আর লটস অফ কনফিডেন্স যে আমি একটা CGL এর মতো এক্সাম ক্র্যাক করেছি, তো সুতরাং আই ক্যান ডু ইট ফর UPSC অলসো, ঠিক আছে। সো কনফিডেন্স ইজ ম্যাটার্স হিয়ার। আবার যদি পাস না করে তাহলে সেই লো কনফিডেন্সটাও কিন্তু আর একটা এক্সামে ম্যাটার করে। তো যার জন্য মাথায় রাখতে হবে বিং আ স্টুডিয়াস হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ স্টুডিয়াস না হলে, হার্ড ওয়ার্কিং না হলে, স্মার্ট ওয়ার্কিং না হলে আমি পরীক্ষায় পাস করবো না। আর পাস না করলে আমার কনফিডেন্স ল্যাক করবে, কনফিডেন্স ল্যাক করলে আমার UPSC থেকে আমি দূরে সরে আসবো, বিকজ UPSC তে কনফিডেন্স ম্যাটার্স আ লট। হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্কের সাথে কনফিডেন্সটা ম্যাটার করে। নিজের ওপর আত্মবিশ্বাস রাখাটা খুব ইম্পর্টেন্ট এখানে, কারণ এখানে এভরি সেকেন্ড ডে, এভরি থার্ড ডে ডিমোটিভেশন আসে। আজকে মনে হচ্ছে খুব ভালো পড়েছি, কালকেই মনে হয় আমি পারবো না। টু বি অনেস্ট, আমি নিজে যেদিনকে পড়া খুব ভালো হয় রাত্রিবেলা, যেদিন 100% ডে টার্গেট কমপ্লিট হয়েছে, এটা যেদিনকে লিখি মনে হয় যেন আমি UPSC এবছর পাস করবোই করবো। যেদিনকে ঠিকঠাক হয় না, যেদিনকে মক টেস্ট দিতে গিয়ে দেখি নাম্বার কম আসে, সেদিনকে মনে হয় এবছর আমার হবে না, পরীক্ষায় বসবোই না, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এটা এভরি সেকেন্ডে 2-3 দিন ভালো হলে একদিন খারাপ হয়, আবার 3 দিন ভালো হলে আরেকদিন খারাপ হয়, এটা হবেই, এটা খুব ন্যাচারাল এখানে। তো একমাত্র তোমাকে বাঁচিয়ে রাখতে পারে হচ্ছে পড়াশোনা, যেটা এখানে করতেই হবে। স্টুডিয়াস হওয়াটা খুব ইম্পর্টেন্ট, হার্ড ওয়ার্কিং হওয়াটা ইম্পর্টেন্ট উইথ স্মার্ট স্ট্র্যাটেজি। হার্ড ওয়ার্কিং হও বাট স্মার্ট স্ট্র্যাটেজিতে হও। আর স্মার্ট স্ট্র্যাটেজি তখনই জানা যায় যখন আমরা সিলেবাসটা ভালো করে জানি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ভালো করে জানি, বইটাকে ভালো করে রেডি করেছি তখনই, ঠিক আছে। তো এখন অত হেডেক নিয়ে কোনো লাভ নেই। আমাদের কালকে থেকে বেসিক ক্লাস স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের কালকে আমি ফিজিক্যাল জিওগ্রাফির বোধহয় ফার্স্ট চ্যাপ্টারটা, ইউনিভার্সের ওপর বোধহয় যে একটা চ্যাপ্টার রয়েছে, অরিজিনাল ইভলিউশন অফ দি আর্থ, তো ওইটার ওপরে আমরা স্টার্ট করব। এবং বইয়েরটা যতটুকু রয়েছে সেটা তো কমপ্লিট হবেই, অ্যাট দ্য সেম টাইম ওখানে যে টপিকগুলো ধরো মেনশন করেছে বাট আলোচনা করেনি, সেই ধরনের টপিকও আমি আলোচনা করে দেবো। উইথ বোর্ডে ক্লাস হবে, তো একদম সব ছবির মতো করে ডিটেলে। ওটার লিঙ্ক গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়, ক্লাসের লিঙ্ক, লাইভ লিঙ্ক থাকে, ঠিক আছে, লাইভ লিঙ্কই পাঠিয়ে দেওয়া হবে। লিঙ্কের ওপর ক্লিক করলেই ক্লাস খুলে যাবে, তোমাদের কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না। গুগল মিটেও যেমন কোনো অ্যাপস লাগে না, তেমন ওই ক্লাসের লিঙ্কেও কোনো অ্যাপস লাগবে না। ওটা আনলিস্টেড ক্লাস থাকে, ওটা জাস্ট তোমাদের লিঙ্কের ওপর ক্লিক করবে, তোমাদের ওটা আনলিস্টেড ক্লাস খুলে যায়, ঠিক আছে। চাইলে ডাউনলোড করেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লাস যদি মনে করো যে দিদি এমনিতেও অ্যাড চলে না, আনলিস্টেড ক্লাসে কোনো অ্যাড আসবে না, মাঝখানে কিছু কোনো প্রবলেম আসে না, কিছু না। বাট যদি তোমাদের মনে হয় যে পরে আরেকবার দেখবো, লিঙ্ক থেকে নেট নেই, আমি পরে দেখবো কি করে, তো নেট ছাড়া যেহেতু ওই ক্লাসটা চলবে না, সেহেতু তোমরা চাইলে ক্লাস কমপ্লিট হওয়ার পরে তখন তোমরা ডাউনলোডও করে রাখতে পারো, ঠিক আছে, যে পরে ফর ফার্দার রেফারেন্স যদি মনে হয় রিভিশন পারপাসে লাগে তাহলে করতে পারবে। ওখানে লাইভ চ্যাটের সেকশন থাকে, ক্লাসে কোনো জায়গায় পড়তে পড়তে যদি অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, লাইভ চ্যাটে লিখে দিতে পারবে, আমি সেটা অ্যাড্রেস করে দেবো। মান্থলি একটা ডাউট ক্লিয়ারিং সেশন হয়, যখন সেটা গুগল মিটে এভাবে হয়, সেদিনকে তোমরা তোমাদের মুখে যা প্রশ্ন আছে সেটা মুখেও বলতে পারো, প্লাস যেদিন ডে টু ডে ডাউটও যদি হয় সেটা গ্রুপেও আলোচনা হয়। টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেখানেও লিখে দিতে পারো, দিদি আজকে এই জায়গাটা অসুবিধা হয়েছে একটু বলে দাও, আমি অডিও করে বলে দিই, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে। আর একটা ডাউট ক্লিয়ারিং সেশন হয়, সেদিনকে আমরা অ্যাক্টিভ রিকলের মাধ্যমে পড়াটা ধরবো। আমি এখানে পুরো র্যান্ডামলি পুরো বই যেটা কমপ্লিট হলো সেটার উপরে এদিক ওদিক থেকে আমি কোশ্চেন ধরবো, তোমরা অ্যান্সার বলবে, ঠিক আছে। তো মাথায় ছোট ছোট টার্গেট রাখবে, মাথায় টার্গেট রাখবো সপ্তাহের পড়াটা সপ্তাহে রেডি করব। শনি রোববার যেটা পড়ছি, সোম থেকে শুক্রই যেন সেই পড়াটুকু আমাদের অন্তত মুখস্থ না হোক, অন্তত কনসেপ্ট ক্লিয়ার হোক। আমি যেটুকু তোমাদের ধরবো আমি কনসেপ্টের উপর করেই ধরবো। মুখস্থ করতে গেলে অনেক বেশি সময় দিতে হয়, মুখস্থ ওইটুকু টাইমে হয় না, বাট কনসেপ্ট যেন ক্লিয়ার হয়, ব্যাস সেইটুকুই আমার টার্গেট থাকবে এই মুহূর্তে, ঠিক আছে। তো আপাতত এইগুলো আমরা করি 1 বছর মতো, তারপরে বাকি যেটা থাকবে সেটা নিয়ে অত চিন্তা নেই, আস্তে আস্তে সব হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি ফার্স্ট সেশন আমরা কমপ্লিট করছি। আর কারোর কোনো ডাউট নেই তো? মোটামুটি সবই আলোচনা আমরা আজকে করেছি যতটুকু প্রয়োজন আপাততর জন্য। এরপর ক্লাস ওয়াইজ যেভাবে আসবে কোশ্চেন থাকবে সেগুলো নিয়ে তো অবভিয়াসলি আলোচনা হবে। গ্রুপে যদি কোনো ডাউট থাকে গ্রুপে মেসেজ করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে একটু টাইম লাগে, কারণ আমি জেনারেলি হোয়াটসঅ্যাপে খুব বেশি অন হই না, আমি অনেক দিন বাদে বাদে অন হই, 2 দিন 3 দিনের মাথায় আমি একবার অন হই, তো যার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করলে রিপ্লাই পেতে একটু লেট হবে। বাট আমি টেলিগ্রামের গ্রুপ সবসময় চেক করি, যেহেতু ওগুলো পেইড ব্যাচের গ্রুপ থাকে, আমি সবসময় চেক করি। তো সুতরাং গ্রুপে মেসেজ করবে আমাকে, আমি তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যাবে। আদারওয়াইজ যদি কোনো দরকার থাকে আমি বলে দিচ্ছি, ফোনের টাইম হচ্ছে দুপুরে 2টো থেকে 3টে, রাতে 10টা থেকে 11টা, আফটার লাঞ্চ আফটার ডিনার, ঠিক আছে। দুপুরে 2টো থেকে 3টে, রাতে 10টা থেকে 11টা, এই টাইমের মধ্যে আমাকে ফোন করলে আমাকে ফোনে পাবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের সেশনটা আমরা কমপ্লিট করছি। কালকে ক্লাসে দেখা হচ্ছে, তাহলে আমি লিঙ্ক গ্রুপে পাঠিয়ে দেবো, লিঙ্ক থেকে জয়েন করে যাবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, বই আরেকবার বলো, কথাটা বুঝতে পারলাম না। বলেছিলাম যে আমাদের এখানে এনসিইআরটি পাওয়া যায় না,
কলেজ স্ট্রিট যেতে হবে, এখন সম্ভব হচ্ছে না আমার জন্য কলেজ স্ট্রিট যাওয়া। তো আমি এখন পিডিএফ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুমি পিডিএফ থেকে দেখতে পারো, একই জিনিস। পিডিএফ থেকে দেখতে পারো, সামনে খাতা পেন রাখবে, যেটা বোর্ডে পড়াবো লেকচার যেটা থাকবে, যে ধরো বোর্ডের ছবি হোক বা লেখা হোক, সেগুলো খাতায় লিখে নেবে, যখন পড়বে ওই পিডিএফ এর সাথে খাতাটা মিলিয়ে পড়বে, তাতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে টাটা, আজকে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখলাম। হ্যাঁ, কালকে সকালে দেখা হচ্ছে। ঠিক আছে।